ওকে। আজ গতকাল গতদিন আমাদের জন রলস হয়েছিল ক্লাস। তোমাদের দুটো মেটেরিয়ালস দেওয়া হয়েছে, দুটো আলাদা আলাদা বাংলা বই থেকে দেওয়া হয়েছে। খুবই ভালো সেগুলো, এবং সেগুলো পড়লেই এনাফ। এবং প্লাস আমি তোমাদের একটা স্টাডি মেটেরিয়ালও দিয়েছি, আমার নিজের নোটস, ইংলিশ এবং বাংলা দুটোতেই দেওয়া হয়েছে। আহ, তোমাদের কোয়েশ্চেন গুলো সলভ করতে বলা হয়েছিল। আশা করি তোমরা অনেকে করেছো, আমি এখনো দেখার সুযোগ পাইনি। তার আগে কিছু আপডেট তোমাদের দিয়ে দিই। তোমাদের আহ, গতকালই তো তোমরা গতকালই তোমরা সেট পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছো। তোমাদের দেখলে যেমন যে যারা আমার কাছে পড়তে এসেছে তাদের মধ্যে থেকে 7 জন কোয়ালিফাই করেছে। আর বাইরে এমনিতেও ইউটিউবে ফ্রি কন্টেন্ট পেয়েছে, সেগুলো মানে তারা নিজেরা ব্যবহার করে মক টেস্টগুলো, ফ্রি মক টেস্ট যেগুলো পরীক্ষার আগে নিয়েছি সেগুলো অ্যাটেন্ড করেও কিছু জন পাস করেছে। দেখলে তোমরা যে তারা আমাকে কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আর কি সেগুলো পাঠিয়েছে। তো আহ, আহ, আজকে তোমাদের কোয়েশ্চেন্স যেগুলো ভুল এসেছিল, মানে আমরা দেখলাম যে তোমাদের আনসার কি যেটা দিয়েছিল সেই আনসার কিতে এখনো অনেকগুলো ভুল রয়েছে, সংশোধন করেনি। সেই নম্বরগুলো সকলেরই পাওয়া উচিত, এবং সেগুলো তোমরা পাওনি। এবং দেখেছো তোমরা যে ঝিলিকের আহ, একটি নম্বর কম হয়েছে, মানে একটি কোয়েশ্চেন্স যদি ওর হয়ে যেত আরো ঠিক হতো, তাহলে সে তোমাদের বাকিদের মতো কিন্তু সে নেটটা কোয়ালিফাই করতে পারতো। কিন্তু সেটা যেহেতু হয়নি, তো যাই হোক সেটা একটা দুঃখের বিষয়। এত কোয়েশ্চেন সলভ করার পরেও হয়নি ওর। তো আজকে আমরা গেছিলাম। আজকে আমরা বড় করে আজ আমরা গেছিলাম, ঝিলিককে নিয়ে আমি গেছিলাম আজকে আহ, আসন্ন ভবনে। আসন্ন ভবন হচ্ছে আমাদের শিক্ষা দপ্তরের, উচ্চশিক্ষা দপ্তরের একটি বিল্ডিং, বিভাগ বলা যেতে পারে। তো সেখানে আমাদের উম, সেখানে আমাদের এই যে কোয়েশ্চেন্স গুলো মেইনলি দেখলাম আমরা ভুল দিয়েছে, সেগুলোকে চ্যালেঞ্জ করে এসেছি। তো জেনারেল পেপার থেকে দুটো প্রশ্ন, এবং সাবজেক্ট পেপার থেকে প্রায় 4টে বা 5টা প্রশ্ন সেখানে চ্যালেঞ্জ করা হয়েছে। তাদের উত্তর হচ্ছে যে আপনারা আবেদন করুন, চ্যালেঞ্জ করুন, যদি দেখা যায় যে সেগুলো সত্যি আপনাদের দাবি মতো সেগুলো ঠিক, তাহলে কারেকশন করে দেওয়া হবে। আহ, এবং যদি না করা হয় আপনাদের দাবি মতো, তাহলে আপনাদের জন্য অপশন খোলা থাকছে, আপনারা আরটিআই ফাইল করতে পারেন। আরটিআই ফাইল করে তা আপনারা দেখে নিতে পারেন। এবং আরটিআইও যদি আমরা খুশি না হই, তাহলে আরটিআই আরটিআই এর রেজাল্ট নিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হতে পারি। তো সেই হিসেবেই আমরা আজকে আবেদন করে এসেছি, ইনিশিয়াল আবেদন, যে আমরা সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে হার্ড কপি হাতে ধরিয়ে দিয়ে বই, আমি 600 পেজের একটা বই নিয়ে গেছিলাম, যে উত্তরটা চেঞ্জ হওয়া উচিত কিন্তু তারা করেনি। তো আমি সেটা নিয়ে গেছিলাম, সেগুলো সব জমা দেওয়া হয়েছে। এবং এই তো সবে ফিরছি, 5-7 মিনিট হলো ফিরছি। তো এতটা আপডেট তোমাদের জন্য এখন এই মুহূর্তে রয়েছে। ঝিলিকও জয়েন করে গেল। তো ঝিলিক বাড়ি পৌঁছেছো? না না স্যার, আমার পৌঁছাতে রাত্রি 10টা। ও আচ্ছা। তো যাই হোক, আমি ট্রেনে আছি। এই ছিল আজকের আপডেট, যে এখনো দেখো সে রাস্তাতেই আছে। এতটা হয়রানির শিকার হতে হচ্ছে আমাদের, কিছু করার নেই, তারা নিজেরা পড়াশোনা করবে না, আর তার ফল আমাদেরকে পেতে হবে। তো কিছু করার নেই, আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এতটাই খারাপ। যাই হোক, আজকে এতটা আপডেট। আর দেখেছো যে অনেকজন পাস করেছে আজকে, যেহেতু গতকালই রেজাল্ট বেরিয়েছে, তাই তোমাদের কিছু কথা আবার একটু স্মরণ করিয়ে দেওয়াটা দরকার আছে বলে আমার মনে হয়। তার কারণ এগুলো হয়তো তোমরা জানো, কিন্তু এটা জানাটাই শুধু এনাফ নয়। এটা এনাফ হবে তখন যখন তুমি এটা রোজ শুনবে কথাগুলো এবং এটাকে পালন করার কাজ করবে। কি সেগুলো? সেগুলো হচ্ছে, আমি অতীতেও তোমাদের বলেছি যে পড়াশোনার নেট সেট তোমরা যারা হচ্ছে না বলছো, পড়াশোনাটা তোমাদের তার মানে ঠিক করে হচ্ছে না। খামতিটা কোথায় থাকছে? খামতি থাকছে তোমাদের বুঝতে হবে যে তোমরা প্রপার সিস্টেমেটিক ওয়েতে পড়ছো না, সাইন্টিফিক ওয়েতে পড়ছো না। বাকিরা যেমন ক্লাস করেছে লাগাতার, রোহিত দেখলে যে লাগাতার ক্লাস করেছে, একটা দিনও সে ক্লাস মিস করেনি, পাস করে গেল।
দীপিকাকে দেখছো শুরু থেকেই, হ্যাঁ, শুরুর দিন থেকে দীপিকা আমার কাছে পড়ছে একেবারে। আমি যখন 2022 সালের নভেম্বর মাসে শুরু করেছিলাম তখন থেকে ও পড়ছে, তখন মাস্টার্স করতো। তো ফলে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে দুবার তার নেট হয়ে গেছে, এইবার সেটটাও হয়ে গেল। নেক্সট টাইম আশা করি যে জেআরএফ চেষ্টা করলে জেআরএফটাও হবে তার। বাকি আরো দেখছো যাদের হয়েছে, যেমন ফার্স্ট সেমিস্টারের একটা স্টুডেন্ট দেখলে তোমরা, যে ফার্স্ট সেমিস্টারে পড়ে, সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ে, আমার কাছেই, ইউজি থেকে আমার কাছেই পড়ে। সিস্টেমেটিক ওয়েতে ধরে ধরে পড়ানো হয়েছে, লাগাতার লেগে থেকে পড়াশোনা করেছে। পড়াশোনাটা ঠিক এইরকম সে করেনি যে পড়াশোনা করছে প্লাস হয়তো সোশ্যাল মিডিয়াতে গিয়ে দুটো কারো বক্তৃতা শেয়ার করে দিল, কারো লেকচার শেয়ার করে দিল, কারো কোনো পলিটিক্যাল পলিটিক্যাল এজেন্ডা শেয়ার করে দিল। মানে আমি শেয়ার করাটা তোমার কাছে ভুল কিছু না, আমি বলছি সময়টা নষ্ট করছো। এগুলো কিন্তু ও করেনি। প্রত্যেককে নিজের ডিসিপ্লিনের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। তো যারা এটা করতে পেরেছে, ইভেন রোহিতকে তোমরা দেখলে একটু অবাকই হবে। রোহিত হচ্ছে সারাদিন ফোন অন, ওর তার 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 অন থাকে না, অফ থাকে। ক্লাস যখন শুরু হয় ঠিক সেই মুহূর্তে গিয়ে তার ফোন অন হয়। গতকালও আমাকে রাত 12টা নাগাদ তার রেজাল্টটি পাঠিয়েছে এবং বলেছে যে সারাদিন সে দেখার সুযোগ পায়নি। তার মানে ইচ্ছে করে ফোনটা অফ রাখা। এই সমস্ত স্যাক্রিফাইস গুলো করতে হবে আজকের দিনে। আমাদের আমাদের ফোনটা আমাদের সব থেকে বড় শত্রু। আমাদের প্রায়োরিটি তারাই সেট করে দিচ্ছে, ফোনটা সেট করে দিচ্ছে, ফোনে থাকা বিভিন্ন অ্যাপ্লিকেশনস গুলো আমাদের প্রায়োরিটি সেট করে দিচ্ছে। তোমাকে নিজের প্রায়োরিটিসটা বুঝতে হবে যে তোমার নিজের কোনটা প্রায়োরিটি, তোমাকে আগে বুঝতে হবে। অনেকে তোমরা লেখালেখির মধ্যেও ব্যস্ত আছো, তোমরা আবার এদিকে চাইছো যে নেট সেট কোয়ালিফাই করবে, চাকরি করবে। তো এদিকে তোমাদের টার্গেটটা হচ্ছে নেট সেট, কিন্তু লেখালেখির মধ্যে ব্যস্ত আছো। এগুলো তোমাকে বিভ্রান্ত করছে। এই সুযোগ সময় অসংখ্য আসবে, পরে আসবে। সেগুলো থেকে তোমরা বিচ্যুত হচ্ছ, মানে তোমাদের অরিজিনাল রাস্তা থেকে, সঠিক পথ থেকে তোমরা বিচ্যুত হচ্ছ। এইগুলো তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? অযথা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ফোনে ডাউনলোড করে রেখেছো, তার নোটিফিকেশন গুলো ঢুকছে, এগুলো বন্ধ করতে হবে, ঠিক আছে? ক্লাস যখন করছো তখন কিছু ক্লাস তোমার ভালো লাগবে, কিছু ক্লাস বোরিং লাগবে, স্বাভাবিক একেবারে, এটা উত্থান পতন থাকবে। এটা জগতের নিয়ম। কিছু জিনিস ভালো লাগবে, কিছু জিনিস খারাপ লাগবে। কিছু জিনিস হয়তো তুমি আমার গতিতে হয়তো চলতে পারবে, কিছু 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 বিষয়ে হয়তো বা কখনো দেখা যাবে তুমি আমার গতিটাকে ধরতে পারছো না। তোমরা বা নিজেরা কি করছো না, একটু স্লোলি রান করছো। তার মানে তোমরা দেখা যাচ্ছে কি যে তোমরা মনে মনে ভাবছো যে ঠিক আছে তাহলে পরে আগের গুলো আগে করে নি, তারপরেটা যেটা এখন চলছে সেটা পরে করবো। ভুল করছো। তোমাকে প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন করতে হবে, নিজেকে সবসময় গতিতে রাখতে হবে। আর কারেন্ট ক্লাস কখনো মিস করা যাবে না। অতীতের ক্লাস মিস হয়ে গেছে, সেগুলোকে ফাঁকা টাইম বের করে করতে হবে, কিন্তু কারেন্ট ক্লাস যেটা হচ্ছে সেগুলোকে মিস করা যাবে না। এমন অনেকে নেই, তোমরা 30 জনের মতো আছো এখানে, কিন্তু এই যে জয়েন হয়েছো এখানে 15 জন 16 জন, ঠিক আছে? অনেকের পরীক্ষা চলছে, যদিও এখন ফোর্থ সেমিস্টারের 5 জন 6 জনের পরীক্ষা চলছে। আরো অনেকে আছো তোমরা পিএইচডি করছো, তাদেরও নিজেদের কাজ আছে। তো প্রত্যেকেই নিজেদের একটা প্রায়োরিটি সেট করতে হবে, যে চাকরিটা হয়ে গেলে কিন্তু লাইফটা সিকিউর হয়ে গেল। তোমার পিএইচডি থাকলো, পিএইচডি করা ক্যান্ডিডেটও গ্রুপে আছে, কিন্তু পিএইচডি হয়ে গেছে তারপরেও গ্রুপে আছে, সে ক্লাস করবে বলেছে, তারপরেও ক্লাস করতে পারছে না। এবং পিএইচডি করার পরেও এসে সে কিন্তু এখন নেট সেট তাকে পাস করতে হবে, নইলে চাকরি হবে না। তো স্বাভাবিক বিষয়টা হচ্ছে যে পিএইচডি থাক তোমার কাছে, তোমার কাছে নেট, তোমার কাছে তোমার বড় বড় পাবলিকেশন থাক, সেগুলোর কোনো মূল্য নেই যদি তুমি নিজেকে টিচিং লাইনে নিয়ে আসতে চাইছো। তাহলে সবার আগে নেট সেটটা কোয়ালিফাই করতে হবে। প্রায়োরিটি এটাই সেট করতে হবে যে তোমাকে সবার আগে নেট সেটটা কোয়ালিফাই করতে হবে। এই কথাগুলো পুরনো ছাত্রদের জন্যও বললাম, আজকে নতুন কিছু জন তোমরা জয়েন হয়েছো, 3 জনের মতো আজকে ভর্তি হয়েছো তোমরা, তাদের জন্যও বলছি যে নিজের প্রায়োরিটিটা সেট করতে হবে, যে কোনটা তোমার প্রায়োরিটি। বিয়ে বাড়ি, শাদী বাড়ি, এখন অন্নপ্রাশন, ঠিক আছে, অনেক কিছু আসবে। 6টা মাস 1টা বছর যদি স্যাক্রিফাইস করতে না পারো, তাহলে কিছু বলার নেই আমার। এটার ফল তোমাদের ভুগতে হবে, যে তোমাদের অনেক সময় লেগে যাবে। এবং যখন গিয়ে হয়তো পাস করবে তখন দেখবে যে তোমাদের জুনিয়ররা সব চাকরি পেয়ে যাচ্ছে, ওদের সঙ্গে তোমরা কম্পিট করে উঠতে পারবে না। এবং সেই সেই সময় পাস করাটাকে তোমার পাস করা হিসেবে ট্রিট করবে না, কারণ তোমার কাছে সেই সময় যেটা এক্সপেক্টেড সেটা হচ্ছে তুমি এই সময় বড় বড় পাবলিকেশন করবে বা কোনো একটা চাকরি করবে, সেটা তোমার কাছে এক্সপেক্টেড। কিন্তু সেই সময় গিয়ে যদি তুমি পাস করো, তাহলে সেটা কিন্তু তোমাদের নিজেদের পজিটিভের থেকে নেগেটিভ হিসেবে কিন্তু সেটাকে ট্রিট করা হবে। তো যাই হোক, মানে সমাজ এইভাবেই জাজ করে, মানুষ এইভাবেই জাজ করে। ইন্টারভিউ বোর্ডে যারা বসে থাকবেন তারা তারাও তো মানুষ, এই সোসাইটিরই তারা হচ্ছে হিউম্যান বিং। তারা ঠিক ওই সাইকোলজিতেই তোমাদেরকে কিন্তু জাজ করবেন। কাজে এগুলো মাথায় রাখতে হবে, মাথায় রেখে নিজের প্রায়োরিটিটাকে সেট করতে হবে, প্রায়োরিটি সেট করে এগিয়ে যেতে হবে। বারবার বলি কথাগুলো, শুরু থেকে বলছি। কারো বেশিরভাগ স্টুডেন্ট দেখি পলিটিক্যাল প্রপাগান্ডার শিকার হয়। মেয়েরা দেখুন, যেমন দেখি হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের হচ্ছে একটা
মানে প্রপাগান্ডার শিকার হয়। ঠিক আছে? যে সব সময় আমি কাউকে ছোট না করেই বলছি যে যেখানে যেখানে তোমার সময় নষ্ট হচ্ছে সেগুলোকে কমাতে হবে। যেখানে যেখানে সময় নষ্ট হচ্ছে, অনেকে আছো তোমরা সাজ পোশাক ড্রেস নিয়ে এই সমস্ত নিয়ে কিছু পড়ে আছো। ঠিক আছে? লোকে কি করছে সেটাকে তোমরা বেশি করে পড়ছো, পড়ছো, জানছো, বোঝার চেষ্টা করছো, চর্চা করছো। দরকার নেই। এখন এই নিজেকে তোমাদের দেখার সময় এটা। নিজেকে জাজ করো, নিজের খামতিগুলো ধরো, নিজের খামতিগুলোকে নোট করো, ডায়েরিতে নোট করো। গত 7 দিনে কি করেছো সেটা ডায়েরিটা খুলে বের করে দেখো যে গত 7 দিনে আমি কি করেছি। বুঝতে পারবে যে কতগুলো ভুল কাজ করেছো, অযথা মিছিমিছি কিছু কাজ করেছো, দুটো মানুষের লাইক পাবে বলে, দুটো মানুষের শেয়ার পাবে বলে তোমরা এগুলো করেছো। এগুলো কোনো তোমাদের কিন্তু নেট সেট পাস করাতে কোনো রকম ভাবেই হেল্প করবে না, বরং এখান থেকে তোমাকে দূরে সরিয়ে দেবে। ঠিক আছে? তো এগুলো থেকে একটু দূরে থাকো। প্রত্যেকটা মানুষ, পলিটিশিয়ানসরা, পলিটিক্যাল পার্টিসরা নিজেদের মতো করে হচ্ছে, কিন্তু তাদের নিজেদের ডিসিপ্লিনে তারা কাজ করছে। তোমাকে ফোর্স করছে যাতে তুমি সেখানে এসে কি করতে পারো। ক্লাস করাচ্ছি, তুমি তো জানো এখন ক্লাসে টাইম। হ্যালো, ক্লাস করাচ্ছি। তো তো প্রত্যেকে নিজেদের নিজেদের কাজ করছে, সেটা তাদের নিজেদের ডিসিপ্লিন, সেটা নিয়ে মাথা ব্যথা হলে তোমাদের হবে না। হ্যাঁ, তার কারণ আমি বলছি না তার মানে যে সমাজ থেকে মুখ ফিরিয়ে নাও, সমাজের বিভিন্ন প্রবলেমস গুলো থেকে মুখ ফিরিয়ে নাও, না। প্রত্যেকটা একটা নির্দিষ্ট সময় আছে। নিজেকে আগে দাঁড় করো। নিজেকে যদি দাঁড় করাতে পারো তাহলে তাহলে 500টা মানুষ তোমার কথা শুনবে। নইলে তুমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেখো কোনো একটা স্টোরি, কোনো একটা কমেন্ট করো, কেউ পড়বে পড়বে না, বরং সেটাকে একটা ফালতু বিষয় হিসেবে নেবে। নিজের সময়টাকে ইউটিলাইজ করতে শেখো। ঠিক আছে? এইরকম ভাবে নিজেকে এগিয়ে রাখো, এইরকম ভাবে নিজেকে প্রায়োরিটি দাও, নিজেকে এইরকম ভাবে মূল্য দাও। দেখো, আহ, সময়টাকে মূল্য দাও, দেখো সময়ও তোমাদেরকে মূল্য দেবে। নইলে সময় তোমাদের কিন্তু ধাক্কা দেবে। কতজন বেরিয়ে গেল দেখলে, কতদিন পড়েছে আমার কাছে, রোহিত কতদিনের জন্য এসেছিল, তার মধ্যে দেখো 300 400 করে কোয়েশ্চেন সলভ করে নিয়েছে। ক্যাপাসিটি আছে, সে নিজেকে তৈরি করেছে। আমি ক্লাস রেকর্ডেড যেগুলো ছিল সেগুলো সে টেনে শুনে নিয়েছে, দেখে নিয়েছে, পড়ে নিয়েছে, কোয়েশ্চেন গুলো সলভ করছে। হয়ে গেছে। তোমাদেরও জন্য এটাই। কেউ সবাই হয়তো তোমরা এখন বলবে যে আমি তো 12 ঘন্টা 14 ঘন্টা ওদের মতো সময় পাই না, পাও না, ঠিক আছে। তাহলে তোমাদের একটা দুর্বলতা যদি হয়, তাহলে বাকি কাজগুলো তোমাদের, যেগুলো তোমাদের সময় নষ্ট করছে, সেগুলো তোমাদেরকে কমাতে হবে। সেখান থেকে তোমাদেরকে টাইম বের করতে হবে, বের করে তোমাদেরকে কিন্তু একেবারে ক্যালকুলেটিভ ওয়েতে, ম্যাথমেটিশিয়ানদের মতো ক্যালকুলেটিভ ওয়েতে তোমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে? তাহলে এতটা সহজ নয়। আর নেট পাস করার একটা বড় মূল মন্ত্র হচ্ছে কন্টিনিউটি। যাদের কন্টিনিউটি আছে, 6 মাস, 1 বছর, 8 মাস, 12 মাস, 16 মাস টেনে যারা পড়তে পারে, কোনো রকম ব্রেক না রেখে, কোনো রকম এদিক ওদিক সেদিক না তাকিয়ে, তাদের খুব তাড়াতাড়ি হবে। তোমাদের বন্ধুদেরই দেখো, অনেকের পিএইচডি হয়ে গেছে, পিএইচডি করছে না অনেকে, তোমরা দেখবে পিএইচডি করছে। কিন্তু এই যে জুনে বোধহয় বলছে যে এই লোকসভা ইলেকশনটা শেষ হলেই দেখবে হয়তো সেখানে একটা সরকার পক্ষের সবাই যেটা এক্সপেক্ট করছে যে ভরাডুবি হবে, তখন সরকার বাধ্য হবে যে বিধানসভা ইলেকশনও যাতে হেরে না যায় সেই কারণে কিন্তু প্রচুর সিট বের করতে বাধ্য হবে। এবং তোমরা জানো যে এটাই নিয়ম, এটাই হয় রাজনীতির নিয়মে। আমাদের সমাজে পরিবর্তন হয়, পরিবর্তন আসে। তোমাদের পলিটিক্যাল ইকোনমি আমি পড়িয়েছি। হ্যাঁ, হালকা মাঝে 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 মধ্যে বলি। তো পলিটিক্যাল ইকোনমির নিয়ম অনুসারে সমাজ পরিচালিত হয়, সেইগুলো আমাদেরকে ধরতে হবে, বুঝতে হবে। তাহলে সেই নিয়মে যদি আমাদেরকে যদি আমাদের আমাদের লাইফটা পরিচালিত হচ্ছে, তাহলে আমাদের সেই প্যাটার্নটা বুঝতে হবে এবং সেই রকম ভাবে নিজেকে তৈরি করতে হবে। তো তোমরা পিএইচডির দিকে নিজেকে হয়তো ঝুঁকে দিয়েছো, যে ঢেলে দিয়েছো, ভালো। কিন্তু পিএইচডি তো চাকরি নয় তোমার। এই যে বললাম, পিএইচডি করা ক্যান্ডিডেট এই গ্রুপেই রয়েছে, এই গ্রুপেই আছে। হ্যাঁ, কিন্তু মানে বয়স হয়ে গেছে, তার এখনো সময় নেই ক্লাস করার। হ্যাঁ, তার ইচ্ছে হচ্ছে যে তার নেট সেটের ক্লাস করবে, কিন্তু তার উপায় নেই তো। এখন তার সমাজ, তার পরিবারের অন্যান্য অন্যান্য নিডস গুলো তাকে চাইছে যে তুমি আমাকে সময় দাও, আমাকে সময় দাও, আমাকে সময় দাও। তো কাকে সময় দেবে? তো ওদেরকে ফেলতে পারছে না এখন। এখন এই জায়গাতে এসে তার কিন্তু এখন অনেক সমস্যা হচ্ছে। নেটের ক্লাস করতে পারছে না, ইচ্ছে হচ্ছে, পিএইচডি হয়ে গেছে কিন্তু নেট সেটের দিকে ধ্যান দেয়নি, ফলে হয়নি। কোনোদিন চাকরি পাবে না সে হয়তো। মানে যদি টিচিং লাইনে সে নিজেকে দাঁড় করাতে চায়, তো টিচিং লাইনে কখনো আসতে পারবে না। তার কারণ, কারণ এখানকার মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে নেট সেট। তো দেখছো অনেকের পিএইচডি হচ্ছে। হ্যাঁ, হয়তো তোমাদের মন খারাপ হচ্ছে, সেগুলো মন খারাপ হওয়ার কিছু নেই। চাকরিটা সবার আগে দরকার। চাকরি ছাড়া কিন্তু ওটার কোনো মূল্য নেই, মানে যদি টিচিং লাইনে আসতে চাও। তাহলে সেই রকম ভাবেই নিজেকে ট্রিট করো। তোমাদের অনেকের মাস্টার্স করেই তোমরা আজকে দেখো, জুনে যদি সত্যি মানে এই লোকসভা ইলেকশনের পরেই যদি সেখানে এখন সিট বেরোয়, এবং তোমরা জানো গত 3 বছরের মানে রিটায়ারমেন্টের বয়সটা যেহেতু 3 বছর বাড়িয়ে দিয়েছে,
স্বাভাবিকভাবে এতগুলো সিট বেরোনোর সম্ভাবনা, মানে সিট বেরোয়নি অনেকগুলো। তো এইবার তো সেইটা সময়টা তো মানে 3 বছর তো অতিক্রম হয়ে গেছে, তো এইবার সব বেরোবে। তার মানে এইবার যেইবার বেরোতে যাচ্ছে, তোমরা জুনের পরেই, তোমরা জুনে যদি পাস করে যাও তো খুবই ভালো। তাহলে এইবার তোমরা সেখানে বসার সুযোগ পাবে, সিএসসি তে বসার সুযোগ পাবে। এবং ইউনিভার্সিটি গুলোতেও সিট বেরোবে প্রচুর পরিমাণে। তো প্রচুর বাচ্চা ছেলে মেয়ে মাস্টার্স করে গিয়ে সেখানে ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। তোমাদের নিজেদের ইউনিভার্সিটির দিকে তাকিয়ে দেখো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এরকম বাচ্চা ছেলে মেয়েরা পাবে, তারা কিন্তু পড়াচ্ছে। তাহলে সেটা তুমিও একটা হতে পারো, তাদের মধ্যে একজন তুমিও হতে পারো। তাহলে এই সুযোগটা যেটা আসছে এটা হাতছাড়া হবে তোমাদের যদি তোমরা এইরকম ভাবে সিস্টেমেটিক ওয়েতে না পড়ো। তো পিএইচডি হচ্ছে হয়ে গেল, ঠিক আছে, কিন্তু ও তোমাদের অনেকে যারা কালকে কোয়ালিফাই করে গেছো তারা কিন্তু পিএইচডি নেই কারো কাছে, হয়তো এনরোল নাও তোমরা পিএইচডি তে, কিন্তু তোমরা এই 2024 সালের যে নোটিফিকেশন বেরোবে সেখানে সিএসসি তে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ওরা কেউ অ্যাপ্লাই করতে পারবে না, পারবে না। তোমরা চাকরি পাবে, মাসে 80,000 টাকা বেতনে তোমরা জয়েন করবে, ধীরে ধীরে প্রমোশন হবে, 3 লাখে পৌঁছে যাবে তোমাদের স্যালারি, কিন্তু ওরা ওখানেই করে থাকবে, পিএইচডি থাকবে কিন্তু সেটা আরো ওদের যন্ত্রণার হয়ে দাঁড়াবে। পিএইচডি আছে কিন্তু তার কাছে ইনকামের কোনো রাস্তা নেই, সোর্স নেই, নেট সেট নেই। তো এটা একটা কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তো এই কারণে প্রায়োরিটিটাকে বোঝার চেষ্টা করো যে তোমার জন্য কোনটা আগে দরকার, কোনটা পরে দরকার। এটা বুঝে শুনে এগোনোর চেষ্টা করো। বন্ধু বান্ধব এখন অনেক আসবে জীবনে, এটা এখন এটা বন্ধু বান্ধবের আসার সময়, এইগুলোকে এখন একটু কাটাতে হবে, ঠিক আছে। বন্ধু বান্ধবদের একটুখানি দূরে রাখতে হবে, তাদের সঙ্গে কমিউনিকেশনটা কমাতে হবে। হ্যাঁ, বন্ধু বান্ধব বাড়াও, কোন লেভেলের বন্ধু বান্ধব বাড়াবে, কোন দিকের বন্ধু বান্ধব বাড়াবে। যারা তোমার এই ফিল্ডেই পড়াশোনা করছে একই রকম ভাবে, তাদেরও টার্গেট একই রকম, তাদের সঙ্গে কমিউনিকেট করো, তাদের সঙ্গে কম্পিটিশন করো, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করো। সম্পর্ক নেই, তুমি কাউকে চেনো না, এই ফিল্ডেই পড়াশোনা করছে, তার সঙ্গে সম্পর্ক ইচ্ছে করেই তৈরি করো, বন্ধু বান্ধব বাড়ো। তো বন্ধু বান্ধবের, আমি বলছি না তার মানে ছোটবেলার যে বন্ধু বান্ধব তার সঙ্গে সম্পর্ক নষ্ট করো না, কখনো করবে না। বন্ধু 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 বন্ধুর বিকল্প কিছু হয় না। একটা লাইব্রেরি সমান হচ্ছে একটা বন্ধু কিন্তু। তো স্বাভাবিকভাবে মনে রাখবে এখানে, কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে যে কোন মুহূর্তে কে দরকার। তো এগুলো করো, দেখো ওরা করতে পেরেছিল। প্রত্যেকটা ছেলের যদি আমি তোমাদের উদাহরণ দিই, প্রত্যেকটা ছেলে ধরে ধরে, শুরুতে আমি অনুরাগের কথায় আসি। মাস্টার্স এর ফার্স্ট সেমিস্টার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে, সেট কোয়ালিফাই করে গেল। ওর ভরসাই ছিল না নিজের উপর সে কোয়ালিফাই করবে, আমি ওকে জোর করে ফর্মটা ফিল আপ করালাম। কালকে ওর মা ফোন করে কাঁদছে, রিসেন্টলি ওর বাবা গত হয়েছেন। বাবা হাই কমিশনার ছিলেন, জয়েন্ট জয়েন্ট কমিশনার ছিলেন কলকাতাতে, সব থেকে বড় পোস্টে ছিল, সেকেন্ড মমতা ব্যানার্জির নিচে যে পোস্ট বলতে পারো, থার্ড যে পোস্টটা সেটা। তো সেই রকম পোস্টে ডিল করতে করতে কোনো কারণে গত হয়েছেন, এখন মানে বলা যেতে পারে রুফলেস হয়ে গেছে সে। তার মা কালকে ফোন করে কান্নাকাটি করছে। এবং ছেলেটা কিভাবে পরিশ্রম করেছে, ছেলেটা পরিশ্রম করেছে যে আমি যখন যা বলেছি তখনই সেটা সে করেছে, না বলেনি। এবং আমি যা বলেছি তার থেকে বেশি কিছু করেছে। ওরা একটাই কাজ শুধু জানে, যে ওর এক কাজ হচ্ছে পড়াশোনা করা। স্যার ভালো পেয়ে গেছি, স্যারের গাইডেন্স ভালো আছে, সাইন্টিফিক ওয়েতে টেকনিক্যালি পড়াচ্ছে সুন্দরভাবে, আমাকে হজম করতে হবে সেটা বলেছি, করেছে। 24/7 পরীক্ষা দিচ্ছে, দেখো মাস্টার্সে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেল। মাস্টার্সের ফার্স্ট সেমিস্টারেই দেখো তোমরা সেট কোয়ালিফাই করে গেল। ওর বন্ধু বান্ধব নেই, ও বাড়তি, আমি আমি বাড়তি কথা বলতে ওকে শুনিনি কোনোদিনও, আমাকে বাড়তি কথা একটাও বলে না। আমি জানতেই পারিনি এতদিন যে ওর বাবা হাই কমিশনারের মতো একটা জয়েন্ট কমিশনারের মতো পোস্টে আছে, বাড়তি কথা একটাও বলে না, ও কাজের কথা শুনে। কারণ লাইফটা তো অনেক পড়ে আছে এখন। মাস্টার্সের ফার্স্ট সেমিস্টারে যদি সে নেট সেট করে নিতে পারে তাহলে কি হবে। এরপরে ওই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছে, এরপরে যাবে বিদেশে কোনো ইউনিভার্সিটিতে, অক্সফোর্ড, হার্ভার্ড, লন্ডনের মতো ইউনিভার্সিটি গিয়ে পড়ানোর সুযোগ পাবে সে। এইখানে কেন তাকাবে? কারণ ওর ব্রাইট ফিউচার আছে। পাবলিকেশন এখনই তোমরা জানো যে ইউজিতে যখন পড়তো তখন থেকে দেখবে ও খবরের কাগজে লেখালেখি করতো, আমাকে পাঠাতো, আমি চেক করে দিতাম, দেখতাম যে খবরের কাগজে বেরিয়ে গেছে, করতো। এগুলোর জন্য শুধু সিস্টেমটা জানতে হয়, ঠিক আছে। তোমাদের যথেষ্ট সেই নলেজ আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, সিস্টেমটা জানতে হয়, সিস্টেম জেনে শুধু এগোতে হয়, তাহলেই হবে, আর কিছু লাগে না এখানে। তো হলো, এটা অনুরাগ গেল। রোহিতকে নিয়ে নাও, রোহিতের উদাহরণ দেখো। রোহিত, আমি যেমন বললাম যে ও সারাদিনে কোনো ফোন ওর অন পাবে না তুমি, ও কারো ফোন নাম্বার সেভও করে না, ও আনমন বলে সেটাকে ইগনোর করে যায়, সেভ করে না। ও নিজের প্রয়োজনে কাউকে ফোন করে, ওর ফোনে কারোর ফোন আসার কোনো অপশন এখানে সুইচ অফ। তো না তো কোম্পানি কোনো ফেসবুকের, হোয়াটসঅ্যাপের, ইনস্টাগ্রামের কারো নোটিফিকেশন আসবে তার ফোনে, আর না তো ও কাউকে প্রয়োজনে সেখানে মানে বিনা প্রয়োজনে তাদেরকে সার্চ করবে, দরকার নেই। তো নিজের প্রায়োরিটি নিজে সেট করেছে। দেখলে তোমরা লাগাতার কিভাবে ক্লাস করলো, লাগাতার ক্লাস করলো। এখন বেচারা ক্লাস করতে পারছে না, আমার কাছে দুঃখ প্রকাশ করছে যে স্যার আমি ক্লাস করতে পারছি না, কোথাও একটা জব করছে সে, কান্নাকাটি করছে।
তো সেভাবেই তাও চেষ্টা চালিয়ে যাচ্ছে, রাত 10টা 8টা 9টার দিকে ফিরছে, সেই সময় এসে পড়াশোনা করছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দেখো এই যে যে পরিশ্রমটা সে নিজেকে করেছিল মাস্টার্স এর পরে, মাস্টার্স এর শেষ হলো তখনই বোধহয় ও অ্যাডমিশনটা নিয়েছিল। তো সেই সময়ের মধ্যে কমাস পড়লো আমার কাছে, 6 মাস, 6 মাস 7 মাসের মতো পড়লো। পড়ে তার মধ্যে নিজেকে তৈরি করে নিল, যতটা দরকার ছিল সে করে নিয়েছে। দেখো, নেটও হয়ে গেল, সেটও হয়ে গেল, হয়ে গেছে। কত উদাহরণ দেবে এরকম, দেখেছো বাকিরাও, বাকিরাও আরো যে যাদের যারা আছে দেখছো, যে দীপিকারই দেখো, এবারও আবার সেটটা হয়ে গেল। কিন্তু একবার তুমি সিলেবাসটা শেষ করতে পারলে অটোমেটিক তোমার হবে। তো এই প্রায়োরিটিটা নিজের কিন্তু সেট করতে হবে এবং সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে। পড়াশোনা মানে এটাও নয় যে তুমি র্যান্ডামলি ছড়িয়ে ছিটিয়ে পড়বে। তোমরা অনেকেই দীর্ঘদিন ধরে ভেবেছো, ভাবছো যে গাইড নিয়ে কি হবে। কলেজেও একটা প্রবাদ আছে, আসলে আসলে তোমাদের দোষ নয়, সমাজে এই সমস্ত প্রবাদ গুলো আছে যে গাইড নিয়ে কি হবে ইউজিতে। ও টিউশন নিয়েছো, গাইড নিয়েছো, অবশ্যই সমালোচনা করছে। টিউশন নিচ্ছ তোমরা, কেন আমাদের ক্লাসে হচ্ছে না? হ্যাঁ, আপনাদের ক্লাসে হচ্ছে, তোমাদের কাছে উত্তরটা বোধহয় রেডি থাকে না বলে হয়তো তোমরা বলতে পারো না, সেখানে জবাব দিতে পারো না। সেটা হচ্ছে হ্যাঁ আপনাদের ক্লাসে হচ্ছে, বাট সেটা এনাফ নয়। আমি আরো কিছু জানতে চাই, কম সময় নেট সেট কোয়ালিফাই করতে চাই। যেমন অনুরাগ করেছে ফার্স্ট সেমিস্টারে, মাস্টার্স এর ফার্স্ট সেমিস্টারে করেছে, আমি ওই লেভেলে যেতে চাই, যেটা আপনাদের দিয়ে হবে না। আপনারা কখনো পিওয়াইকিউ সলভ করান না ক্লাসে, নেটের পিওয়াইকিউ, সেটের পিওয়াইকিউ, বিভিন্ন রাজ্যের পিওয়াইকিউ সলভ করান না ক্লাসে। একটা বাধা ধরা লেকচার দিয়ে বেরিয়ে যান, অ্যানালিসিস হয় না সেখানে, কোয়েশ্চেন্স এর ডাউট সেশন সেখানে ক্লিয়ার, ডাউট ডাউট ক্লিয়ার হয় না সেখানে। তোমাদের কাছে উত্তরটা নেই, ফলে তোমরা যেটা বুঝিয়েছে সেটাই বুঝেছো যে গাইড না নিয়ে পড়াশোনা করতে হয়। আরে ভাই, যত নেবে ততই তো ভালো। তরকারিতে যত তুমি মশলা ঢালবে ততই তো তরকারির স্বাদ ভালো হবে, তাই না? যতটা সময় নিয়ে তুমি পাকাবে সেটাকে, যতটা তুমি সেখানে সেটাকে কোয়ালিটিকে বেটার করার চেষ্টা করার জন্য যত রকমের উপাদান দেওয়ার প্রয়োজন আছে, সময়, মশলা, আঁচ ভালো রকমের, তো ততই তো ভালো হবে স্বাদ। তো সেটা তোমাদের কাছে উত্তরটা ছিল না বলে আজকে তোমরা এগুলো তোমরা একটা ভুল ফাঁদে পা দিয়েছো যে গ্রাজুয়েশনে তো টিউশন নিতে হয় না, মাস্টার্সে তো টিউশন নিতে হয় না। টিউশন তোমরা নোট লেখার জন্য নেবে না, আমিও বলি টিউশন নেবে না, কিন্তু টিউশন নেবে কিসের জন্য? টিউশন নেবে হচ্ছে যেটা তুমি পড়লে ইউজিতে তোমাকে ক্লাসে যেটা পড়ানো হলো, পিজিতে যেটা তোমাকে ক্লাসে পড়ানো হলো, সেটাই নেট সেটে কিভাবে আসছে, কোন কোয়েশ্চেন্স গুলো ওখান থেকে জিজ্ঞেস করছে, কোন কোন ইনফরমেশন গুলো ওখান থেকে জিজ্ঞেস করছে, সেগুলো জানার জন্য তোমাকে কোচিং নিতে হবে, সেগুলোকে জানার জন্য তোমাকে গাইডেন্স নিতে হবে। সেটা ফ্রি ক্লাসও হতে পারে, আমি বলছি না যে পেড ক্লাস হোক, সবসময় হতে পারে। তো সেটা তোমাকে কিন্তু করতে হবে। কিন্তু তোমরা ওই জিনিসগুলো অনেকে করোনি, কারণ সোসাইটিতে এই ধরনেরই একটা 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 নেতিবাচক ধারণা আছে যে ও কোচিং নিয়েছে তার মানে ও পড়াশোনা করে না, স্যাররা যা দেয় সেটাই খেয়ে নেয়। না, যোগ্য জবাব দেবে যে আমি সেখানে নোটস গেলার জন্য সেখানে যাই না, স্যার আমাকে নোটস দেয় না। অনুরা কোনোদিন নোটস দেয়নি আমার কাছে, কোনো দিন না, আমিও নিজেও দিইনি কোনোদিন। কেন? আমি বড় বড় মেটেরিয়াল ধরিয়ে দিয়েছি, ও পড়েছে, নিজের ভাষায় লিখে নোটসটা আমাকে পাঠিয়েছে, আমি চেক করে দিয়েছি, স্পেলিং ঠিক করে দিয়েছি, আর্গুমেন্ট ঠিক করে দিয়েছি। সেই জন্য সে এতটা অ্যাডভান্স। তো এই কারণে টিউশনের কাছে যাও, এই জন্য তোমরা স্যারের কাছে যাও, এই জন্য কোনো একজন গাইডের কাছে যাও, তার কাছে গাইডেন্স এক্সপেক্ট করো। এবং দেখো যে শুধু র্যান্ডম যেন না না হয়। যেমন কেউ এই ঝিলিক বলছিল কোনো একজনের কাছে পড়তো, এবং দীপিকাও বলছিল যে কোনো একজনের কাছে সে গেছিল, সে সেখানে 2-4 দিনের মধ্যে রিয়েলাইজ করে নিয়েছে যে আমাদেরকে খাটিয়ে নোট তৈরি করে নিচ্ছে, আসলে উনি নিজে কিছু জানেন না। তো ওনার কাছ থেকে শেখার কিছু নেই, পাওয়ার কিছু নেই। উনি সিস্টেম বোঝেন না, উনি সায়েন্স বোঝেন না, এই পড়াশোনার যে একটা এখানে যে একটা লজিক আছে, সায়েন্স আছে, নিয়ম আছে, সেটা বোঝেন না। তো তিনি আমাদেরকে ব্যবহার করছে। তো এই ধরনের মানুষের কাছে গেলে হবে না, সেটা বুঝতে হবে, সময় লাগবে ওটাও বুঝতে, টাকা খেয়ে হবে। তো এইরকম ভাবে পড়াশোনাটাকে ইজি করা যেতে পারে, সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনাটা করে ইজি করা যেতে পারে। তো এগুলোর জন্য কোচিং নাও, তাই গাইড নাও, টিউশন নাও। এবং একটা ভুল ধারণা তোমাদের অনেকের মধ্যে আছে যে মাস্টার্স করতে করতে বোধহয় নেট সেট করা যায় না, মাস্টার্সের পড়া আর নেট সেটের পড়া বোধহয় আলাদা, আমি আলাদা করে সময় দেবো। না, কেন আলাদা করে সময় দেবে তুমি? মাস্টার্সের যেটা সিলেবাস, গ্রাজুয়েশনের যেটা সিলেবাস, সেটাই নেটের সিলেবাস, সেটাই 100%। গ্রাজুয়েশনের ক্যালকাটা ইউনিভার্সিটির যদি তোমরা, বা যে কোনো ইউনিভার্সিটির, আমাদের ইউজির সিলেবাস গুলো এতটা স্ট্রং, এতটা সেখানে ইলাবোরেট করা আছে বলতে পারো, এতটা বড় সিলেবাস যে সেখানে ইউজিসির সিলেবাসকে সেটা কভার করে, নেটের সিলেবাসকে কভার করে, সেটের সিলেবাসকে কভার করে। তো ফলে তুমি 80% সেখান থেকেই যদি কমন পেয়ে যাও, 90% কমন পেয়ে যাও, তাহলে তো তোমার আর কি জানার লাগে। ইউজিটা যদি ভালো করে পড়ো, বা ইউজিতে নাও করতে পারো, মাস্টার্সে এসে যদি করতে পারো, মাস্টার করতে করতেই তোমার কি হয়ে যেতে পারে না, নেট সেট হয়ে যেতে পারে। দীপিকা তো ওইভাবেই করেছে, আমি তো ওকে শুরু থেকে বুঝিয়েছিলাম যে মাস্টার্সের ক্লাস করতে যাবে, মাস্টার্সের যা লিখিয়েছে, যা বলেছে, ওই ক্লাসের খাতা ক্লাসেই ব্যাগে ঢুকিয়ে নিয়ে এসে আবার সেখানে কিন্তু রেখে দেবে, টাকে রেখে দেবে। হ্যাঁ, ওটা আর খুলবে না,
ক্লাসে গিয়ে করবে। বাড়িতে এসে কি করবে না, বাড়িতে এসে সুন্দর করে যেটা আমি পড়াচ্ছি সেটা করবে, যেটা আমি প্র্যাকটিস করাচ্ছি সেটা প্র্যাকটিস করবে, যেটা আমি গাইড করছি সেটা ফলো করবে। সেটাই করেছে, ফলে হয়ে গেল। তোমরা অনেকেই ভাবো 2-4 নাম্বারের পেছনে ছুটছো, 2-4 নাম্বারের পেছনে ছুটে কি হবে? সেই তুমি দেখবে যে তুমি 75 পেলেও যে নাম্বার পাবে, আবার 76 পেলেও সেই একই নাম্বার পাবে, 78 পেলেও সেই একই নাম্বার পাবে। এই যে নাম্বারের পেছনে ছুটে তো লাভ নেই, নিজের ক্যারিয়ারের পেছনে ছোট, নিজের ক্যারিয়ার বিল্ডিং এর জন্য নিজেকে তৈরি করো। তো সেটা করতে হবে। এইগুলো তোমরা অনেকে ভুল করে এসেছো, এগুলো নিজের এখনো যদি এই ধরনের কিছু ভুল করছো সংশোধন করো। নিজেকে যত ঘন্টায় সময় পাচ্ছ নিজেকে দাও, এবং সিস্টেমেটিক ওয়েতে পড়ো। যেটা আমি বারবার বলছি যে প্রথমে টপিক ধরো, টপিকটা পড়ার পর ওটা থেকে যত রকমের পিওয়াইকিউ আছে সেগুলোকে সলভ করো। এবং আমার কাছে পিওয়াইকিউ যেগুলো আছে আমি তোমাদের দেখতে পাচ্ছি যে জন রলসের 79 কোয়েশ্চেন্স আছে, 79 কোয়েশ্চেন্স। এবং সেটাই বলে দিচ্ছে, এই যে আমি অ্যাসেম্বল করে দিয়েছি, এত খেটে খুঁটে অ্যাসেম্বল করা হয়েছে সেটা এক জায়গায়, এবং 24x7 যাতে তোমরা পরীক্ষা দিতে পারো সেই কারণে এটা ওপেন অ্যাক্সেস দেওয়া হয়েছে তোমাদের, যাতে যে কোনো সময় তোমরা পরীক্ষা দিতে পারো। তো এটার মধ্য দিয়ে তোমরা এই বার্তাটা নিশ্চয়ই পারছো যে কিছু কিছু কোয়েশ্চেন বারবার জিজ্ঞেস করছে, এবং স্যার যেগুলো পড়িয়েছেন সেখান থেকেই জিজ্ঞেস করেছে। তো এই যে ট্রিক্স গুলো ধরতে পারছো, এটা কিন্তু খুব দরকার। এবং যখন পড়ছো তুমি টেক্সটটা, যখন ক্লাস লেকচারটা শুনছো, তখন সেটা ইমিডিয়েট তার এমসিকিউটা সলভ করতে হবে। তোমরা 7 দিন পর, 10 দিন পর, 1 মাস পর পড়বে, সময়ের অভাবে হয়তো হতে পারে, বা তোমার নিজেদের অলসতার কারণেই হতে পারে, বিশেষ কোনো লাভ হবে না। মানে যাই এক্সকিউজ হোক না কেন, যাই রিজনস হোক না কেন, আলটিমেটলি ওইভাবে পড়ে তুমি তো নেট কোয়ালিফাই করতে পারবে না। তো যখন তুমি ক্লাস লিখতে শুনেছো তখন সঙ্গে সঙ্গে একটা ছোট্ট 2 পাতারই যদি হয়, 3 পাতার, এবং যত ছোট হবে তত ভালো, বাকিটা ডাউট ক্লিয়ার করার জন্য তো আমি আছি। তো 2 পাতা 3 পাতার একটা বাংলা হোক ইংরেজি হোক, যে ভাষাতেই তুমি স্বচ্ছন্দ বোধ করছো সেই ভাষাটা তুমি ভাষায় ওটা পড়ো। পড়ে তুমি কি করো না, পিওয়াইকিউ গুলো সলভ করো ইংরেজিতেই, কারণ যেহেতু নেটের পরীক্ষায় ইংরেজিতেই কোয়েশ্চেন আসবে। বাংলায় তো ঠিক আছে আমরা তো বুঝি, কিন্তু ইংরেজিতেই সলভ করো করে ডাউট যেগুলো আছে সেগুলো জিজ্ঞেস করো। সেগুলো সবসময় যদি আমাকে পাচ্ছ তো ঠিক আছে, যেগুলো অলরেডি ক্লাস হয়ে গেছে সেগুলো তো রেকর্ডেড রয়েছে, দেখে নাও সেখান থেকে। যদি না থাকে তাহলে গুগল আছে, পেয়ে যাবে সেখান থেকে। এখন চ্যাট জিপিটিরও কনসেপ্ট চলে এসেছে, যদিও চ্যাট জিপিটিতে সমস্ত কিছু ইনফরমেশন ঠিক আসছে না, ভুল ভালো আসছে। কাজে আমি বলবো এখন এই মুহূর্তে তোমাদের যাওয়াটা উচিত নয়। অথেন্টিক কোনো গাইডের মাধ্যমে যদি সেই চ্যাট জিপিটির ইনফরমেশন বের করতে পারো তাহলে ঠিক আছে, আদারওয়াইজ ইটস আ রং ওয়ে। চ্যাট জিপিটি এই মুহূর্তে ভুল রাস্তা, তোমাকে অন্যদিকে নিয়ে চলে যাবে, ভুল ইনফরমেশন তোমাকে ভরিয়ে দেবে। যাই হোক, এইরকম ভাবে সেটা করতে পারো। এটা তোমাদেরকে করতে হবে সিস্টেমে, এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে সায়েন্স, এটাই হচ্ছে লজিক, এটাই নিয়ম। এই নিয়মে তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে। এবং যখনই তোমার একটা টপিক শেষ হয়ে গেল, তারপরে আর পরের টপিক করতে করতে তোমার পার্টিকুলার একটা ইউনিট থেকেই সমস্ত টপিক গুলো তুমি পড়বে। তো 20টা টপিক যদি সেখানে থাকে তাহলে 20টা ক্লাসে তোমার 20টা টপিক শেষ। আমার কাছে যেমন ইন্ডিয়ান পলিটিক্যাল থট বোধহয় আমরা 44 দিনের বোধহয় শেষ করেছি। কেন? কারণ আমরা পিওয়াইকিউ গুলো সলভ করেছি। তো ঠিক আছে, বেশি সময় লেগেছে, আমরা একেবারে জিরো লেভেলে একেবারে কনফিউশন নামিয়ে নিয়ে এসেছি, তাই বেশি সময় লেগেছে। কিন্তু ওই যে দেখেছো, আবার এটার একটা বেনিফিট হচ্ছে যে 4-5টা ইউনিট থেকেই মেজরিটি অফ কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। তো বাই এনি চান্স যদি তোমার ওই 4-5টা ইউনিট থেকেই কোয়েশ্চেন গুলো যদি জিজ্ঞেস করে তাহলে তুমি একবারই জেআরএফ পেয়ে যেতে পারো নেট। এবং হচ্ছে অনেকে দেখতে পাচ্ছ, দীপিকা কি সব সলভ করেছিল নাকি? দীপিকা কি এখনো সিলেবাস, দীপিকাকে জিজ্ঞেস করলে এখনো বলবে যে আমার এখনো অমুক 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 পার্ট গুলো পড়া হয়নি, এগুলোতে আমার উইকনেস আছে, আমি পড়িনি। যেমন কার্ল মার্কস, গ্রামসি, এই সমস্ত কনসেপ্ট গুলো ভালো করে পড়েনি, কিন্তু পাস তো করেছে নেট। সব জানার প্রয়োজন নেই তোমার, সব জানার প্রয়োজন নেই। অনেক ইউনিট সে পড়েনি, ইউনিট 7টা সে খুব ভালো করে পড়েনি, এখন পড়ে নিয়েছে। ইউনিট 4 সে খুব ভালো করে পড়েনি, এখন পড়ে নিয়েছে। তো তারপরেও তো পাস করেছে। তুমি দিনের শেষে পাস করেছো কি করনি সেটাই গুরুত্বপূর্ণ কথা। কেন? কারণ পরীক্ষায় কোয়েশ্চেন যেটা এসেছে সে তার উত্তরটা করলেই তুমি পাস করবে। তো সেই পাঠটুকু যদি তোমার পড়া থাকে তাহলেই সেটা হয়, আর বিশেষ কিছু তো প্রয়োজন পড়ে না। তাহলে এই বিষয়গুলো, এই ডিসিপ্লিন গুলো তোমাদেরকে শিখতে হবে, এগুলো বুঝতে হবে, ভালো করে নিজেকে বুঝতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নিজের মূল্যায়ন, প্রত্যেক দিন নিজের মূল্যায়ন করা। এখন থেকে দরকার হলে ডায়েরি করো, বা ডায়েরি করো, সারাদিনে কি করলে সেটা লেখো, সারাদিনে কি করলে সেটা লেখো, একেবারে 1 লাইন 2 লাইন করে। তো 20টা লাইনে সারাদিনে কি করেছো সেটা লেখো। 7 দিন পর ওটাকে খুলে দেখো। 7 দিনের মাথায় গিয়ে আমি গ্যারান্টি দিচ্ছি যদি তোমার সেখান থেকে তোমার যদি আফসোস না হয়, আমার নাম বদলে দিও। কেন বলছি এই কথাটা? তার অন্যতম কারণ হচ্ছে যে 7 দিনে তুমি রিয়েলাইজ করতে বাধ্য হবে যে 7 দিনে তুমি অসংখ্য ভুল কাজ করেছো, যেটা তোমাকে না তো নেট কোয়ালিফাই করাবে, না তো সেট কোয়ালিফাই করাবে, না তো জেড কোয়ালিফাই, জেআরএফ কোয়ালিফাই করাবে, না তো তোমাকে চাকরি পাইয়ে দেবে। হবে না। 7 দিনে এটা তুমি নিজেকে মূল্যায়ন করে দেখো, বুঝতে পারবে। কাউন্সিলিং করো, এইভাবে নিজের নিজের
নিজেই নিজের মাস্টার হও কাউন্সিলিং করা, দেখো রিয়েলাইজ করতে পারবে যে অসংখ্য ভুল কাজ তোমরা করছো, যেগুলো তোমাদের কখনো এটা দেখবে একেবারে যে এরা যারা ওই সারাদিনে অসংখ্য কাজ করে, মমতা ব্যানার্জির মতো মানুষ, নরেন্দ্র মোদীর মতো মানুষ, তাদেরকে আইকন ভাবো এই জায়গাতে, যে কিভাবে এতগুলো কাজ তারা একটা একটা 24 ঘন্টার মধ্যে করছে। তারা খাচ্ছে, ঘুমাচ্ছে, এতগুলো বই লিখছে, ছবি আঁকছে, কি করে হচ্ছে, দেশ বিদেশ ঘুরছে, কি করে ম্যানেজ করছে, আবার এতগুলো প্রেশার, চারিদিকে প্রেশার, তারা কিন্তু ম্যানেজ করছে। তো তোমাদেরও ঠিক একই সিচুয়েশন, বাড়ির প্রেশার আছে, সমাজের প্রেশার আছে, ইকোনমিক প্রেশার আছে, বিভিন্ন ধরনের প্রেশার বিভিন্ন জনের আছে। তো তারপরেও ম্যানেজ করতে শিখতে হবে, কারণ যারা এই মুহূর্তে ম্যানেজ করতে পারবে তারা ফিউচারটাকেও ম্যানেজ করতে পারবে। আর এই মুহূর্তে যদি কেউ গিভ আপ করে, ছেড়ে দেয় যদি, তাহলে ফিউচারটাতেও সে কিন্তু আর পারবে না, ফিউচারেও সে কিন্তু আটকে যাবে। হ্যাঁ, তো এগুলো কিন্তু বুঝতে হবে। এবং অনেকে অনেক অনেক রকম ভাবে ডিমোটিভেশনও কাজ করে, এমন অনেকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে কেন? ক্লাস করতে করতে তারা কি হচ্ছে, রিল দেখতে চলে যাচ্ছে। আমি নাম বলছি না কারো, আমাকে অনেকে ফোন করে বলে যে দাদা আমি ক্লাস করছিলাম, করতে করতে আমি রিল দেখতে গিয়ে আমার 2 ঘন্টা সময় চলে গেল। তারা পাস করেনি এখনো, করবেও না, ওইভাবে পাস করা যায় না। তারা রিয়েলাইজ করছে তারা রিল দেখে 2 ঘন্টা পার করে দিয়েছে কিন্তু। এবং তারা প্রায়োরিটি তার হচ্ছে নেট সেট। সে গিয়ে ক্লাসের টাইমে গিয়ে আমাকে বলে ক্লাসের টাইম চেঞ্জ করতে হবে, কেননা ওই সময় কবিতার ক্লাস আছে, আবৃত্তির ক্লাস আছে। এটা তো এটা তো তোমার মানে মানে তোমার উদ্দেশ্যের পথে তো এটা ডিসিপ্লিন নয়। তাহলে এগুলো নিজেকে বুঝতে হবে, এগুলো নিজেকে রিয়েলাইজ করাতে হবে। এই জিনিসগুলো নিজেকে প্রত্যেক দিন মূল্যায়ন করতে হবে, নিজের নিজের ক্রিটিসাইজ নিজেকে করতে হবে, ক্রিটিসিজম করতে হবে, নিজের বলতে পারো ক্রিটিসাইজ করতে হবে, নিজের ক্রিটিসিজমের নিজেই নিজেকে ক্রিটিসাইজার হতে হবে বলতে পারো, যে দেখতে হবে যে কোথায় ভুল করছি আমি। কারণ সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা না করলে তোমরা যতই চেষ্টা করো, আমি বারবার বলছি, হবে না। এবং তাদেরই হচ্ছে যারা সিস্টেম মেনে পড়াশোনা করেছে। তাকিয়ে দেখো, বারবার বলছি, দেখো অনুরাগ, দীপিকা, রোহিত, প্রত্যেকে সিস্টেম মেনে পড়াশোনা করেছে। যার যেখানে খামতি ছিল সে সেখানে ধোকা পেয়েছে, ধোকা পেয়েছে, উচিত শিক্ষা পেয়ে গেছে। তো নিজেকে আবার পরক্ষণে সংশোধন করতে বাধ্য হয়েছে। দীপিকারই কথা ভাবো, সেটা হয়তো সমাজের কারণে, সেটা হয়তো বাইরের একটা প্রেশার কাজ করে গেছে, সেটাকে সে হয়তো মূল্য দিয়েছে, বা তার উপর হয়তো একটা ইম্প্যাক্ট পড়ে গেছে বলে হয়তো কি যে একটা হলো না তার, বা সে রিয়েলাইজ করে নিয়েছে যখন সেট পরীক্ষা দিতে গেল, দেখো এবার সেটটা হয়ে গেল, নেটটা খারাপ হলো, সেটটা আবার হয়ে গেল, নেটটা দেখলে তোমার পাসই করতে পারলো না, কেন? একটা ওভার প্রেশার কাজ করেছে তার উপর। ঠিক আছে, রিয়েলাইজ করলো, সেটা আবার সেটাকে ডিলিট করলো, রিমুভ করলো, ইরেজ করলো, যাই বলো, সেটটা কোয়ালিফাই করে গেল। তো এইভাবেই হবে, উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে, এটাই নিয়ম। এইভাবে তোমাদেরকে এগোতে হবে, সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। এবং ইউনিট টপিক ধরে ধরে পড়া হয়ে গেলে তোমাকে ইউনিট ধরতে হবে। ইউনিটের এবারে তোমাকে যতগুলো পড়লে, এবার র্যান্ডামলি ইউনিটের ওই ইউনিটটারই পার্টিকুলার কোয়েশ্চেন সলভ করতে হবে। ওই ইউনিটারি কোয়েশ্চেন যখন তোমার সলভ হয়ে গেল, তারপর তোমাকে পৌঁছতে হবে কিন্তু ইয়ারের কোয়েশ্চেন সলভ করার জন্য। ঠিক আছে, ইয়ারের কোয়েশ্চেন সলভ করার জন্য এইরকম ভাবে টপিক, তারপরে ইউনিট, ওই ইউনিট শেষ হয়ে গেল, তারপরে পরের ইউনিটের পরের টপিকে চলে যাও। ওই টপিক করতে করতে ওইখানকার হয়তো 15টা টপিক আছে, 15টা শেষ হয়ে গেল, ওই ইউনিটটাও শেষ। তো এইরকম করতে করতে টপিক ধরে ইউনিট শেষ করে তোমাকে এগোতে হবে। এই ইউনিট থেকে একটা পড়ছো, তো ওই ইউনিট থেকে একটা পড়ছো, দুটোর মধ্যে কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছ না, হবে না। পলিটিক্যাল সায়েন্সে একটা সার্কেল আছে, এটা ধরতে শিখতে হবে। একটা রাউন্ড আছে বলতে পারো, একটা সার্কেল আছে, যে এখানে এটা ঘুরছে। তুমি একটা জায়গায় পা রাখলে তুমি দেখবে যে সেখানেই ঘুরিয়ে ঘুরে তুমি ওখানেই আসবে। যেমন আমি বলি যে আমি যখন ওয়েস্টার্ন পলিটিক্যাল থট পড়াচ্ছি, তখন ইন্ডিয়ান পলিটিক্যাল থটের সঙ্গে সেটা লিঙ্ক, সেটা ইন্টারন্যাশনাল রিলেশনস এর থিওরিজ গুলোর সঙ্গে লিঙ্ক লিঙ্ক আছে, সেটা আবার পলিটিক্যাল থিওরির সঙ্গে লিঙ্ক। তো চারটে এখানেই তোমরা পেয়ে গেলে, তো লিঙ্ক হয়ে গেল ব্যাপারটা। তোমরা ইন্ডিয়ান পলিটিক্যাল ইনস্টিটিউশন পড়বে, তোমরা ইন্ডিয়ান 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 তোমরা পাবলিক পলিসি যে পেপার ইউনিট 10, সেটাও লিঙ্ক, দুটোর মধ্যে লিঙ্ক আছে। তোমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটাও ওখানে লিঙ্ক পেয়ে যাবে, দুটো পড়ার পরই দেখবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর কোনো আলাদা বিষয় নেই, ওটার সঙ্গেই কিন্তু জড়িত, পেয়ে গেলে। তোমরা ইন্টারন্যাশনাল রিলেশন যখন পড়ছো, তখনই দেখবে ফরেন পলিসির পার্ট গুলো সেখানেই রয়েছে, তো লিঙ্ক। তো এইরকম ভাবে তোমাদেরকে কি করতে হবে, একটা সুতো নিতে হবে, সেই সুতোর মধ্যে প্রত্যেকটা ইউনিটকে ঢোকাতে হবে, মানে একটা পুঁথি মনে করে সেই সুতোর মধ্যে সেগুলোকে গাঁথতে হবে। এই এই গাঁথার কাজটা যখন তোমাদের শেষ হবে, যখন আমি তোমাদেরকে প্রশ্ন করব হয়তো হেগেল থেকে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে, সেই হেগেলকেই যখন আমি ইন্টারন্যাশনাল রিলেশনসে নিয়ে আসবো, তখন তোমাদের অসুবিধা হবে না। আমি যখন এম এন রয় পড়িয়েছি, তখন ইন্ডিয়ান পলিটিক্যাল থটে এম এন রয় পড়িয়েছি। সেই এম এন রয়কেই আমি এখন ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে গ্রামসি পড়াতে গিয়ে, আমি মাও জেদং পড়াতে গিয়েও সেই এম এন রয়কে টেনে নিয়ে আসছি। কিভাবে লিঙ্ক করছি, কিভাবে সিমিলার তারা, কিভাবে ডিসিমিলারি, তাদের মধ্যে কিভাবে ডিসিমিলারিটিসও রয়েছে, সেগুলোও বলছি আমি। তো এই যে আমি যেভাবে করছি,
একজন টিচার যেভাবে এইভাবে একটা নির্দিষ্ট সুতোর মধ্যে জিনিসগুলোকে গেঁথেছে, এইরকম ভাবে তোমাদেরকেও গাঁথতে হবে। আর এই গাঁথার কাজ তখনই তোমরা করতে পারবে যখন ইউনিট ওয়াইজ পড়বে। তোমরা ইউনিটের পার্টিকুলার টপিক টপিক করে 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 ইউনিটটা শেষ করলে তারপর পরের ইউনিটে পরের টপিক, এইরকম ভাবে তোমাকে ইউনিট ওয়াইজ করতে হবে, র্যান্ডামলি করতে হবে না। যতক্ষণ না একটা ইউনিট শেষ হচ্ছে ততক্ষণ অন্য ইউনিটে জাম্প করা যাবে না। তুমি একটা দুটো টপিক ছেড়ে দিতে পারো, ঠিক আছে, আলাদা ইস্যু সেটা, যদি একেবারে সেটা কোনো লিঙ্ক না থাকে, আলাদা ইস্যু সেটা, ঠিক আছে। যেমন আমি তোমাদের জাতীয়তাবাদের কনসেপ্ট গুলো এখনো পড়াইনি, আলাদা কনসেপ্ট সেগুলো একটা, কৌটিল্য তোমাদের পড়াইনি ইন্ডিয়ান পলিটিক্যাল থট থেকে, ওগুলো আলাদা একটা বিষয় ছিল, পড়াবো। তো যেগুলো সিমিলার সেগুলো পড়িয়ে দিয়েছি, গান্ধীজি, আম্বেদকর, নেহরু, ওই একই সময়ের থিঙ্কার্স লিঙ্ক করে করে আমি গেঁথে দিয়েছি তোমাদের মধ্যে। এম এন রয়, লোহিয়া, তারপরে তোমাদের উপাধ্যায়, লিঙ্ক একই সুতোই গাঁথা যায় ওদেরকে, সাভারকার একই সুতোই গাঁথা যায়, একই সময়ের যেহেতু থিঙ্কার্স তারা, জয়প্রকাশ নারায়ণ একই। ফলে তোমাদের এগুলো লিঙ্ক করতে আর অসুবিধা হচ্ছে না। কিন্তু কোনগুলো অসুবিধা হচ্ছে, যেগুলো তোমরা এইরকম সিস্টেমেটিক ওয়েতে পড়োনি। আজকে পড়েছো ইন্ডিয়ান পলিটিক্যাল থট, তো কালকে গিয়ে পড়েছো তুমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের অমুক পার্ট, একটা অমুক পার্ট, বা ইন্টারন্যাশনাল রিলেশনস এর, না ওই রকম ছড়িয়ে ছিটিয়ে পড়লে হবে। যখন একটা টপিক ধরেছো তখন সেই টপিকটা যে ইউনিটের মধ্যে আছে সেই ইউনিটটা আগে শেষ করতে হবে, অর্থাৎ সেই ইউনিটের সমস্ত টপিকগুলো আগে শেষ করতে হবে, তারপর অন্য ইউনিটে যা যা তুমি নিজেকে নিয়ে যাবে, নইলে নিয়ে যাবে না। কেন যাবে নিজেকে? এটা সাইন্টিফিক প্রসেস নয় পড়াশোনা। তোমরা অনেকে দীর্ঘদিন ধরে ভেবেছো হয়তো ফ্রি ক্লাস করলে হবে। হ্যাঁ হয়, আমি বলবো না ফ্রি ক্লাস করলে পাস করতে পারবেন। আমারই দেখছো তো, দুজন ছেলে পাঠিয়েছে, তারা কৃতজ্ঞতা স্বীকার করেছে তারা, যে আপনার ক্লাসগুলো শুনে পড়ে দীর্ঘদিন ধরে তারা ফলো করছে, তো পাস করেছে। হতে পারে দীর্ঘদিন ধরে হচ্ছে, তারা একটাই কন্টেন্ট হয়তো ইউটিউব হয়তো চ্যানেল ফলো করছে, হতে পারে। কিন্তু আমরা ওটা তো নিজেদেরকে সীমাবদ্ধ রাখি না, আমরা র্যান্ডমলি করি। এই টপিকটা ভালো লাগলো অমুক চ্যানেল, তো এই টপিক ভালো লাগলো তো অমুক চ্যানেল, ওটাও কোনো অসুবিধা নেই। কিন্তু একটা তো সিকোয়েন্সে করতে হবে, ইউনিট ধরে ধরে করতে হবে। এবং একজন টিচার হলে কি হয়, একজন টিচারই হয়তো পড়াচ্ছেন, এটা করার সুবিধাটা হচ্ছে যে উনি সবকটা ইউনিটের সাথে সবকটা থিঙ্কার্সের সবকটার সঙ্গে সবকটা থিঙ্কার্সকে লিঙ্ক করতে পারবেন, একটা থিঙ্কার্সের সঙ্গে আরেকটা থিঙ্কার্সকে লিঙ্ক করতে পারবেন। কিন্তু যখন অন্য কোনো টিচার পড়াবে, মানে পলিটিক্যাল সায়েন্সে যখন তোমাকে 5 জন টিচার মিলে পড়াবে, তখন ওরা প্রত্যেকের মতো আলাদা আলাদা ভাবে পড়ায়, তারা লিঙ্ক হয়তো করবে না। কারণ ও কি করে জানবে যে এম এন রয় সম্পর্কে অমুক স্যার কি বলেছে, কি করে জানবে? কিন্তু যখন আমি নিজেই এম এন রয় পড়িয়েছি, আমি যখন তোমাকে সেই মানুষটাই যখন গ্রামসি পড়াচ্ছি, যখন মাউজেদং পড়াচ্ছি, তখন তো আমার মাথায় আছে যে তোমাকে আমি এম এন রয় পড়াতে অমুক কথাগুলো বলেছিলাম। কাজে ওই উদাহরণটা দিলে, এখানে সিমিলার ওই উদাহরণটা দিলে তুমি কানেক্ট করতে পারবে, নিজেকে ধরতে পারবে, তোমার ব্রেন তাড়াতাড়ি ক্যাচ করবে, তোমার ব্রেন তাড়াতাড়ি ওটা রিটেইন করতে পারবে, লং টাইম ওটাকে রিটেইন করতে পারবে। আমি যেটা বুঝি, আমি তো এই সাইকোলজিটা তো কাজ করছে ভেতরে, কিন্তু অন্য টিচার হলে তো সেটা আমার কাজ করবে না। তো ফলে র্যান্ডম টিচারের ক্লাস করা ইউটিউবে থেকে বেটার হচ্ছে যে কোনো একজন টিচারের ক্লাস করো। সে এখন যদি পেইড ক্লাস করায় তো পেইড ক্লাস করো, সে যদি ফ্রি ক্লাস করাচ্ছে তো ফ্রি ক্লাস করো, কিন্তু একটা সিকোয়েন্সে ক্লাস করো, সিস্টেমেটিক ওয়েতে ক্লাস করো। কিন্তু ফ্রি ক্লাসের একটা সমস্যা হচ্ছে কি, আমি নিজেও এটার ভুক্তভোগী, ফ্রি ক্লাসের সমস্যা হচ্ছে যে তার তো মাথা মুন্ডু বলে কিছু থাকে না, মাথা মুন্ডু বলে কিছু থাকে না। সে তো ওর ব্যবসার প্রমোশনের জন্য হয়তো এম এন রয় দিয়েছে তো গ্রামসি দেয়নি, গ্রামসি দিয়েছে তো সে মাউজুদাম দেয়নি। তো তখন তুমি ওটা ওটা তখন গ্রামসি পড়ার জন্য তোমাকে অন্য কোনো ইউটিউব চ্যানেলে তোমাকে যেতে হবে, মুশকিল। তো এতে করে তুমি যে বলবো না আমি তোমরা পাস করবে না, পাস করবে, সময় লেগে যাবে তোমাদের জন্য, তোমরা বিভ্রান্ত হবে। তো বিভ্রান্ত হওয়ার কি এতটা সময় আছে তোমাদের কাছে? কেন নিজেকে এতটা সময় দেবে? নেই, এত সময় নেই তোমাদের কাছে, দেওয়া যাবে না এত সময়। তোমাদের যেটা করতে হবে সেই কারণে সেটা হচ্ছে যে 1 মাসে জিআরএফ এর টাকা যাক না, বা তোমার পিএস যখন তোমরা নেট সেট কোয়ালিফাই করবে 1 মাসে চাকরির টাকা যাক না, 1 মাসে যাবে না। কত ফিস নেয় এক একটা, দিল্লিতে যে কোচিং ইনস্টিটিউশন গুলো আছে তারা 35,000 36,000 করে নেয়। আমাদের এখানে তো এত নেয় না, মানে পশ্চিমবঙ্গে যেগুলো আছে সেগুলো, পশ্চিমবঙ্গে কে আছে? নেই তো, ওই দেখি সব ফ্রিতে কিছু জন পড়ায়, আর আমি আর দু একজন বোধহয় আরো পড়াই, তাদের নামও জানতে পারা যায় না, ভিতরে ভিতরে পড়ায়। তার কারণ এরা ওই কোয়ালিটিটা যেহেতু নেই, তারা তারা নিজেদেরকে এক্সপোজ করে না। কারণ বেশি সংখ্যক স্টুডেন্ট আসলে তখন তার একটা বড় রকমের ডিমান্ড তৈরি হবে, তো সেটাকে তারা ব্যালেন্স যেহেতু করতে পারবে না, তাই তারা নিজেদেরকে এক্সপোজ করে না। কিন্তু কারা এক্সপোজ করছে নিজেকে যে আমি পড়াচ্ছি, কারা এরকম আমার মতো গর্ব করে ফেসবুকে লিখছে যে আরো 5টা স্টুডেন্ট আসুক, জানুক যে আমি সাইন্টিফিক ওয়েতে পড়াই, উপকার হোক তাদের। যারা নিজেকে এরকম আমি এমপ্লয়ি বসিয়ে রেখেছি, এখানে দেখো দেখবে তোমরা 2 লাখ টাকা কম্পিউটার পড়ে আছে, দুটো ছেলে এসে অফিস টাইমে ক্লাস করছে,
তারা নিজেকে এক্সপোজ করছে, তাদের কাছে যেতে হবে, তারা সিস্টেমেটিক ওয়েতে পড়াচ্ছে। আমি বলছি না আমার কাছেই পড়ো, আরো অনেক টিচার আছে, আরো অনেক ভালো পড়ায় তারা। আমিও কারো না কারো কাছে পড়েছি, আমি যার কাছে পড়েছি তিনি অক্সফোর্ড লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে তিনি পড়াশোনা করেছেন। তো সেই ধরনের মানুষের কাছে আমি পড়েছি। হ্যাঁ? তো একটাই মানুষকে ফলো করতে হবে, একটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে, এবং যারা সামনে থেকে এসে করছে জিনিসগুলো তাকে ফলো করতে হবে ইজিলি। এবং কত মাসের টাকা যাবে? জেআরএফ পেলে 1 মাসের টাকা যাবে 35,000 টাকা। পশ্চিমবঙ্গে তো এটাও নেয় না, কত নেই? 16,000 17,000। আমার কাছে আমি যেমন তোমাদের অনেককে বলে রেখেছি যে তোমাদের 16,000 17,000 20,000 টাকা পে হয়ে গেলে আর করার দরকার নেই, ফ্রি। তারপরে যদি তুমি নেট সেট না করতে পারো ঠিক আছে চলো, তারপরে তোমাদের জন্য ফ্রি করো। যদি আমি সিলেবাস আমি জানি ওই সময়ের মধ্যে শেষ হবে না, আমি যে প্রসেসে পড়াই এই প্রসেস সিলেবাস শেষ হবে না এবং তোমার নলেজও তুমি কিছু জেনারেট হবে না, তারপরেও আমি বলছি যে চলো এত বেশি পেমেন্ট করার দরকার নেই, কারণ আমিও শুরু করেছি, আমারও প্রচারের প্রয়োজন আছে। একদম বুঝতেই পারছো বাস্তব সত্য যেটা, প্রচারের প্রয়োজন আছে। আমি এই মুহূর্তে বেশি অ্যামাউন্ট রাখলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবরা আসবে না, সকলের তো সামর্থ্য নেই হবে এটা। আমি আবার কিছু জনকে দেখেছি তারা হচ্ছে পড়াশোনা করতে চাই ভালো, ফ্রিতে পড়িয়েছে। বিশ্বনাথের উদাহরণ নিয়ে নাও, এতদিন বলিনি তোমাদের, আজকে বলছি তার কারণ সে এখন কোয়ালিফাই করে গেছে। নিইনি, 1 পয়সাও নিইনি তার কাছে, নিইনি। কেন নিইনি? তার কারণ ছেলেটা ভালো, ও আমার ওর সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক আছে, আমার জুনিয়র, সে যাদবপুরে, ওকে গাইডেন্স দিয়েছি। দেখো সে ছেলে কৃতজ্ঞতাও স্বীকার করেছে। কালকে অত রাত্রে, কালকে যখন ক্লাস দিচ্ছিলাম দেখেছো, তখন সে ফোন করলো আমাকে, খুশির খবর দিল যে ও তামিলনাড়ুতে আছে, ও সেট কোয়ালিফাই করে গেছে। খুশির খবর, গর্বের কথা। নিজেও গর্ব করছে, গর্ববোধ করছে, আমাকেও গর্ববোধ করাতে সে বাধ্য করছে, তাই না? হতে পারে যদি এইরকমও তোমাদের অবস্থা হয়, তাহলে কেউ না কেউ তো তোমাদের হেল্প করবে, সেটা দেখে এটাও হতে পারে। তো যাই হোক, এইরকম একটা সিস্টেমেটিক ওয়েতে নিজেদেরকে পড়তে হবে, নিজেদেরকে একটুখানি কিছু সময়ের জন্য ঘরে বন্দি করে রাখতে হবে, এটা করতে হবে, নইলে সম্ভব না। এবং যে কোনো সাকসেস মানুষকে তুমি তাকিয়ে দেখো, শুধু আমাদের ফিল্ডে বলছি না, এটা দুনিয়ার বাস্তবতা। দুনিয়ার বাস্তবতা, পদ্মাবাদ সিনেমা তোমরা নিশ্চয়ই দেখেছো। রণবীর সিং সিনেমা রিলিজ যখন হলো, তারপরে সে বলছে কি যে ওই রোলটা, যে রোলটা সে সেখানে প্লে করেছে, একটা রাজা বদমাস একটা রোল, সেই রোলটা প্লে করার জন্য সে কতটা পরিশ্রম করেছে, যে নিজেকে একটা 4 দেয়ালের মধ্যে বন্দি করে রেখেছে। বাস্তবতা। তুমি যখন একটা বড় ধরনের চ্যালেঞ্জকে সম্মুখীন করবে, ফেস করবে, তখন তোমাকে এই ধরনের এইরকম ভাবেই নিজেকে তৈরি করতে হবে, এরকম ভাবেই তৈরি করে। আর এটা তো একবারই করতে হবে। 6টা মাস 1টা বছর জীবনে শুধু স্যাক্রিফাইস করলে 3 প্রজন্ম বসে খাবে, তোমার স্টেটাস সোসাইটিতে বদলে যাবে, মানুষ তোমাকে প্রফেসর বলে সম্মান করবে, বাবা মায়ের স্টেটাস বদলে যাবে। মানে সত্যি আমার নিজের কথাই বলছি, আমাকে মানুষ চেনে না আমার বাড়িতে গেলে, এখন মানুষ সবাই আমাকে আমার বাবার নামে আমাকে চেনে, সবাই আমার বাবাকে দিয়ে বলে যে ওই যে দেখো অমুকের ছেলেটা, কে না ওই যে পিএইচডি করছে অমুকের ছেলে না, ওই ছেলেটাই এই সেই ছেলেটা, হ্যাঁ ডক্টরেট। আমাদের ওইখানে ওই রকম ভাবে এত যেহেতু পড়াশোনা নয়, সোসাইটি বদলে যাবে, তোমার প্রতি কনসেপশন বদলে যাবে, মানুষের মানুষের তোমার প্রতি ধারণা বদলে যাবে। এবং সোসাইটিতে তোমাকে নিয়ে পজিটিভ চিন্তা করাটা ভীষণ দরকার। নইলে কি হবে, আমরা হয়তো ভাবি যে আমরা ইন্ডিপেন্ডেন্ট, কেউ ইন্ডিপেন্ডেন্ট নই। আমি তোমাদের থিওরি ফিলোসফি পড়াতে গিয়েও বলেছি, থিওরি পড়াতে গিয়েও বলেছি, যদি আমরা ভাবছি আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা কেউ ইন্ডিপেন্ডেন্ট নই, আমরা প্রত্যেকে ডিপেন্ডেন্ট। আমরা যেটা করছি, যে অবস্থাটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ভাবছি, সেটা ইন্ডিপেন্ডেন্ট নয়, আসলে আমরা আমাদের ডিপেন্ডেন্সিটাকে কমানোর চেষ্টা করছি, কিন্তু কোনোদিন আমরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারবো না। প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষ লিঙ্কড, ডিপেন্ডেন্ট। যেহেতু ডিপেন্ডেন্ট, স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষ আমার পিছনে যদি পজিটিভ কথা বলে, তাহলে আমার সামনে চলার রাস্তাটা খুব ইজি হয়ে যায়, খুবই ইজি হয়ে যায়। এটা তোমরা হয়তো চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু এটাই বাস্তবতা। তো সেই কারণে বন্ধু বান্ধবের সঙ্গে কখনো খারাপ রিলেশনও করবে না, যাতে হয়তো তোমাকে ফোন করে ডিস্টার্ব করবে, তোমার পিছনে অন্য কিছু কথা বলবে, আর সেগুলো হয়তো তোমার পড়াশোনাটাকে হ্যাম্পার করবে। দরকার নেই, পজিটিভলি নাও। মানুষের হিউম্যান ব্রেনের ক্যাপাসিটি অসংখ্য, মানে আনলিমিটেড ক্যাপাসিটি আছে, এই পৃথিবীর সমস্ত কিছু তার ভেতরে ঢুকে যেতে পারে, জগতের সমস্ত কিছু সে এখানে স্টোর করতে পারে, এতটা ক্যাপাসিটি আছে। এখানে এতটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়নি যেটাকে ক্যাপচার করবে, কিন্তু হিউম্যান ব্রেনের এতটা ক্যাপাসিটি আছে, সবকিছুকে সে স্টোর করতে পারে। তাহলে সেই ধরনের নিজের মধ্যে পোটেনশিয়ালিটি আছে, এটা ভেবে প্রত্যেকের সঙ্গে পজিটিভ ব্যবহার করো, যাতে করে তোমাকে সে কি করতে পারে, প্রত্যেকটা মানুষ তোমাকে তোমাকে হেল্প করে, তোমাকে হেল্প না করলেও যাতে তোমার ক্ষতি না করে, এটা এটা ইনশিওর করতে হবে নিজেকে। পজিটিভলি ভাবো, কেউ এগিয়ে গেছে বা সাবাসী দাও, এগুলো খুব দরকার, পড়াশোনার সঙ্গে এগুলো খুব জড়িত এই জিনিসগুলো।
কারণ প্রত্যেকটা দিন আমরা করতে পারছি, আমরা করতে পারছি না, তার পেছনের কারণগুলোই হচ্ছে যে আমার বন্ধু বান্ধব। একজন আমাকে ফোন করলো, একটি মেয়ে ফোন করে বলছে যে স্যার আপনার কাছে অমুক ছেলেটি পড়ে, আমি তো ওকে আমি তো আজকে অনলাইনে যেহেতু আপনি ক্লাসটা নিয়েছেন ওপেনলি ইউটিউবে, তাই আমি জানতে পারলাম ও পড়ে। আমি তো ওকে জিজ্ঞেস করেছিলাম, ও তো বলেছে যে না আমি তো পড়ি না কোথাও। তো আমি যেহেতু ওকে আমার খুব ভালো বন্ধু ভাবি, তো সে ওর কথাতে আমি বিশ্বাস করেছিলাম, আমিও পড়িনি, আমি তো আসলে এত কিছু তো জানি না। ওর কথাতে বিশ্বাস করলাম, আমি ভাবলাম বোধহয় না টিউশন পড়েই বোধহয় পাশ করা যায়। তো ছেলেটি ওকে মিথ্যে বলার কারণ কি, এখন ছেলেটি ভালো জানে যে কেন মিথ্যে বলেছে। তাহলে নিশ্চয়ই হয়তো সে মেয়েটিও কোনো খারাপ কিছু করেছে, বা হয়তো ছেলেটি নিজেরই কোনো ওই ধরনের একটা স্বভাব আছে। তো যাই হোক, ভালো যদি বন্ধু হতো সে, তাহলে হয়তো ওকে কোঅপারেট করতো যে না আমি করছি, আয় তুইও আয়, একসঙ্গে পাস করবো, চল দুজনে মিলে একই জিনিস নিয়ে চর্চা করবো, তাড়াতাড়ি এগিয়ে যাবো। এই ভাইবটা তৈরি করা নিজের মধ্যে, এই একটা সারাউন্ডিংস তৈরি করা, এনভায়রনমেন্ট তৈরি করা ভীষণ ইম্পর্টেন্ট। নইলে তুমি পড়াশোনা করবে, টুক করে তোমার পিঠ পিছনে কেউ একটা কথা বলে দিল, সেটা তোমার কানে আসলো, ওটা নিয়ে তুমি হয়তো কেঁদে ভাসিয়ে দিচ্ছ, সময় নষ্ট করছো, কষ্ট পাচ্ছ। কেন নিজেকে এত ছোট ভাবছো কেন? তো এগুলো থেকে নিজেকে বের করতে হবে, এগুলো পড়াশোনার সঙ্গে ভীষণ ভাবে জড়িত। এগুলো ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটা বড় পার্থক্য তৈরি করে দেয়। আর নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়াতে সবসময় একটা জিনিস দেখবে যে নেগেটিভিটিতে ভর্তি, যে চাকরি হবে না, এই হবে না, সেই হবে না। চাকরি কোন চাকরি হচ্ছে না এই কথাটা কে বলেছে? মানুষ আগে দাসত্ব করতো, দাস ছিল, সেকলে বাধা ছিল মানুষ। এখন সে কতটা স্বাধীন, যত দিন যাচ্ছে মানুষের স্বাধীনতা বৃদ্ধি পাচ্ছে। কি করে হচ্ছে? কি করে হচ্ছে? মানুষের ইনকাম বাড়ছে, ইনকাম তো কমছে না। কি করে হচ্ছে? আসলে যে প্রচারগুলো আমরা জেনারেলি দেখি সমাজে, নেগেটিভিটিটা জানো যে সমাজ বেশি প্রচার করে, পজিটিভটা প্রচার করে না। খবরের কাগজগুলো খুললে তোমরা পজিটিভ খবর কটা পাবে? সব নেগেটিভ খবর পাবে। তাকিয়ে দেখো, টিভি চ্যানেলগুলো খোলো, কটা পজিটিভ খবর পাবে যে সরকার অমুক অমুক প্রজেক্ট নিয়েছে, প্রকল্প নিয়েছে। এগুলো সম্পর্কে তোমাকে কেউ বলবে না, নেগেটিভ খবরগুলোই দেখা। যেহেতু নেগেটিভ খবরগুলোই দেখাবে, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। আর আমরাও কি করি, ওটা বোঝার যেহেতু আমাদের ক্ষমতা নেই, আমরা যেহেতু এতটা ফিলসফি পড়িনি, আমরা যেহেতু আমাদের সোসাইটিকে এতটা ক্লোজলি অবজার্ভ করিনি, এতটা ক্যাপাসিটি আমাদের নেই, ছোট্ট ব্রেন, অল্প বয়স, ফলে কি হচ্ছে আমরা ভাবি ওটাই সত্য। আর এটা ভেবেই আমরা কি ভাবি, তো চাকরি তো হচ্ছে না, সরকার তো চাকরি দিচ্ছে না, কম্পিটিশন তো অনেক বেশি। হ্যাঁ, কম্পিটিশন অনেক বেশি, কিন্তু স্কোপও তো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। স্কুল কলেজের সংখ্যা তো বৃদ্ধি পেয়েছে, কমেনি তো। হ্যাঁ, হতে পারে হয়তো সেটা মোড়টা বদলে গেছে, পাবলিক থেকে প্রাইভেট হয়েছে। প্রাইভেটে আমি আমি দেখছি অনেকে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা স্যালারি তাদের, স্কুলে চাকরি করে তারা, কলেজে চাকরি করে। কি করে হচ্ছে তাদের? হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে সে নিজের যোগ্যতাটাকে, নিজেকে সে যোগ্য করেছে সেটার জন্য। আমরা সবসময় এই সমস্ত কনসেপ্টে ভুগি। হ্যাঁ, কিছু কিছু কাজ তো থাকবেই যেগুলো তুমি হয়তো একেবারেই সেখানে বুদ্ধির কোনো প্রয়োগ নেই, সেগুলোর জন্য যদি তুমি এখন নিজেকে তৈরি করো তাহলে তো ঠিক আছে, 8-10 হাজার টাকাই স্যালারি হবে। কিন্তু সেগুলোর বাইরে যদি নিজেকে বের করে যদি একটু বুদ্ধিটার উপর ফোকাস করো, এবং বুদ্ধি প্রত্যেকটা মানুষেরই সমান, ইকুয়াল। জন রস পড়াতে গিয়ে বললাম যে মানুষ যখন জন্মগ্রহণ করেছে তখন সে সাদা খাতা নিয়ে এসেছে, সাদা খাতা। সমাজ এই খাতার উপর লিখেছে, সমাজ যেরকম ভাবে লিখেছে সেরকম ভাবে তার অভিজ্ঞতা তৈরি হয়েছে, এম্পিরিসিজম, তাকে এম্পিরিক্যাল থিওরিস্ট আমরা হিসেবে পড়লাম একজন। তো সেখানে এই কথাগুলো বলেছিলাম। তো ঠিক একই জিনিস, সমাজ আমাদেরকে নেগেটিভিটিটা বেশি দেখাচ্ছে, আর আমরা ওটাই দেখছি, আর আমরা ভাবছি বোধ হয় কিছু পজিটিভিটি আসছে না। ভুল কথা। অনেক কিছু হচ্ছে, চাকরি অনেক হচ্ছে, তুমি যেটাতে চাইছো হয়তো সেই জায়গাটাতে স্কোপটা কমেছে, কিন্তু অন্য জায়গায় একটু তাকিয়ে দেখো, একটু একটু হয়তো তোমাকে আরেকটু বেশি খাটতে হতে পারে, কষ্ট করতে হতে পারে, স্কিল সেখানে অর্জন করতে হতে পারে। তুমি দেখো সেখানে প্রচুর ফাঁকা অপশনস রয়েছে, সেখানে ভ্যাকিউম পুরো নেই, লোক খুঁজে পাচ্ছে না সেখানে, নেই। তো সেটার জন্য একটুখানি নিজেকে তৈরি করে নাও, সময়ের সঙ্গে এই কারণে চলতে হবে, এগুলোতে তৈরি, এইভাবে নিজেকে তৈরি করতে হলে একটু সময়ের সঙ্গে নিজেকে চলতে হবে। যদি করতে পারো, ইটস ভেরি ভেরি ইজি, আদারওয়াইজ ডিফিকাল্ট। এইরকম ভাবে করো, আমার মনে হয় না যে নেট সেট করাটা খুব কষ্টের কাজ, খুব দুঃসাধ্য কাজ, খুবই ইজি। এবং সাইন্টিফিক ওয়েতে পড়তে হবে, এবং লোকের কথায় কান কম দিতে হবে। কারণ লোক নেগেটিভটা বেশি ছড়ায়, পজিটিভটা কম ছড়ায়। কাজেই লোকের কথায় কম কম কান দিয়ে নিজে যেটা ভালোবাসো, যেটা তুমি ইজিলি করতে পারো, যেটার জন্য তোমাকে জোর জবস্তি হয়তো নিজেকে, নিজের সঙ্গে জোর জবস্তি করতে হয় না, নিজেকে ফোর্স করতে হয় না, যেটা তুমি খুব ইজিলি পারছো, সেটা যদি এই এখন এই চাকরি ভিত্তিক পড়াশোনা হতে পারে, সেটা যদি অন্য কোনো ফিল্ডেও হতে পারে, তো সেটাই করো, মন দিয়ে করো, যেটা স্বাভাবিক হয়ে গেছে তোমাদের জীবনে, অটোমেটিক হয় এই জিনিসগুলো, তোমাকে এটার জন্য কোনো তপস্যা করতে হয় না। একটা নির্দিষ্ট সময় তুমি একটা স্কিল শিখেছো, এখন যা কিছু করো সেটা অটোমেটিক হয়ে যাচ্ছে।
এটা যদি করো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি সেখানে সাকসেস পাবে তোমরা। এটাই নিয়ম, এটাই নিয়ম। তোমরা তাকিয়ে দেখো, মানে আমি আমি সত্যি বলছি, আমি এই যে কত বছর বয়স আমার, আমি তো অনেক 1 বছর হলো শুরু করেছি, 1 বছরের মধ্যে কতগুলো ছেলে মেয়েকে দাঁড় করিয়ে দিলাম বলো তো। আমার নিজেরই কথা ভাবো যে আমি সবার পরিবারের ডিসিপ্লিনের বাইরে বেরিয়ে এসে চ্যালেঞ্জ করে এসে আমি নিজের ভাগ্নিকে নিয়ে আসলাম কলকাতাতে, সে আজকে আইআইটি বোম্বেতে পিএইচডি করছে। আমি কি কল্পনা করেছিলাম? আমি কি স্বপ্ন দেখেছিলাম? সেগুলো হয়নি। প্রত্যেকটা মানুষই এরকম ভাবে করছে, যারা নিজেরা যেটা করতে ভালোবাসে সেখানে সে কোনো রকম ভাবে হার মানছে না, সে সেই রকম ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। সে আইআইটি, সে প্রেসিডেন্সি থেকে গোল্ড মেডেলিস্ট, সে আইআইটিতে এবার তোমরা দেখলে যে আইআইটিতে সে কিন্তু আইআইটি বোম্বেতে সেখানে 60,000 টাকার ফেলোশিপ নিয়ে এখন সে পিএইচডি করছে। একেবারেই বাস্তব। তো কতজনকে তৈরি করে দিলাম, কতজনকে কতজনকে হাত ধরে নিয়ে আসলাম, তৈরি করে দিলাম, গাইডেন্স দিলাম, তাদেরকে সিস্টেমটা কি সেটা বোঝালাম, নিয়মগুলো কিভাবে তৈরি হচ্ছে, নিয়মগুলো কিভাবে পালন হচ্ছে, কিভাবে নিজেকে পরিচালিত করতে হবে সেগুলো শেখালাম। দেখো কতজন হোয়াটসঅ্যাপে এসএমএস করছে, কতজন করছে, কতজন তোমাদের নেট সেট কোয়ালিফাই করে যাচ্ছ, একাধিকবার করছো। পল্লব দেখলে প্রথমবার সেট কোয়ালিফাই করলো, তারপর পল্লব দেখলে সেখানে নেট করলো, 2বার নেট করলো, তারপর দেখলে ওয়েস্ট বেঙ্গল সেট করলো, রোহিত করলো, অনুরাগ করলো, এই যে এবার করছে দীপিকা 3বার করলো। এই যে একতা দেখো গুজরাটে পিএইচডি করছে। একতাও তো পিএইচডি করার আগে তো 15 দিন আগে এখানে এসে ভর্তি হয়েছিল। ও তো নিজেই বলছে যে অনেক কিছু কমন পেয়েছে। আমি জানি না ও ঠিক বলছে কি ভুল বলছে, ওই ভালো বুঝবে সেটা। আমার মন রাখার জন্য বলছে না মিথ্যে বলছে, বাট বলেছে যখন আমি ধরে নিচ্ছি যে ঠিক আছে 15 দিন কিছু পেয়েছে, কম তৈরি হচ্ছে তো। এবং এখনো যখন লেগে আছে আমার সঙ্গে, তো আমি ধরে নিচ্ছি সে মোটিভেটেড, কিছু হচ্ছে, কিছু পাচ্ছে, এখানে আছে। এইভাবে এগিয়ে যাবে, এটাই নিয়ম। এইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, লোকের কথায় কান দেওয়া যাবে না, সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে যেতে হবে। যাই হোক, আজকে তোমাদের এই কথাগুলো বললাম তার কারণ অনেক তোমরা নতুন স্টুডেন্ট জয়েন করেছো, এবং যেহেতু গতকালই রেজাল্ট দিয়েছে তোমরা অনেকে নিরাশ হচ্ছ, তোমাদের একটা দুটোর জন্য হয়নি, অনেকের অনেকে আবার তোমরা বেরিয়ে গেছো, জেআরএফ এর জন্য ট্রাই করছো। তো এই কথাগুলো বলে নিজেকে কিন্তু আবার নিজেকে সংযত করতে হবে, নিজেকে আবার গুছিয়ে নিয়ে পড়াশোনাটা আবার শুরু করতে হবে। মন খারাপ কি আছে, এটা শুধু নিজেকে বোঝাও। তো তোমার তো সিলেবাসটা শেষ করোনি, তুমি তুমি তো সিস্টেম ফলো করোনি, তাহলে কাকে দোষারোপ করছো? কার প্রতি তুমি এত অভিযোগ দেখাচ্ছ? কার প্রতি দেখাচ্ছ? তুমি কি সিস্টেম মেনে পড়াশোনাটা করেছিলে? করোনি। তুমি কি নিয়ম মেনে পড়াশোনা করেছিলে? সাইন্টিফিক ওয়েতে পড়াশোনা করেছে? করনি। তুমি কি সিলেবাস শেষ করেছো? করনি। তাহলে অভিযোগটা কার প্রতি দেখাচ্ছ তুমি? মিছিমিছি, মানে তুমি হাওয়ায় হাওয়ায় অভিযোগ দেখাচ্ছ, উদ্দেশ্যহীন ইনভিজিবল একটা মানুষকে অভিযোগ দেখাচ্ছ না। অভিযোগ যদি দেখানো হয়ে থাকে, নিজেকে দেখাও যে তুমি এখনো কেন সিলেবাস শেষ করোনি। তো সিলেবাস শেষ করো, নেট হয়ে যাবে। সিস্টেমেটিক ওয়েতে পড়ো, সিলেবাস শেষ করারও প্রয়োজন পড়ে না। সিস্টেমেটিক যদি ওয়েতে 60% সিলেবাস যদি শেষ করতে পারো, 70% সিলেবাস শেষ করতে পারো, তাহলেই হয়। হচ্ছে বাকিদের যেভাবে তোমাদেরও হবে। তো লোককে অভিযোগ করে লাভ নেই, কষ্ট পেয়ে লাভ নেই, মিছিমিছি হবে এই জিনিসগুলো। তাহলে নিজের খামতিগুলো ধরার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, বারবার ওটাকেই নিজেকে ওটাই বোঝাও যে আমি যেহেতু সিস্টেম ফলো করি তাই হয়নি, সিস্টেম ফলো করবো, হয়ে যাবে। যেদিন সিস্টেম ফলো করা কমপ্লিট হবে না সেদিন অটোমেটিক হবে। এবং একবার হবে না, একাধিকবার হবে। দীপিকার 2বার নেট হয়েছে, একবার সেট হলো, একাধিকবার যতবার দেবে এখন ততবার হবে, হবে, এটা হতে বাধ্য। এটা নিয়ম। রোহিত নেট দিল, সেটও হয়ে, নেটও পাস করলো, সেটও পাস করলো, এটা নিয়ম। পল্লব দেখলে তোমরা, সেট পাস করলো, 2বার নেট করলো, স্লেটও পাস করলো, 4টে, এখন ওর কাছে 4টে ডিগ্রি আছে। একাধিকবার হবে, তোমরা করো না একবার শুধু শেষ সিলেবাসটা শেষ। সিস্টেমেটিক ওয়েতে পড়ো। তো কাউকে দোষারোপ করে লাভ নেই, সিস্টেমেটিক ওয়েতে পড়ো, নিজেকে সময়টা দাও, নিজেকে অ্যাটলিস্ট, যারা একেবারে গোড়া থেকে শুরু করছো 1.5 বছর নিজেকে সময়টা দাও। আমি একদম সব মিলিয়ে বললাম, অটোমেটিক তোমাদের জেআরএফ হবে। এক্সপেকটেশনটা দূরেই রাখো একটু। আর যারা এতদিন পড়ে এসেছো, অনেকটা সিলেবাস তোমাদের কভার হয়ে গেছে, তো সামনে জুনে যদি কোয়ালিফাই করে যেতে পারো, তাহলে জুনের পরেই দেখবে, অগাস্ট সেপ্টেম্বরের দিকে পুজোর আগে আগে তোমরা দেখবে সিএসসি নোটিফিকেশন বেরিয়ে যাবে এবং প্রচুর সিট থাকবে। আমি আমি খোঁজ পাচ্ছি, যেখানে যা খোঁজ পাচ্ছি তাতে শোনা যাচ্ছে যে প্রচুর সিট থাকবে। তো সেখানে ফিট করিয়ে নিতে পারলে হয়ে, দরকার নেই পিএইচডির জন্য এখন ছোটাছুটি করে লাভ নেই। তুমি পিএইচডি হয়ে গেলেও তো তোমাকে পিএইচডি নাম্বার, পিএইচডি তো আর তুমি এখন 2 বছরের মধ্যে শেষ করতে পারবে না। মানে অ্যাটলিস্ট এই যে যদি এই বছরই যদি বেরোয়, তোমার নোটিফিকেশন বেরোনোর আগে তোমার পিএইচডি শেষ করতে হবে। তো যদি না পাও শেষ করতে, তাহলে তোমার ওটা কোনো নাম্বার ক্যারি করবে না। তো বেকার এখন ওটার পিছনে খুব একটা বেশি নিজেকে সময় দিয়ে লাভ নেই। এটা তৈরি করো,
প্রচুর ছেলে মেয়ে দেখলে তোমরা, ইন্টারভিউ নিলাম একজনের, এমফিল ছিল শুধুমাত্র, আমারও সিনিয়র। আরো অনেক বাচ্চা ছেলের ইন্টারভিউ নেবো, দেখবে কিছুদিন বাদেই যখন সিএসসির ইন্টারভিউ শুরু হবে তার আগে আগেই দেখবো। তারপর আমাদের যাদবপুরের জুনিয়রদের ইন্টারভিউ নেবো, দেখবে কিচ্ছু নেই, শুধু সিম্পল মাস্টার্স হয়ে গেছে। কেন? কারণ ইন্টারভিউ ফাটিয়ে দিয়েছে, একদম খুব ভালো রকম ভাবে ইন্টারভিউ। কিছু কিছু দু চারজন দুটো তিনটে পাবলিকেশন নিয়ে গেছে, জিজ্ঞেস করেছে ওখান থেকে কোয়েশ্চেন্স ভালো রকম ভাবে বলে দিয়েছে। তুমি যখন পাবলিকেশন করছো তখন তো তুমি সেটা পড়াশোনা করেই তো পাবলিকেশন করবে, না তো করে তো করবে না। এবার প্রশ্ন তো ওখান থেকেই করবে, তো অসুবিধা তো কিছু নেই, ব্যাস, কিছু করতে হবে না। কিন্তু ছেলেমেয়েরা এটাই তোমরা করে উঠতে পারো না, তার অন্যতম কারণ হচ্ছে অনেকের মোবাইল ফোন, অনেকের বন্ধু বান্ধব, অনেকের সোশ্যাল অকেশনস, অনেকের হচ্ছে কি বলবো যে পড়ায় মন বসে না, জোর জবরদস্তি করছে। এটা এগুলো করলে হবে না। ভালোবেসে করতে হবে, শ্রদ্ধার সঙ্গে করতে হবে। বইকে তুমি শ্রদ্ধা যদি করো, বই তোমাকে শ্রদ্ধা করবে। এবং সময়কে যদি তুমি শ্রদ্ধা করো, সময়ও তোমাকে শ্রদ্ধা করবে। নইলে সময়ের যে আছাড়, সময়ের যে ধাক্কা, সেটা কিন্তু খুব কঠিন একটা ধাক্কা, সেটা কিন্তু খেতে হবে। এটা রিয়েলাইজ করতে হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে? আজকে আর বিশেষ কিছু বললাম না, এগুলোই বললাম, এগুলো আগেও তোমাদের বলেছি, আজকে আবার রিপিট করে মনে করিয়ে দিলাম। তার কারণ গীতা পাঠ করার মতো এগুলো যদি রোজ যদি কানে বাজাতে পারো, তাহলে তুমি ঠিক যে জায়গায় তোমার দাঁড়িয়ে থাকা উচিত সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে। নইলে কি হবে, এদিকে ওদিকে সেদিকে তুমি চলে যাবে, তুমি পথভ্রষ্ট হবে। তো গীতা পাঠ করে যেমন মানুষ সারাদিন যাতে আমার ভালো একটা নির্দিষ্ট একটা সততার সঙ্গে যাতে কাটে, সেই কারণে সকালবেলা উঠেই যেমন গীতা পাঠ করে, যেমন বয়স্করা দেখবে গীতা পাঠ করে। তো এরকম গীতা পাঠ করে নিয়ম নীতি, যে সমাজ, আমার জীবনটাকে কিভাবে পরিচালনা করবো, সমাজটাকে কিভাবে পরিচালনা করবো, অর্থাৎ সারাদিন আমি যা যা করবো সেগুলো যেন নিয়ম মেনে করি, সেগুলো যেন একেবারেই আমি সততার সঙ্গে করি, সেই কারণে গীতা পাঠ করে। গীতাতে তার কিছুই নেই, কতগুলো নিয়ম লেখা আছে। কি? নিজেকে কিভাবে পরিচালনা করবে, সংসারটাকে কিভাবে পরিচালনা করবে, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করবে, সেগুলো লেখা আছে। ঠিক একই রকম ভাবে তোমার টার্গেটটা হচ্ছে নেট সেট জেড জেআরএফ কোয়ালিফাই করা, সেটা যদি টার্গেট হয় তাহলে এগুলো প্রত্যেকদিন তোমাকে রিকল করাতে হবে, প্রত্যেকদিন তোমাকে রিমাইন্ড করাতে হবে। এটাই নিয়ম, আমি এই রাস্তাতেই দাঁড়িয়ে থাকবো, আমি এদিকে ওদিকে সেদিকে যাব না, সোজা রাস্তা কেটে যাবো, একই নিয়ম। এটা নিজেকে মনে করাতে হবে, এটাই নিয়ম, এটাই সিস্টেম, এটাই সায়েন্স, এটাই লজিক। যদি রাস্তাটা তো সহজ নয়, যত সহজ করে হয়তো আমি বলে দিলাম, সহজ নয়। তোমরা দেখো বারে বারে আমাদের কোনো অভ্যাসও হয়ে গেছে যে হাত চলে যাচ্ছে ফেসবুকে, অটোমেটিক হাত ফেসবুকে চলে যাচ্ছে। ডিলিট করে দাও অ্যাপ্লিকেশন ছিল 6 মাসের জন্য, দরকার নেই। রোহিতের মতো ফোন অফ করে রাখবে, ক্লাসে টাইম অন করবে, দরকার নেই। সব জানা পৃথিবীর সবকিছু তুমি শিখতে পারবে না। হ্যাঁ, এ দিল হে মুশকিল নাকি একটা সিনেমা বেরিয়েছিল, জাবানি হে দিবানি, দেখবে সেখানে রণবীর কাপুরকে যখন বলছে যে আমি ও সানসেট দেখছে দীপিকা পাড়ুকোন, তখন রণবীর কাপুর ছুটে যাচ্ছে অন্য কিছু একটা দেখার জন্য। দীপিকা পাড়ুকোনকে জোর করে বসাচ্ছে রণবীর কাপুরকে, যে বাস এখানে বসো। কেন? তার কারণ হচ্ছে যে এখানে যখন আছো এটাকে উপভোগ করো, তুমি পৃথিবীর সবকিছু জানতে পারবে না, সম্ভব না। আর এইভাবে ছোটাছুটি ছোটাছুটি করে তুমি কি করবে, অত্যধিক বেশি, সেটা ছোটাছুটি করাটা ভুল নয়, ঠিক। অত্যধিক বেশি ছোটাছুটি করলে তুমি অনেক কিছু মিস করে যাবে, লাইফটাকে উপভোগ করতে ভুলে যাবে, একটা ভুল পথে পা বাড়াচ্ছ তুমি। তো এইরকম ভাবে নিজেকে বোঝাতে হবে যে ফেসবুকের এই মুহূর্তে 6 মাসের আমার কোনো প্রয়োজন নেই, আমার ইনস্টাগ্রামের 6 মাসের কোনো প্রয়োজন নেই, আমার এই মুহূর্তে কোনো বিউটি অ্যাপের কোনো প্রয়োজন নেই, B612 আমার কোনো প্রয়োজন নেই, নেই আননেসেসারি ওগুলো, দরকার নেই। এগুলোকে ডিলিট করে দিয়ে এখন নিজেকে মূল্য দাও। যেটাকে, যেটা তোমাদের পড়াতে গিয়ে বলেছিলাম, এক্সিস্টেন্সিয়ালিস্ট থিওরি, সেটা তোমাদের এক্সিস্টেন্সিয়ালিজম যেটা তোমাদের বলেছিলাম, যে সমস্ত এক্সিস্টেন্সিয়ালিস্ট যারা আছেন, অস্তিত্ববাদী যাদেরকে আমরা বলি, তাদের তাদের থিওরি গুলোকে এখন এই সময়ের জন্য এখন মূল্য দাও নিজের জীবনে। মনে করো ফ্রান্স ফানন কি বলেছে, মনে করো এই মুহূর্তে যে জাঁ পল সার্ত্রে কি বলেছে। এদেরকে এখন এখন এদের ছবি দরকার হলে দেয়ালের সামনে টাঙিয়ে রাখো, দেখো বারবার যে এরা এই কথাগুলো বলেছে, চলো ওই কথাটাই আমাকে এখন, ওই থিওরিটাই আমাকে এখন এই 6 মাসের জন্য 8 মাসের জন্য অ্যাপ্লাই করতে হবে। ইটস ভেরি ইজি, ভেরি ইজি, আদারওয়াইজ ডিফিকাল্ট যদি না পালন করতে পারি। যাই হোক, কথাগুলো বললাম, অনেকের ভালো লাগলো খারাপ লাগলো আমি জানি না। খারাপ লাগলে মন খুলে বলতে পারো, অভিযোগ থাকলে আমাকে জানাতে পারো। ঠিক আছে? আরো কিছু যদি তোমাদেরকে বললে, যদি তোমাদের ভালো হয়, যদি তোমরা এগিয়ে যেতে পারো, সেট কোয়ালিফাই করতে পারো, খুবই ভালো লাগবে আমার। জেআরএফ পেলে তোমরা কলেজে পড়াবে, গিয়ে ইউনিভার্সিটিতে পড়াবে, বড় বড় পাবলিকেশনস তোমাদের বেরোবে, রাটলেস থেকে, ম্যাকমিলান থেকে, পেলগ্রেভ থেকে। খুবই ভালো বিষয়, গর্বের বিষয় হোক, সেটা আমি চাই। তো এই আর কি। ঠিক আছে? কাজুরির কথা বাদ দিলাম, কাজুরি প্রায় 20,000 কোয়েশ্চেন সলভ করেছে, ঝিলিকের সঙ্গে প্রায় 20,000 কোয়েশ্চেন সলভ করেছে।
ও জেনারেল পেপারটা পড়তো, সাবজেক্টটা পড়তো না, সাবজেক্টটার জন্য এতটা হুম সাবজেক্টটার জন্য এতটা ও মানে ও নিজের থেকে পড়তো। ওর বোধহয় ফিনান্সিয়াল প্রবলেম ছিল। আহ, তো স্বাভাবিকভাবেই আমরা দেখবো যে প্রায় 20,000 কোয়েশ্চেন্স সলভ করেছে। কত টাকা দিত ও? 100 টাকা বেশি দিত। আমি জাস্ট ওর কাছে 100 টাকা বেশি দিতাম যে তুমি 100 টাকা দিবে। সেটাতে আমার এমপ্লয়ীদের চায়ের টাকাও হবে না। কিন্তু আমি চাইতাম যে পাশ করবো। পাশ করে গেল, দেখিয়ে দিল যে হ্যাঁ ও করতে পারে। ভালো লাগছে, গর্ব হচ্ছে। মাত্র এটা। হ্যাঁ? তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার তোমাদের গতদিন আমি পড়িয়েছিলাম জন রলস। যদি কিছু তোমাদের জানার থাকে, বোঝার থাকে বলো। আমি এটা এই পার্টটা চুকিয়ে নিয়ে আগে বোঝানোর পার্টটা, তারপরে আমি জন রলসের আসছি। ঘন্টা আমাদের অলরেডি হয়ে গেছে এই বোঝাতে গিয়েই তোমাদের কতগুলো মন্ত্র দিতে। এরপর আমরা জন রলসের যতগুলো কোয়েশ্চেন্স পারি আজকে সলভ করবো। আর ওয়েবসাইটে যারা নতুন জয়েন করেছো তাদেরকেও কিভাবে এটা অ্যাক্সেস করতে হবে, কিভাবে এনরোল করতে হবে, এগুলো দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। বলো, কারো কিছু জানার থাকলে, বোঝার থাকলে, বলার থাকলে। আছে কিছু? নতুন যারা আছো বলো, কিছু জানতে চাইলে বলো। ছিল স্যার ওভারল্যাপিং কনসেপ্টটা একটু আমাকে বুঝিয়ে দিতে হবে। কিসের? বুঝলাম না, কিসের কিসের? ওভারল্যাপিং কনসেপ্ট। ওভারল্যাপিং কনসেন্সাস, ঠিক আছে, আছে এটা পিওয়াইকিউতে। আর আর বলো, আর কারো কিছু? নতুন যারা আছো বলো, নতুন কজন, 3-4 জন কোথায় নতুন আছো তো? অনুষ্কা মজুমদার হ্যাঁ বোধহয় স্যার। নতুন না? হ্যাঁ বলো, কিছু জানার আছে, বোঝার আছে, কিছু কোয়ারিজ আছে বলো। না স্যার, বলছি যেহেতু আজকে নতুন জয়েন করলাম, তো ওই, মানে আগের যে টপিকগুলোর নোটস ওগুলো কোথা থেকে পাবো, বা ওয়েবসাইটে ওই ক্লাস রেকর্ডিংস গুলো মানে কি করে অ্যাক্সেস করতে পারবো, ওটা যদি বলেন। তুমি যতটা যতটা তুমি এখন হজম করতে পারবে, হ্যাঁ, যতটা তুমি এখন কনজিউম করতে পারবে আর কি, তোমার হেলদি হবে, ততটাই তোমাকে দেওয়া হবে, ওগুলো নিয়ে চিন্তা করো না। যেমন যে ইউনিটটা পড়ানো হয়ে গেল, আমাদের আর দুটো ক্লাস হলে বোধহয় আমাদের এই ইউনিটটা শেষ, মানে ইউনিট টুটা শেষ হয়ে যাবে। তো ইউনিট টুটার সঙ্গে একদম ক্লোজলি লিঙ্ক হচ্ছে ইউনিট ওয়ান। আমি ইউনিট ওয়ানে এই মুহূর্তে আসবো না, যেগুলো পড়ালাম সেগুলো একটু তোমরা নিজেরা প্রসেস করো। মেনওয়াইল আমি তোমাদেরকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা পড়িয়ে দেবো। বেশি দিন লাগবে না সেটা। তো ওটা হয়ে গেলে এটা ততদিনে তোমরা প্রসেস করে নেবে, তখন আমরা আবার ওয়েস্টার্ন পলিটিক্যাল থিওরিতে ফিরে আসবো। ঠিক আছে, তো থিওরিতে আমরা ফিরে আসবো। তো যতটা তুমি এখন ইয়ে করতে পারবে, হ্যাঁ, যে কনজিউম করতে পারবে হেলদি হবে তোমার জন্য, ততটা তোমাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কালকে তুমি কালকে তো বোধহয় রবিবার, শনিবার। কালকে চেষ্টা করছি, কালকে তোমাকে যতগুলো পারা যায় দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, তুমি 1 বাই 1 করো। আবার যদি তুমি দেখা যাচ্ছে যে হ্যাঁ খুব তাড়াতাড়ি কনজিউম করতে পারছো সেটা, তাহলে আবার তোমাকে আরো স্পিডি আরো অনেক কিছু দেওয়া হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। সোহিনী বলো। স্যার বলছি রলসে কিভাবে ক্রিটিসাইজ করা হয়েছে, মানে সেগুলো একটু বলে দেবেন, মানে মার্কসিস্টরা বা কমিউনিটারিয়ানরা কিভাবে ক্রিটিসাইজ করেছে সেটা একটু জানিয়ে দেবেন। ওগুলো বলবো, ওগুলো এমনিতেও তো আমরা কমিউনিটারিয়ান থিওরি তো পড়বোই, আমাদের লিবারাল থিওরি পড়তে গিয়ে, সিটিজেনশিপের কনসেপ্ট পড়তে গিয়ে সেখানেও ওগুলো আসবে। আমি বলবো ওখানে, এখানেও বলে দেবো ছাত্রকে। ওটা পলিটিক্যাল থিওরির পার্টে আসবে। আর বলো, কুতুবুদ্দিন মন্ডল নতুন জয়েন করেছো, বলার আছে? না স্যার, বলার নেই। যে কোশ্চেনটা ছিল সেটা আপনি মানে বলে দিয়েছেন, মানে কিভাবে অ্যাক্সেস করবো এগুলো তো আপনি দেবেন বললেন। এক্ষুনি দেখিয়ে দেবো। আর একজন বোধহয় নতুন আছো, কে আর? প্রীতমা চ্যাটার্জি। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওই আমার ওই সেম কোয়েশ্চেনই ছিল তো, আপনি তো বললেন যে আপনি বলে দেবেন তো। আচ্ছা, আমি তোমাদের ডিটেলস গুলো এখনো দেখিনি। তোমাদের তিনজনের একটু পরিচয় করিয়ে দেবে সকলের সঙ্গে। তো শ্রীতমা বলো, তোমার মাস্টার্স কোথায়, কত সালে, এবং কি করছো এখন? আমার মাস্টার্স রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে 2023-তে পাস আউট আমি। হুম, 2023-তে পাস আউট, তার মানে তুমি এদেরই ব্যাচমেট? হ্যাঁ, ঝিলিকের ব্যাচমেট। দিলীপের ব্যাচমেট আছে। ওদের সকলের সঙ্গে তার পরিচয় আছে তোমার? হ্যাঁ হ্যাঁ, দীপিকা ঝিলিক বলে। ওকে। আর একজন অনুষ্কা মজুমদার আছে। অনুষ্কা মজুমদার বলো তোমাকে একটু। হ্যাঁ স্যার, আমিও রবীন্দ্রভারতী ওই সেম ব্যাচ। সেম ব্যাচ তুমি? আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা। কুতুবুদ্দিন মন্ডল, তোমার সম্পর্কে বলো। স্যার, আমার নাম কুতুবুদ্দিন মন্ডল, আমি মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে
থার্ড সেমিস্টারে বর্তমানে পাঠরত অবস্থায় আছে। বেশ, খুব ভালো। থার্ড সেমিস্টার মানে তোমার কি গ্রাজুয়েশন থার্ড সেমিস্টার? না না, এমএ, সরি, ও এম এ মাস্টার থার্ড ডিগ্রি। সেমিস্টার, ও আচ্ছা, খুব ভালো। ঠিক আছে, তিনজনই তোমরা আজকে নতুন জয়েন করেছো, ভালো লাগছে। আজকে আরো অনেকে নতুন তোমরা জয়েন করেছো। বলো কি কি বলছিলে, শ্রেয়সী বলো। বলছি সোশ্যাল প্রাইমারি গুডস আর ন্যাচারাল প্রাইমারি গুডস এর মধ্যে ডিফারেন্সটা ঠিক কোথায়? ন্যাচারাল মানে হচ্ছে যেটা প্রকৃতি প্রদত্ত একেবারেই, আর সোশ্যাল মানে হচ্ছে যে সমাজ তৈরি করেছে, সমাজের নিয়ম কানুন গুলো যেগুলো সমাজ, বুঝতে পারছো? ন্যাচারাল, ন্যাচারাল হচ্ছে যেটা হচ্ছে মানুষের বডির সঙ্গে যেটা এসেছে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে। আমি বলবো এগুলো তোমাদের, তো তুমি পিওয়াইকিউ থেকে জিজ্ঞেস করছো তো? হ্যাঁ স্যার, পিএফআইসি থেকে। পিওয়াইকিউ আছে, বলবো, ঠিক আছে বলবো। রুশো পড়তে গিয়ে ন্যাচারাল পেয়েছিলে কতগুলো, ন্যাচারাল পাওনি কতগুলো? যে তিনি কিসের কথা বলেছিলেন, তিনি বয়সের হ্যাঁ কথা হ্যাঁ, বলেছিলেন, পেয়েছিলাম। তিনি স্কিন কালারের কথা বলেছিলেন, তিনি হাইটের কথা বলেছিলেন, তাই না? শারীরিক ভিন্নতার কথা বলেছিলেন, প্রত্যেকের শরীরের আকৃতি ভিন্ন রকমের হয়। তো এগুলো ন্যাচারাল, এই সমস্ত পার্থক্যগুলো এগুলোকে মেনে নেওয়া যায় তিনি বলেছিলেন। কিন্তু কোনগুলো মানা যায় না, রুশো বলেছিলেন। রুশো বলেছিলেন যে যেগুলো মানা যায় না সেগুলো হচ্ছে যেগুলো সমাজ তৈরি করেছে, যুক্তির ভিত্তিতে তৈরি করেছে। ঠিক একই কথা এখানে এসে এনাকেও তো বলতে শুনলাম আমরা, যে সমাজে কতগুলো নিয়ম কানুন তৈরি হয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে এখানে মেনে নেওয়া যায় না। তাই না? তো ওগুলোই আমি বলবো ডিটেলসে। বোঝা গেল এতটা? হ্যাঁ স্যার। যেমন সমাজ তোমাদের জন্য নিয়ম কানুন তৈরি করেছে যে মেয়েরা রাত 10টার পর বাইরে বেরোলে তোমাকে একদম বাঁকা চোখে দেখবে, তাই না? এগুলো তো মেনে নেওয়া যায় না। একটা পুরুষ যদি বেরোতে বেরোতে, মহিলা কেন বেরোবে না? এটা তো অন্যায়। এই সমস্ত বিষয়গুলো তা চলাফেরার অধিকারের উপর তিনি এক প্রকার প্রতিবন্ধকতা আরোপ করেছে, তোমার তোমার ব্যক্তি স্বাধীনতার উপর এক প্রকার আরোপ করেছে। তো তিনি এগুলোর বিরোধী ছিলেন, জন রলস এগুলোর বিরোধী ছিলেন। এগুলো কেন থাকবে? এগুলো একেবারে প্রাইমারি, এগুলো থাকা উচিত মানুষের, এগুলো একেবারেই প্রাইমারি, এগুলো থাকা উচিত মানুষের। এগুলোকে তিনি বেসিক বলেছিলেন, এগুলো থাকতে হবে, এগুলো এগুলোর উপর ইকুয়ালিটি থাকতে হবে, এই স্বাধীনতা মানুষের থাকতে হবে। এই ধরনের তিনি দুটো কনসেপ্ট দিয়েছিলেন, তাই না? যে অধিকার বেসিক একেবারে এগুলো মানুষের অধিকার। কথা বলার স্বাধীনতা, যেমন তুমি একজন মহিলা, তুমি যদি এখন কথা বলো, তোমার বাড়িতে হয়তো বলবে, "এই, তুমি কি জানো, চলো, তুমি একটা মেয়ে মানুষ", বলে তোমাকে থামিয়ে দেবে। এবং হয় এটা সমাজে, তাই না? মেয়েরা দেখবে কথা বলে না, কোনো সমালোচনা করে না, কিন্তু ছেলেরা দেখবে এত কিছু সরকারের সমালোচনা করছে, পলিটিক্যাল পার্টিদের সমালোচনা করছে, কিন্তু মহিলাদের দেখতে পেয়েছো না? কেন পাচ্ছ না? তার অন্যতম কারণ হচ্ছে যে যুগ যুগ ধরে এদেরকে এইরকম, এদের প্রতি ভাষা ব্যবহার করে, এদের হেজিমনিক এই ধরনের কতগুলো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে দেখবে তাদের কি করা হয়েছে, সাপ্রেস করা হয়েছে। এগুলো তো মেনে নেওয়া যায় না, কারণ কারণ এগুলো ব্যক্তির একেবারেই বেসিক কতগুলো রাইটস। কথা বলার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতার সঙ্গে বিরোধিতার স্বাধীনতাটাও জড়িত। তোমরা জানো আর্টিকেল তোমাদের 19 পড়িয়েছে, 19-এর এ পড়িয়েছে, আর্টিকেল 19-এর এ, সেখানে রাইট টু ফ্রি স্পিচ এন্ড এক্সপ্রেশনস এর কথা সেখানে রয়েছে আমাদের। এটা আবার জার্নালিজমেরও রাইটস এর মধ্যে চলে আসে। এগুলো এগুলোকে সেপারেট করা যায় না, এগুলো সমাজ তৈরি করেছে, এগুলো প্রত্যেকটা মানুষ তো সমান, তো সমাজ তৈরি করেছে, এগুলোকে তো মেনে নেওয়া যায় না। তো আর্টিকেল দুটো দিয়েছি তোমাদের, দেখো মেটেরিয়ালস দুটো, সেই মেটেরিয়ালস দুটো ভালো করে পড়ো, ধরে ধরে পড়ো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, কারণ দেখতে পাচ্ছ খুঁটিয়ে খুঁটিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। দেখো ডিরেক্ট কমন পেয়ে যাবে, ঠিক আছে? চলো, অনেক তোমাদের জ্ঞান দিলাম, লেকচার দিলাম। খারাপ কিছু বললে কেউ মনে কষ্ট নিও না, এবং খারাপ লাগলে আমাকেও মন খুলে বলবে, ঠিক আছে? মনে মনে রাগ, মনে মনে রাগ করবে না যে আবার স্যার আমার সম্পর্কে কিছু বলেছে, তার সঙ্গে আমি আমি কারো ব্যক্তিগত সম্পর্কে কিছু বলি না, আমি জেনারেল কথা বলি, ঠিক আছে? এবার সেটা তোমার সঙ্গে লিঙ্ক হয়ে গেলে সত্যি আমার কিছু করার নেই, আমি দুঃখিত। কিন্তু আমি তোমাকে বা তোমাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে এই কথাগুলো বলার কোনো উদ্দেশ্য নেই আমার। এতে করে আমার 50টা স্টুডেন্ট বেশি আসবে বা আরো 50,000 টাকা বেশি ইনকাম হবে, এরকম কোনো ব্যাপার নেই এখানে। আহ, তোমাকে কষ্ট দিয়ে আমার কি হবে? বরং তোমার উন্নতি হলে আমি খুশি হব, ঠিক আছে? এখানে ওয়েবসাইটের দিকে চোখ রাখো, যে যারা নতুন জয়েন করেছো, যারা নতুন জয়েন করেছো তারা একটু ওয়েবসাইটের দিকে চোখ রাখো। দেখো এখানে লিখবে nightanglepsc.in, nightanglepsc.in লিখলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে। এই ইন্টারফেসটাতে ঢুকবে, এই ইন্টারফেসটাতে ঢুকবে, এই ইন্টারফেসটাতে ঢুকলে, এই ইন্টারফেসটাতে ঢুকলে এখানে তোমরা লগ ইন বলে একটা অপশন পাবে। যদি কম্পিউটার থেকে করছো তাহলে এইরকম ভাবে আসবে, ঠিক আছে? তো এখানে লগ ইন বলে একটা অপশন আসবে, সবার আগে লগ ইন করে নাও। কম্পিউটার থেকে করলে এরকম ভাবে আসবে, নাহলে ফোন থেকে করলে কোন রকম ভাবে আসবে, ওটা পরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আগে লগ ইন করে নাও। আমি একটা স্টুডেন্টের লগ ইন আইডি থেকে এখানে করে দিচ্ছি।
তো এখানে এটা পাসওয়ার্ডটা দিয়ে দাও, পাসওয়ার্ড দেওয়ার পর কি করো, কিপ মি সাইন ইন করো। তবে এটা করার আগে যারা নতুন তাদের জন্য বলছি, যেহেতু তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করা নেই, তো আগে এখানে রেজিস্টার নাও করে ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে নেবে। রেজিস্টার নাও করে ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে নেবে। বলো কি জানতে চাইছো সুকুদ্দিন মন্ডল, বলো। হ্যাঁ স্যার, মানে ওই আমার ওই কোয়ালিটিটা ভালো আসছিল না, সেই কারণে কোন লোগোতে আপনি ক্লিক করলেন ওটা বুঝতে পারলাম না। কোন লোগোতে ক্লিক করলাম? ফোন থেকে দেখছি তো। হ্যাঁ হ্যাঁ, ওই নাইট অ্যাঙ্গেল যে psc.com যে গেলেন ওয়েবসাইটে, যাওয়ার পর কোথায় ক্লিক করলেন? psc.in লিখলে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছ? এই লেখাটা আসবে, এই যে দেখো ওয়েবসাইটের অ্যাড্রেস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতে টাচ করো, এই যে হোম লেখা হ্যাঁ। আছে, টাচ করো। টাচ করলে এরকম ইন্টারফেস চলে আসবে। হুম, এটা একটু স্লো, তাই একটু বুঝে দেরিতে এটা চলে আসলো। এটা আসার পর ঠিক আছে, এখানে লগইন thank you. অপশন আসবে। যদি কম্পিউটার থেকে করো লগইন অপশন আসবে, বা মোবাইলটাকেও তোমরা এখানে ডেস্কটপ মোড করে নেবে। এখানে একটা তোমাদের ফোন থেকে করলে এখানে একটা অপশন আসবে ডেস্কটপ মোড বলে, ওটাকে চেক করে নেবে, ঠিক আছে? চেক বক্স আসবে একটা, চেক বক্সে ওখানে তোমরা চেক করে নেবে, মানে তার টিক চিহ্ন দিয়ে দেবে, তাহলে এইরকম ইন্টারফেস হয়ে যাবে। তারপর লগইন করে নাও, লগইন অপশন এখানে টাচ করলে তারপরে এখানে তোমাদের যারা নতুন তাদের জন্য বলছি রেজিস্টার করতে হবে। রেজিস্টার অপশনে টাচ করলে এরকম ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড এগুলো তৈরি করতে হবে। অর্থাৎ তোমার নাম দেবে, তোমার সারনেম দেবে, তারপর যে ইউজার আইডিটা তুমি দিতে চাইছো সেটা দেবে, নিজের মতো করে একটা কিছু লিখে দেবে, ইমেল আইডি দেবে, পাসওয়ার্ড নিজের মতো একটা দিয়ে দেবে, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবে, রেজিস্টার করবে। করলে তোমাদের আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেলে আবার তখন তোমাদেরকে এখানে ফিরিয়ে নিয়ে আসবে, তখন তোমরা এখানে আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেবে। আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে দেওয়ার পর এটাতে কিপ মি সাইন ইন করবে। তোমরা আইডি পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখবে, নাহলে বারবার তোমাদের ফরগেট পাসওয়ার্ড করতে হবে। তো লিখে রাখার পর এখানে কিপ মি আইডি পাসওয়ার্ড দেওয়ার পর কিপ মি সাইন ইন করবে, তাহলে পাসওয়ার্ডটা আর বারবার দেওয়ার প্রয়োজন পড়বে না। তারপর সাইন ইন করবে। সাইন ইন করলে তোমরা এখানে ওয়েবসাইটে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর এখানে ডিরেক্টলি হোমে চলে আসবে, কোথাও কিছু করতে হবে না, হোমে চলে আসবে। হোমে আসলে এখানে তোমাদেরকে এখানে দেখো গুজরাটের যত রকমের সেটের কোয়েশ্চেন আছে সব এখানে আছে, কেরলের যত রকমের আছে ইউনিট, এগুলোতে তোমরা দেখবে এই যে আলাদা আলাদা রাজ্যের নাম ধরে যেগুলো পাচ্ছ, এটাতে তোমরা ইয়ার ওয়াইজ আর ইউনিট ওয়াইজ পাবে। 10টা ইউনিট আছে, তো ইয়ারের কোয়েশ্চেন গুলোকে ইউনিটে ডিভাইড করে দেওয়া হয়েছে, ঠিক আছে? সেগ্রিগেট করে দেওয়া হয়েছে, সেপারেট করে দেওয়া হয়েছে। এটা জেনারেল পেপারেরও কিছু এখন আপডেট চলছে, জেনারেল পেপারের কোয়েশ্চেন গুলো এখানে পাবে তোমরা। মহারাষ্ট্র সেটের কোয়েশ্চেন পাবে। 2023 সালে যে এখানে পরীক্ষাগুলো যেগুলো হয়েছে সেগুলোর অ্যানালিসিস গুলো এখানে, মানে এগুলো সেপারেট করে দেওয়া হয়েছে ইয়ার ওয়াইজ এবং ইউনিট ওয়াইজ। এগুলো একটু দেখে নেবে, কারণ 2024 সালের পরীক্ষায় প্রচুর প্রশ্ন 2023 সাল থেকে কমন আসবে, সেটা যেই রাজ্যেরই কোয়েশ্চেন হোক না কেন, নেটের হোক বা সেটের হোক, এবং সেটের যে রাজ্যেরই কোয়েশ্চেন হোক না কেন, বা বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনের কোয়েশ্চেন হোক না কেন, 2023 সালের কোয়েশ্চেন মানে খুব সিরিয়াসলি সেটাকে দেখবে, ডিরেক্ট কমন পাবে 2024 সালের জুনে, সেখানে বলে দিলাম আজকে। তো এখানে দেখবে এখানে 2023 সালের কোয়েশ্চেন আছে। তারপরে নেক্সট করলে তোমরা আরো পাবে। আমি নেক্সট করলাম, এখানে নেক্সট করলে তোমরা এখানে দেখো নিচে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের কোয়েশ্চেন, সিইউটি এর এন্ট্রান্স টেস্টের কোয়েশ্চেন, নেট জেআরএফ এর স্পেশাল কোর্স। এই স্পেশাল কোর্সটা হচ্ছে আমার স্টুডেন্টের জন্য তৈরি করা, আপাতত এটা সবার জন্য অ্যাক্সেসিবল রয়েছে। কিছুদিন বাদে পরীক্ষার আগে আগে দেখবে এটা বন্ধ করে দেওয়া হবে, বা জুন পর্যন্তই হয়তো এটা অ্যাভেলেবেল থাকবে, তারপরে জুনের পর এটা বন্ধ করে দেবো। কারণ এটা শুধুমাত্র আমার যারা এনরোল স্টুডেন্ট, যারা অ্যাডমিশন নিয়েছে তারাই শুধু অ্যাক্সেস করতে পারবে, তারা ছাড়া আর কেউ পারবে না। আপাতত সকলের জন্য এটা এখন অ্যাক্সেসিবল রয়েছে, ফ্রিতে প্রমোশনের জন্য দেওয়া হয়েছে। তো এটাতে তোমরা টাচ করবে। এটাতে টাচ করলে তোমাদের, যেহেতু এটা আমি একটা পুরোনো আইডি থেকে খুলেছি তাই এটা অলরেডি এনরোল করা আছে। এখানে নিচে তোমাদের এখানে নিচে এই জায়গাটাতে আইদার একটা এনরোল অপশন আসবে, আর নইলে এইখানে একটা এনরোল অপশন আসবে, যেখানে এখানে কন্টিনিউ লার্নিং লেখা আছে, এই লেখাটাই হবে এনরোল। এনরোলে এখানে টাচ করতে হবে, করলে একবার বা দুবার টাচ করতে হবে, দু জায়গাতে এনরোল বলে একটা অপশন আসবে। করলে তোমরা দেখো এখানে 10টা ইউনিট সাজিয়ে দেওয়া আছে, দেখো এই যে 1 2 3 4 5 6 7 ও 8 9টা এখনো হয়নি, 8 9 এর কোয়েশ্চেন গুলো আসবে। তো এখানে দেখো এখানে ইউনিট ওয়াইজ 10টা ইউনিট সাজিয়ে দেওয়া থাকবে, দুটো বাকি আছে আর আসবে। এবার তোমাদের যেটা আমি এই মুহূর্তে করাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, যেটাকে আমরা সিলেবাসে নাম দেখতে পাচ্ছি পলিটিক্যাল থট নামে, ইউনিট 2 নাম এটা। ইউনিট 2 তে আমি এখানে টাচ করলে দেখো ইউনিট 2 থেকে যত রকমের এখানে যত রকমের থিঙ্কার্স আছে সব থিঙ্কার্স এর নাম খুলে গেল, এবং সমস্ত থিঙ্কার্স থেকে দেখো পিওয়াইকিউ গুলো আছে, কিছু কিছু থিঙ্কার্স এর আমি অলরেডি প্র্যাকটিস সেটও কিছু দিয়ে রেখেছি, তো সেগুলোও পাবে।
এবার আজকে যেটা গতকাল গত ক্লাসে যেটা করানো হয়েছে সেটা হচ্ছে জন রলস। এইটা জন রলস করানো হয়েছে। জন রলসে তোমরা টাচ করলে অটোমেটিক তোমাদের এখানে কোয়েশ্চেন্স চলে আসবে। অটোমেটিক এইরকম ভাবে তোমাদের কোয়েশ্চেন্স চলে আসবে। দেখতেই পাচ্ছ জন রলসের কোয়েশ্চেন্স অটোমেটিক চলে এসেছে। তো এইরকম ভাবে তোমাদের এখানে কোয়েশ্চেন্স নাম্বার থাকবে। এখানে কতবার তুমি 100 বার এটা এই জন রলসের পরীক্ষাটা তুমি 100 বার দিতে পারবে ম্যাক্সিমাম। এখানে টাইম তোমাকে দেখাবে, এখানে ডবল টাইম দিয়ে রেখেছি আমি, 79টা কোয়েশ্চেন্সের জন্য ডবল টাইম দেওয়া আছে। পরীক্ষার আগে আগে এগুলো সব কমিয়ে দেবো যাতে করে তোমরা এগুলো মানে যেই সময়ের মধ্যে পরীক্ষাটা তোমাদের দেওয়া উচিত, যে অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেন্সের জন্য 1 মিনিট করে বরাদ্দ থাকে, সেই 1 মিনিটের মধ্যে যাতে তোমরা সলভ করতে পারো সেই রকম একটা ব্যবস্থা আমি পরে করে দেবো। আপাতত ডবল দিয়েছি, বুঝে ধীরে সুস্থে করো। এক্সপায়ার হয়ে গেলেও অসুবিধা নেই, টাইম তোমার শেষ হয়ে গেলেও অসুবিধা নেই, সাবমিট তুমি যতক্ষণ না করছো ততক্ষণ সাবমিট হবে না। কাজেই এটা দেখে শুনে করো, টাইমটাকে মূল্য দিয়ে দেবে, যত তাড়াতাড়ি পারবে করবে। তো এইরকম ভাবে তোমাদেরকে কিন্তু একটা করে এখানে উত্তর চুজ করতে হবে আর সাবমিট করতে হবে। এটা গেল প্রসেস। এই প্রসেসেই তোমাদেরকে করতে হবে। বোঝা গেছে? এবার আমি তোমাদের যেহেতু দেখিয়ে দিলাম, এবার আমি চলে আসি পিওয়াইকিউ সলভের এই পার্টটাতে। পিওয়াইকিউ সলভের পার্টটাতে চলে আসি, তার কারণ আমরা গতদিন এটা চর্চা করেছি, আজকে আমরা একটু দেখে নিই। আমি এটা লগ আউট করে দিই, আমার নিজের অ্যাকাউন্ট থেকে খুলে নিই। দেখি পাসওয়ার্ড ভুলে গেলাম। ও ও ও দেখে নি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমরা যারা পরীক্ষাটা দিয়েছো, কি ব্যাপার? এখানে তোমরা যারা জন রলস এর পরীক্ষাটা দিয়েছো দেখে নি কারা কারা দিয়েছো জন রলস এখনো পর্যন্ত। রলস দেখে নি কারা কারা দিয়েছো এবং কত স্কোর করেছো। দেখতে পাচ্ছ তোমরা পরিষ্কার? হ্যাঁ স্যার। ওকে, তো এখানে জন রলস আমি দেখতে পাচ্ছি। রলস এখানে তোমাদের তোমরা করেছো, দীপিকা নাথ করেছো, পুরোটাই করেছো, তোমার 5টা ভুল গেছে। ওকে ফাইন। এটা করেছো দীপিকা নাথ। ও আগে কি বলছো বলো, বলছো? হ্যাঁ, এখানে 5টা যেটা আমার ভুল হয়েছে ওটা অ্যান্সার মনে হচ্ছে চেঞ্জ হবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা চেঞ্জ করে দেবো, তাহলে দেখে নেবো একবার, বলে দিও। এখানে 12টা এর আগেও তুমি আরেকবার চেষ্টা করেছো, 12টা সেখানে তোমার ভুল হয়েছিল। তারপরে শ্রেয়সী মুখার্জি দেখতে পাচ্ছি 5টা ভুল হয়েছে, তোমার 94% ঠিক হয়েছে। ভালো, খুব ভালো স্কোর, 94%। এখন এইরকম ভাবেই স্কোর করতে হবে, 85 উপরে রাখতে হবে, 85-90 কাছাকাছি রাখতে হবে। এখন নাজিম 5টা ভুল হয়েছে। এখানে দীপিকা দাসের তোমার একটু বেশি ভুল হয়েছে, ঠিক আছে, হবে ধীরে ধীরে। 71% হয়েছে, নট ব্যাড। এখানে শ্রেয়সী মুখার্জি দেখতে পাচ্ছি। তারপরে আবার দেখতে পাচ্ছি যে নাজমুন নেশা বেগম করেছো। তারপরে দেখতে পাচ্ছি দীপান্বিতা দেবনাথ করেছো, দীপান্বিতা আজকে আসেনি। ঝিলিক সাহা এখানে দেখতে পাচ্ছি তুমি করেছো, 29 তারিখে করেছো ঝিলিক।
তারপরে এখানে দেখতে পাচ্ছি 28 তারিখে করেছে, এটা হচ্ছে কি সোহিনী পাঁজা, 24টা ভুল হয়েছে সোহিনী। দীপিকা দাসের আবার আগেও তুমি করেছিলে। তারপরে আমি দেখতে পাচ্ছি 13টা করেছো এখানে, এটা তো সনাতন স্টুডেন্টের, সেটা তো করা তো। স্থাপিতা করেছে এখানে 15টা ভুল হয়েছে স্থাপিতা। ঠিক আছে, স্থাপিত আজকে জয়েন করেনি, ও তো পরীক্ষা চলছে, 1 তারিখ থেকে করার কথা ছিল তো। আচ্ছা, ঝিলিক করেছো তুমি এর আগেও, 22টা ভুল হয়েছে। অনুরাগ করেছো, 19টা ভুল হয়েছে। অনুরাগ তো আলাদা করে পড়েও, এইগুলো টেস্টের জন্য করেছে। ওকে ফাইন, তাহলে আমি দেখে নিই যাদের তোমাদের এখানে পুরোটা করেছো, পুরোটা করেছে এখানে 74, এটা দীপিকাই করেছে। দীপিকাটা দিয়েই শুরু করি, ডিটেলসে গেলে এখানে বেরিয়ে আসবে তোমরা কোথায় কি ভুল করেছো, কোথায় কি ঠিক হবে, কোথায় কি ডিটেলস আমি বলে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্নের দিকে চোখ রাখো। প্রথম প্রশ্ন কি আছে আমাদের? প্রথম প্রশ্ন আছে হু রোট আ থিওরি অফ জাস্টিস। কত সালে এসেছে? গুজরাটে এসেছে জানুয়ারি মাসে 2002 সালে। জন রলস, নতুন করে বলার কিছু নেই, 1971 সালে তিনি এই বইটা লিখেছিলেন। তো 1971 সালে তিনি এই বইটা লিখেছিলেন, তোমাদের বলেছিলাম, এখানেও বলে দিয়েছি। দ্য থিওরি অফ জাস্টিস ওয়াজ রিটেন বাই ফিলোসোফার জন রলস। ইট ওয়াজ পাবলিশড ইন 1971। এই কোয়েশ্চেনটা বারবার আসে যে কত সালে পাবলিশ হয়েছিল। 71 সালে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি কাজ তার পলিটিক্যাল ফিলসফির উপরে, 21st সেঞ্চুরিতে বলা যেতে পারে। 21st সেঞ্চুরিতে 20th সেঞ্চুরিতে, অর্থাৎ 1900 থেকে 2000, 1900 থেকে 2000 এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে আমরা দেখতে পাবো জন রলসের থিওরি অফ জাস্টিস, যেখানে তিনি ডিফারেন্স প্রিন্সিপালস দিয়েছেন, মেইনলি ডিফারেন্স প্রিন্সিপালস, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, এই সমস্ত কনসেপ্টগুলো তিনি দিয়েছেন। তিনি ভেল অফ ইগনোরেন্সের কনসেপ্ট দিয়েছেন, তিনি অরিজিনাল পজিশনের কনসেপ্ট দিয়েছেন, তিনি ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট দিয়েছেন, তিনি ওভারল্যাপিং কনসেনসাসের কনসেপ্ট দিয়েছেন। এই টার্মিনোলজি গুলো যেগুলো বললাম, এগুলো যদি মনে রাখো তাহলেই দেখবে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন চলে আসে। সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? দেয়ার ইজ নো ট্রেট অফ বিটুইন লিবার্টি এন্ড ইকুয়ালিটি ইন, যে লিবার্টি এবং ইকুয়ালিটির মধ্যে কোন রকমের কি পার্থক্য বলতে পারো, যে যেটা লিবার্টি সেটা ইকুয়ালিটি। অর্থাৎ ইকুয়ালিটিকে তিনি, আমরা দেখলাম যে গত ক্লাসে আমরা আলোচনা করতে গিয়ে দেখেছি যে ইকুয়ালিটিকে তিনি মূল্য দিয়েছেন, যে অরিজিনাল পজিশনের কথা যিনি তখন বলছিলেন, তখন আমরা দেখতে পেয়েছি যে অরিজিনাল পজিশনের কথা বলতে গিয়ে তিনি কি বলেছেন না, তিনি সেখানে আমরা দেখতে পাবো যে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন জেনারেট করেছেন, যে সিচুয়েশনে সবাইকে তিনি কি বোঝানোর চেষ্টা করলেন যে সকলে এখানে নাকি সমান, ইকুয়াল, এবং ইকুয়াল হলেও তাদের মধ্যে, এবং তারা নিজেদের আইডেন্টিটি সম্পর্কে কিছু জানে না, তারা নিজেদের আইডেন্টিটি সম্পর্কে কিছু জানে না, যে তারা সে কোন ধর্ম থেকে বিলং করে, কোন ভাষায় কথা বলে, তারা কোন জাতিতে বিলং করে, কোন স্থানে তাদের জন্ম হয়েছে, তারা পুরুষ নাকি মহিলা, নাকি অন্য কোনো আইডেন্টিটি, নাকি অন্য কোনো জেন্ডারের মধ্যে বিলং করে। তো সে কিচ্ছু জানে না, নাথিং। কিন্তু না জানলেও তার একটা বলা যেতে পারে যে এই কনসিয়াসনেসটা অ্যাটলিস্ট ছিল যে তাকে কি করতে হবে না, অন্যের থেকে একটুখানি বেশি কিছু পেতে হবে। কিন্তু এখানে সুযোগটা তিনি দিলেন না। তিনি যেহেতু এখানে সকলকে, এখানে নিয়মটাই যেহেতু বানিয়ে দিলেন এখানে কি, যে কেকটা কাটতে হবে তোমাকে, কিন্তু তুমি পাবে, তুমি জানো না যে তুমি কোন পিসটা পাবে। যেহেতু তুমি জানো না তুমি কোন পিসটা পাবে, তাই তুমি কি করবে, ছোট বড় আর করার তুমি অপশন থাকবে না তোমার হাতে, তুমি করবে না ইচ্ছে করে। তুমি কি করবে এখানে না, তুমি ইকুয়ালি সেটাকে পিস করার চেষ্টা করবে, যাতে অ্যাটলিস্ট কারো থেকে বেশি না পেলেও কারো থেকে কম অ্যাটলিস্ট না পাও, তাই না? তো এই কথাগুলো বলতে গিয়ে তিনি এখানে ইকুয়ালিটি প্রিন্সিপালস নিয়ে এসেছিলেন, তাই না? এবং তিনি বলেছিলেন এই ইকুয়ালিটি যখন তৈরি হবে, তাহলে ইনিশিয়ালি তিনি ইকুয়ালিটিসকে ভ্যালুস দিলেন, তারপরে তিনি বললেন যে ইকুয়ালিটিস গুলো আবার কি হবে না, সেখানে কিন্তু লিবার্টিও থাকবে। লিবার্টি মানে সকলের এখানে এক প্রকার কি থাকবে, স্বাধীনতাও থাকবে। এই কথাগুলো তিনি বলেছিলেন। বেসিক কতগুলো গুডস, যেগুলো যে এই সমস্ত গুডস গুলোর মধ্যে সকলের কিন্তু সমান অধিকার থাকবে, এই স্বাধীনতাগুলো থাকবে, এই কথাগুলোও বলেছিলেন। এবং স্বাধীনতার মধ্য দিয়ে কি আসবে, ইকুয়ালিটি আসবে, ইকুয়ালিটির মধ্য দিয়েই স্বাধীনতা আসবে। এই কনসেপ্টটি তিনি দিয়েছিলেন, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আমি একটু ডিটেলসে তোমাদের দিয়েছি, একটু ধীরে ধীরে পড়বে তোমরা। যারা বাংলা পড়তে অসুবিধে, ইংরেজি পড়তে অসুবিধে, তারা যদি এই যে উপর দিকে দেখো 3 ডট কর্নারে দেখো, আমার মাউসটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই 3 ডটে যদি যাও তাহলে এখানে ট্রান্সলেট বলে একটা অপশন আছে, ট্রান্সলেট। এটাতে টাচ করলেই অটোমেটিক তোমাদের যে ভাষায় তোমরা ট্রান্সলেট করতে চাইছো সেই ভাষাতেই ট্রান্সলেট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই ওয়েবসাইটের একটা বিশেষত্ব বলতে পারো, যে এটা তুমি টাচ করলেই এখানে বাংলায় হয়ে যাবে, মানে যদি বাংলায় পড়তে চাও বাংলাতেও হয়ে যাবে। সো তুমি চাইলে এই লেখাটাকে বাংলাতেও পড়তে পারো। তো বাংলা ইংরেজি করে, যদি বাংলায় অসুবিধা হচ্ছে, কারণ অনেক সময় এত পিওর বাংলা দিয়ে দেয় যে বোঝা মুশকিল হয়, তখন তুমি ইংরেজি টার্মটা দেখে নিলে, তো বাংলা ইংরেজি করে এরকম করে তুমি বাংলাতেও চাইলেও কিন্তু এই পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, গেল। 3 নম্বর প্রশ্ন চলে আসছে। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং আর সেন্ট্রাল conceptual principles and or devices employed by John Rawls in his theory of justice and fairness?
জাস্টিস আর ফেয়ারনেস বলতে তিনি কি বুঝিয়েছিলেন গতকাল তোমাদের বলেছিলাম যে যে শুধু ন্যায় বিচার ন্যায় হলে হবে না, ন্যায়টাকে কি হতে হবে, ফেয়ারও হতে হবে। ন্যায়টাকে ফেয়ার হতে হবে। ন্যায়টাকে ফেয়ার করার জন্য তিনি কি বলেছিলেন না, ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কনসেপ্ট দিয়েছিলেন। ডিস্ট্রিবিউটিভ জাস্টিস তার বলতে কি বুঝিয়েছিলেন, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস বলতে তিনি বুঝিয়েছিলেন যে যারা পিছিয়ে পড়েছে তাদের জন্য স্পেশাল কতগুলো প্রভিশনস এর ব্যবস্থা করা। কেউ কিছু বলছো? আচ্ছা বলছিস দেবপ্রিয়া, কিছু বলছিস তুই? খুলতে পারছিস? হ্যাঁ আমি ওই ওয়েবসাইটটা খুলতে পারছি, এবার কোয়েশ্চেন গুলো অ্যাক্সেস করতে পারছি না। এক্সেস করতে পারছিস না কোয়েশ্চেনস গুলো? আচ্ছা তুই অ্যাটেন্ড করেছিলিস? অ্যাটেন্ড করেছিস কোয়েশ্চেনস গুলো আগে? করেছিস না? ওয়েবসাইটের পেজটাই খুলতে পারছি না আমি। কেন রে? জানি না, বলছে লগইন ইনকারেক্ট আইডি ইনকারেক্ট পাসওয়ার্ড। আচ্ছা তাহলে তুই ভুল কিছু ইনফরমেশন দিয়েছিস হয়তো, ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড তোর কিছু ভুল হচ্ছে, তুই ফরগেট পাসওয়ার্ড করে নিস। আচ্ছা আচ্ছা দেখছি, আমি ফরগেট পাসওয়ার্ড করে একবার দেখি। তোর মেল আইডিটা ইউজার আইডি হবে, হ্যাঁ ওটাও হবে, বা তুই নিজে যেটা দিয়েছিস সেটাও হবে। তো মেল আইডিটাও দিতে পারিস, মেল আইডি দে আর পাসওয়ার্ড যদি মনে থাকে ওটা দে, আর নইলে পাসওয়ার্ডটা তুই পরে কারেক্টলি করে নিস, ফরগেট করে চেঞ্জ করে নিস, ঠিক আছে? কিছু বলছো আর বলো ইপসিতা। দাদা আমারও সেম প্রবলেম হচ্ছে, বারবার শুধু এরর দেখাচ্ছে। তাহলে ভুলে গেছি, কিছুতেই খুলতে পারলাম না, ফরগেট পাসওয়ার্ড করলাম তাতেও হয়েছে। আচ্ছা আমি কারেক্ট করে দিচ্ছি ক্লাসের শেষে, ঠিক আছে? একটু ওয়েট করে যাস, আমি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে বলছে কি যে হুইচ অফ দ্য ফলোইং আর সেন্ট্রাল কনসেপচুয়াল প্রিন্সিপলস এন্ড অর ডিভাইসেস এমপ্লয়েড বাই জন রলস ইন হিজ থিওরি অফ জাস্টিস এন্ড ফেয়ারনেস। যে শুধু কি বলেছিলেন, জাস্টিস এন্ড ফেয়ারনেস বলতে তিনি কি বলেছিলেন যে জাস্টিস সেটা ন্যায়সঙ্গত জাস্টিস, আবার মানে ন্যায়সঙ্গত ন্যায় এক প্রকার বলতে পারো, বা স্বচ্ছপূর্ণ একটা ন্যায় বলতে পারো, এইরকম কথা তিনি বলেছিলেন। কি না, তিনি বলেছিলেন যে যারা পিছিয়ে পড়েছে তাদের জন্য কিছু বিশেষ সুযোগ সুবিধা প্রদান করতে হবে। কেন? তার কারণ হইলে সমাজের ভারসাম্যটা বজায় থাকবে না, ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট তিনি বলেছিলেন। যে সমাজটা ভেঙে পড়বে, কেউ হয়তো এগিয়ে গেছে, কেউ হয়তো পিছিয়ে পড়ছে। তিনি তো প্রাইমারিলি তিনি তো বললেন যে সকলেই সমান, কেকটা সমান ভাবেই কাটতে হবে, এই কথাটা তিনি বললেন। তারপরেও তিনি আবার বললেন যে না, কেউ এগিয়ে যাবে কেউ পিছিয়ে যাবে। নিয়ম যখন তৈরি করা হবে তখন এটাও করা উচিত যে যারা পিছিয়ে আছে তাদের জন্য আবার এগিয়ে যাওয়ার একটা ব্যবস্থাও করতে হবে। দেখলে আমাদের পার্লামেন্টে এই কিছুদিন আগেই তোমরা দেখলে যে মহিলাদের জন্য রিজার্ভেশন এলো, যাতে মহিলারা বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনে যাতে তারা ফাইট করতে পারে। কারণ তারা পুরুষদের সঙ্গে কম্পিট করতে পারছে না, পুরুষতান্ত্রিক সমাজের সঙ্গে তারা কম্পিট করতে পারছে না। তো বারে তারা কি হচ্ছে, পিছিয়ে পড়ছে। তো সেই কারণে তাদেরকে কি করা হলো না, 1/3 রিজার্ভেশন দেওয়া হলো, দিয়ে কি করা হলো, ওরা পিছিয়ে ছিল একটু এগিয়ে নিয়ে আসার ব্যবস্থা করে দেওয়া হলো তাদেরকে, তাই না? তো এই কথাগুলো তিনি বলেছিলেন। তো এটা যদি হয় তাহলে কি হবে, জাস্টিস ফেয়ারনেস হবে। জাস্টিস শুধু জাস্টিস ওই ইকুয়ালিটি প্রিন্সিপালস আমি দিয়ে দেবো যে একটা সবাই সমানভাবে সেটা বন্টন হবে, তা কিন্তু হবে না। তাহলে দেখা যাবে কি, যারা হয়তো একটুখানি ওই সমাজের নিয়ম কানুনগুলোর জন্য বলো, কিংবা হয়তো যারা হয়তো বায়োলজিক্যালি বলো, যেটা ন্যাচারাল তিনি যেটা বলেছেন যে ন্যাচারাল কারণে হয়তো তারা পিছিয়ে পড়বে। তো পিছিয়ে পড়লে তারা আরো পিছিয়ে পড়বে, এইভাবে যত দিন যাবে তত পিছিয়ে পড়বে। যেমন এসসি এসটি ওবিসিদের যে অবস্থা দেখছো, বা মহিলাদের অবস্থা দেখছো, যে দিনের পর দিন তারা পিছিয়ে পড়ছে। কেন? কারণ বড় বড় যত ইনোভেশন হচ্ছে, বড় বড় যত যেখানে দেখবে প্রোগ্রেস হচ্ছে সোসাইটিতে, যত বড় বড় নতুন নতুন আইডিয়া কনসেপ্ট আছে, সেগুলো সব মালিকানা কিন্তু পুরুষের। চ্যাট জিপিটি আসলো, মহিলার নাম শুনেছো? মহিলার নাম মাইক্রোসফট, মহিলার নাম শুনেছো? সেটার সঙ্গে জড়িত ফেসবুক, মানে মহিলার নাম শুনেছো? নেই। বড় বড় যত সব আইডিয়া দেখবে সবগুলো পুরুষরা, যেহেতু তাহলে তাদের ভাবনাগুলো এগিয়ে যাচ্ছে, পুরুষরাই বারে এগিয়ে আসছে, মহিলারা পিছিয়ে পড়ছে। তো এই কারণে এখানে কি বলার চেষ্টা করলেন যে না, যারা পিছিয়ে পড়ছে তাদেরকে বিশেষ কতগুলো সুযোগ সুবিধা দিতে হবে, যেটাকে তিনি বলেছিলেন ডিফারেন্স প্রিন্সিপালস, যে কতগুলো পৃথক নীতি তাদের জন্য নিতে হবে। পৃথক নীতির মধ্যে দিয়ে কি করতে হবে, তাদের জন্য এখানে বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করে তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। যদি এগিয়ে আসতে পারে তারা, মানে তাদের যদি এই সুযোগ সুবিধাটা দেওয়া হয়, তবেই এইখানে যে জাস্টিসটা হবে সেই জাস্টিসটা হবে ফেয়ারনেস, একটা জাস্টিস। এই কথাগুলো তিনি এখানে বলার চেষ্টা করলেন। তো কোন কোন উপাদানগুলো সেখানে থাকবে, এখানে এ বি এবং ডিটা হচ্ছে সঠিক। কি কি আছে এখানে, ডিফারেন্স প্রিন্সিপালস, এক্ষুনি বললাম ডিফারেন্স প্রিন্সিপালস, তার জাস্টিস ফেয়ারনেস এর মধ্যে ডিফারেন্স প্রিন্সিপালস থাকবে। ভেল অফ ইগনোরেন্স এর কথা বলেছিলেন তিনি, যে ইনিশিয়ালি তিনি কি হবে, ইনিশিয়ালি কি বলেছিলেন, ইনিশিয়ালি বলেছিলেন যে মানুষকে অজ্ঞতার অন্যান্য দিয়ে ঢেকে দিতে হবে। সে জানে না সে কোথায় আছে, সে জানে না তার পরিচয় কি, তার ধর্ম কি, তার ভাষা কি, তার কালচার কি, তার স্কিন কালার কি, জানে না। সে হয়তো দেখতে পাচ্ছে একটা কালার, কিন্তু এটা অন্যদের সঙ্গে কম্পেয়ার না করলে সেটার নাম দেবে কি, সে সেটার নাম তো দেওয়া সম্ভব নয়। তো সে কিচ্ছু জানে না, নাথিং, তার কোনো ধারণাই নেই, তার নিজের জ্ঞান বলে কিছু নেই, সে অজ্ঞ একজন মানুষ।
তো এই অজ্ঞতা নামে একটা ওড়না দিয়ে তাকে ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে এখানে কি করতে হবে, তাকে বলতে হবে যে তুমি কি করো না, কেকটা কাটো। কেকটা যখন সে কাটবে তখন সে কি করবে না, তখন সে সমানভাবে কাটতে কিন্তু বাধ্য হবে এক প্রকার। এই কথাটা এখানে আমরা পাই। জেনারেল একবারে অরিজিনাল পজিশনের অবস্থাতে তিনি গিয়ে এই কথাটা বলেছিলেন, গতকাল আমরা চর্চা করলাম। তারপরে এখানে কি বলেছে, তারপর বলছে ডি, ডি কি অরিজিনাল পজিশনে, যেটা এখানেই বলে দিয়েছে অরিজিনাল পজিশন এগুলো। আ পারসন অ্যাজ অ্যান এনকাম্বার্ড সেলফ, না এই কথাটা তিনি বলেননি। আমরা এই তিনটে শব্দ পেয়েছিলাম শুরুতে, সবার আগে পেয়েছিলাম অরিজিনাল পজিশন, তারপরে পেলাম ভেল অফ ইগনোরেন্স। এই দুটোর মধ্যে দিয়ে কি হলো না, জেনারেল প্রিন্সিপালস একেবারে ইকুয়ালিটি নিয়ে আসা হলো, এবং রাইট টু লিবার্টি, এক্সপ্রেশন, থট, এই সমস্ত বিষয়গুলো তিনি মূল্য দিলেন সেখানে। তারপরে তিনি বললেন যে কিছু কেউ এগিয়ে যাবে, কেউ পিছিয়ে পড়বে, তখন কি হবে তাহলে, তাহলে তো পার্থক্য তৈরি হয়ে যাবে সমাজ, তো তাহলে তার সমাজের ভারসাম্য বজায় থাকবে না। এত বড় একটা গ্যাপ তৈরি হয়ে গেলে, এগিয়ে যাওয়ার পিছিয়ে যাওয়ার মধ্যে যদি একটা বড় গ্যাপ তৈরি হয়ে যায়, তাহলে তো সমাজ তো ভেঙে পড়বে। তাহলে তিনি বললেন যে ডিফারেন্স প্রিন্সিপালস নিতে হবে, অর্থাৎ যারা পিছিয়ে পড়েছে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে, যাতে কি করতে হয়, যাতে তারা এগিয়ে আসতে পারে। তো এই ডিফারেন্স প্রিন্সিপালসটা সেখানে তিনি নিয়ে আসার চেষ্টা করলেন। তাহলে এই তিনটে আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? এতটা বোঝা গেছে? ডিটেলসে এখানে একটু লিখে দিয়েছি আমি যে ডিফারেন্স প্রিন্সিপালস বলতে কি বোঝান তিনি, ভেল অফ ইগনোরেন্স বলতে তিনি কি বুঝিয়েছেন, তিনি অরিজিনাল পজিশনস বলতে কি বুঝিয়েছেন। তো উল্টো দিক থেকে পড়বে, সবার আগে অরিজিনাল পজিশনস পড়বে, তারপর ভেল অফ ইগনোরেন্স পড়বে, তারপর ডিফারেন্স প্রিন্সিপালসটা পড়বে। এই উল্টো দিক থেকে পড়বে একটুখানি, দেখবে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলে আসো। তারপর 4 নাম্বার কি বলছে, হু said each person possesses an inviolability founded on justice that even the welfare of the society as a whole cannot override. Society কি বলছে কি, each person possesses an inviolability founded on justice that even the welfare of the society as a whole cannot override. সোসাইটি মানে একজন ব্যক্তি হয়তো অনেক ক্ষমতাশালী, সে কিন্তু হয়তো অনেক কিছু করতে পারে, সে অনেক কিছু করতে পারে, অনেক ক্ষমতাশালী, সে এগিয়ে যেতে পারে। তো এগিয়ে তো গেছে, সে এগিয়ে গেছে, কিন্তু কথাটা হচ্ছে ও এগিয়ে গেলে সমাজটা তো দেখা গেল যে অনেকটা পিছিয়ে গেছে। তো আমি ওর এগিয়ে যাওয়াটাকে ভ্যালুস দেবো, না আরো 500টা মানুষ পিছিয়ে গেছে আমি তাকে ভ্যালুস দেবো? এখানে তিনি এসে বলার চেষ্টা করলেন কি না, যে ডিফারেন্স প্রিন্সিপাল নিতে হবে। এখানে সমাজের যেহেতু বড় অংশটা এখানে পিছিয়ে পড়েছে, তো সমাজটাকে এগিয়ে নিয়ে আসতে হবে। তো সেই কারণে তিনি কি করলেন না, এখানে সমাজটাকে একেবারেই কিন্তু ইগনোর করা যাবে না, বড় অংশটাকে ইগনোর করা যাবে না, ওদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে এগিয়ে নিয়ে এসে ব্যক্তিকে বরং দরকার হলে একটুখানি তার গতিটাকে রোধ করতে হবে, তার প্রোগ্রেসের যে গতি সেটাকে রোধ করতে হবে করে, বা ওর অংশ থেকে নিয়ে কিছুটা পরিমাণে এদেরকে দিতে হবে, দিয়ে কি করতে হবে, একটা ইকুইলিব্রিয়াম, একটা তৈরি করার চেষ্টা হবে, একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা হবে। এই কথাটাই এখানে বোঝাতে চাইছে যে ব্যক্তির ঊর্ধ্বে, সমাজের ঊর্ধ্বে ব্যক্তিকে জায়গা দেওয়া যাবে না। ব্যক্তিকে ইনিশিয়ালি আমি ধরে নিয়েছি সবাই সমান, এগিয়ে যাচ্ছে, যা এগিয়ে যেতে পারে, কিন্তু অত্যধিক বেশি এগিয়ে সে গেলে যদি বাকিরা পিছিয়ে পড়ে, তাহলে আমি ওকে অত্যধিক বেশি এগিয়ে যেতে দেবো না। ওকে নিয়ন্ত্রণ করে এদেরকে আমি এখানে কি করব না, হয়তো এদের উন্নতি করার চেষ্টা করব, পিছিয়ে যারা পড়েছে তাদের উন্নতি করার চেষ্টা করব, নইলে সমাজ ভেঙে পড়বে। তো এই কথাগুলো আমরা বলতে শুনলাম জন রলসকে। ঠিক আছে, রবার্ট নজিকের মতো থিঙ্কার এসে আবার এইগুলো দেখবে চরম বিরোধিতা করেছে। রবার্ট নজিক হচ্ছে যেমন দেখবে একটা লিবার্টারিয়ান থিঙ্কার্স বলা হয়, হ্যাঁ, লিবার্টারিয়ান থিঙ্কার্স বা নিও লিবারাল থিঙ্কার্স বলা হয় এদেরকে, রবার্ট নজিক এসে বলার চেষ্টা করলেন। এবং এই দেখছো কমিউনিটারিয়ান থিঙ্কার্স তো আছে এখানে, চার্লস টেইলর আছে। তো এনারা এসে ক্রিটিসাইজ করছেন। কেন ক্রিটিসাইজ করেছেন? রবার্ট নজিক কি বলেছেন? রবার্ট নজিক বলেছেন যে মানুষটা এগিয়ে গেছে, তার কাছ থেকে তুমি কিছু পরিমাণ নিয়ে যদি এদেরকে দাও, তাহলে তুমি ব্যক্তিকে তুমি এখানে ইগনোর করছো, ব্যক্তির রোলটাকে ইগনোর করছো। এটা তো কখনো ভালো সমাজ হতে পারে না, এটা একটা চুরি হতে পারে বরং। এটাকে আমি আর ন্যায় বলতে রাজি নই। জন রলসকে বলার চেষ্টা করলেন যে জন রলস যেটাকে ন্যায় বলেছেন, এটা ন্যায় নয়, এটা চুরি আসলে। তো এইরকম ভাবে তিনি বলেছিলেন যে ট্যাক্সেশন ইজ থেফট, তিনি বলেছিলেন যে চুরি মানে ট্যাক্স বসিয়ে যেটা আসলে তার কোনো একজন ব্যক্তির কাছ থেকে কালেক্ট করে যে সমাজে পিছিয়ে পড়া মানুষদের যেটা দেওয়া হচ্ছে, সেটা আসলে চুরি, আর অন্য কিছু নয়। তো রবার্ট নজিক যেহেতু একেবারে কট্টর একজন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ছিলেন, ইন্ডিভিজুয়ালস এর পক্ষে যেহেতু তিনি দাঁড়িয়েছিলেন, তো সেই কারণে তিনি এই কথাগুলো বলেছিলেন। যদিও তিনি এই কথাগুলো ভ্যালিড বলে আমরা গ্রহণ করি, তার কারণ হচ্ছে যেটা একটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। কেন? সমাজ যখন অত্যধিক বেশি হয়তো দেখা গেল যে কি হয়েছে, সে সুযোগ সুবিধা ভোগ করছে, ব্যক্তিকে বেরোতেই দিচ্ছে না, তখন কি হবে? তখন সেই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী কথাগুলো শুনতে বেশ মজা লাগে। যেমন তোমরা দেখলে যে সোভিয়েত ইউনিয়নে যেটা হলো, সোভিয়েত ইউনিয়নে অত্যধিক বেশি সমাজকে ভ্যালুস দিচ্ছে, গোষ্ঠীকে ভ্যালুস দিচ্ছে, দিতে গিয়ে কি হচ্ছে দেখলে তোমরা, স্টালিন কি করছে, সেখানে দেখবে
যারাই হয়তো সমাজের বিরোধিতা করছে, রাষ্ট্রের বিরোধিতা করছে, লিডারশিপের বিরোধিতা করছে, তাদেরকে মেরে দিচ্ছিল। অর্থাৎ ব্যক্তির জীবনযাপন, ব্যক্তির স্বাধীনতা সেখানে বিপন্ন হচ্ছিল। তো সেই কারণে তখন তারা এসে বেরিয়ে এসে ওখান থেকে বলার চেষ্টা করলেন যে না, যে কোনো শাসন ব্যবস্থাই হোক না কেন সেখানে ব্যক্তির স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা যায় না, এবং এটাই বেস্ট হওয়া উচিত সমাজের। সবার আগে ব্যক্তিকে ভ্যালু দিতে হবে, তারপর অন্য কিছু। ঠিক এই একই কথাগুলো যেগুলো আমরা এমএন রয়কে বলতে শুনলাম, দেখো আমরা বলি না যে ওয়েস্টে হয়তো নতুন কিছু আছে, কিচ্ছু নেই নতুন ওয়েস্টে। আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কারসরা অনেক উন্নত মানসিকতার, অনেক তাদের বুদ্ধি, অনেক তাদের যুক্তি আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করি না। ওয়েস্টের একটা এখানে পপ কালচার আমাদের মধ্যে কাজ করে বলে আমরা সবসময় ওয়েস্টটাকেই ভালো ভাবি। রবার্ট নজিক যেটা বলে গেছে আমরা ধরে নিয়েছি, রবার্ট নজিকই বোধহয় প্রথম বলেছে এই কথাগুলো। একটু এইরকম গভীরে গিয়ে অ্যানালাইজ করলে তোমরা দেখবে এমএন রয় এই সমস্ত কথা অনেক আগে বলেছে, অনেক আগে কথাগুলো বলেছে। এমএন রয় বলেছে, জয়প্রকাশ নারায়ণ বলেছে যে ব্যক্তিকে কোনো রকম ভাবে এখানে ইগনোর করা যাবে না। ব্যক্তি স্বাধীনতাটা কিন্তু বেস হবে, যে কোনো সোসাইটির আলোচনাটা শুরু হবে ব্যক্তি স্বাধীনতা প্রদান করার মধ্য দিয়ে, তারপরে অন্য কিছু, তারপরে এখানে গোষ্ঠীর আলোচনায় আসবো আমি। কিন্তু ব্যক্তিকে আমি ইগনোর করতে পারি না। তো এই কথাগুলো দেখবে ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার্সরা অনেক সুন্দরভাবে গুছিয়ে বলেছে। কখনো যখন তোমরা যদি রিসার্চ আর্টিকেল লিখবে ফিলোসফিক্যালি, তখন এগুলো কম্পেয়ার করে করে আলোচনা করতে পারো, খুব সুন্দর কাজ হবে। মানুষ এগুলোর খুব প্রশংসা করে এই সমস্ত কাজের, ফিলোসফিক্যাল কাজের। যাই হোক, এটা আমরা পাবো এখানে। 5 নম্বরে চলে আসো। 5 নম্বর কি বলেছে এখানে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড বাই জন রলস ইন হিজ থিওরি অফ জাস্টিস এন্ড ফেয়ারনেস। তো জাস্টিস এন্ড ফেয়ারনেস এর মধ্যে তো আমরা অলরেডি এখানে 3টে পেয়ে গেলাম। কি কি 3টে পেয়েছিলাম আমরা এখানে? ডিফারেন্স প্রিন্সিপালস পেলাম, ভেল অফ ইগনোরেন্স পেলাম, আর অরিজিনাল পজিশন পেলাম। 2018 সালে এই কোয়েশ্চেন্সটা এসেছিল গুজরাটে। এখানে কবে কত সালে এটা জিজ্ঞেস করেছে দেখো, এটা গুজরাটে 2021 সালে জিজ্ঞেস করেছে। দেখতে পাচ্ছ যে কোয়েশ্চেনগুলো একটুখানি এদিক ওদিক ঘুরিয়েছে, বিশেষ কিছু ঘোরায়নি। তো নট ইনক্লুডেড যেটা, সেটা কোনটা? সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ মিনিমাম। প্রিন্সিপাল অফ মিনিমাম বলে তিনি কোনো কনসেপ্ট দেননি, বরং তিনি যে কনসেপ্টটা দিয়েছেন সেটা হচ্ছে ম্যাক্সিমিম প্রিন্সিপালস দিয়েছেন। মিনিমাম প্রিন্সিপালস তিনি দেননি, ম্যাক্সিমিম প্রিন্সিপালস দিয়েছেন। তো উপরের 3টে তার মানে ঠিক। ভেল অফ ইগনোরেন্স তো আমরা আগেই পেয়েছি। ডিস্টিংশন বিটুইন আইডিয়া অ্যান্ড নন আইডিয়া থিওরি, এটাও আমরা পাবো। কারণ ওই এখানে দেখবে যে মানে কি বলবো, যে ওই ইকুয়ালিটির ভাবনা থেকে যেগুলো আসে, আসলে যে ইকুয়ালিটি, হ্যাঁ, আইডিয়া এবং নন আইডিয়া থিওরির মধ্যে তিনি একটা পার্থক্য তৈরি করার চেষ্টা করেছেন। আর ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট আমরা এখানে পেলাম, রিফ্লেকটিভ ইকুইলিব্রিয়াম, মানে একটা ভারসাম্য বজায় রাখার ব্যবস্থা। তো তার এখানে আমরা দেখতে পাবো জাস্টিস এন্ড ফেয়ারনেস এর কনসেপ্টের মধ্যে এগুলো আছে, কিন্তু মিনিমাম শব্দের উল্লেখ তিনি কোথাও তার আলোচনায় করেননি। প্রিন্সিপাল অফ ম্যাক্সিমিম শব্দটি ব্যবহার করেছেন, মিনিমাম শব্দটি তিনি কোথাও ব্যবহার করেনি। অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা, বাংলায় যদি বলি তাহলে সর্বোচ্চ সংখ্যাটিকে বা শব্দটিকে তিনি ব্যবহার করেছেন। তিনি কোনো রকম ভাবেই সর্বনিম্ন, মিনিমাম যেটাকে বলা যেতে পারে বা নিম্ন, সেই শব্দের ব্যবহার তিনি কোথাও কিন্তু করেন। এটা এই শুধুমাত্র এই শব্দটির জন্য এটা কিন্তু এটা বাতিল হয়ে গেল। দেখতে পাচ্ছ? 6 নম্বরে চলে আসো। 6 নম্বর কি বলেছে? 6 নম্বর বলেছে যে বিলো আর 2 স্টেটমেন্ট রিজন দিয়েছে, দেখে নাও কি বলেছে। ইন রলস থিওরি অফ জাস্টিস দ্য রাইট ইজ প্রায়র টু গুড, দ্য রাইট ইজ প্রায়র টু গুড। হ্যাঁ, যে তিনি অধিকারকে সবার আগে গুরুত্ব দিয়েছেন। কিসের অধিকার? না, সকলের সমান অধিকার। কিসের? স্বাধীনতার অধিকার। সকলের, সকলে সমানভাবে কথা বলতে পারবে, সকলে সমানভাবে জীবনযাপন করতে পারবে, মত প্রকাশ করতে পারবে, চলাফেরা করতে পারবে, সমস্ত ধরনের স্বাধীনতাগুলো তিনি সবার আগে দিয়েছেন, তাই তো? এটা তিনি দিয়েছেন, তো এটা তো আমরা পাবো। তারপরে তিনি গুডকে জায়গা দিয়েছেন। হ্যাঁ, দ্য রাইট ইজ প্রায়র টু গুড। তো রাইটকে তিনি সবার আগে গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ অধিকারকে সবার আগে গুরুত্ব দিয়েছেন, তারপরে গুড। গুড বলতে কি বোঝাচ্ছে? গুড বলতে বোঝাচ্ছে যে সমাজের সকলের এখানে ভালোর কথা বলা হচ্ছে। হ্যাঁ, ভালোর কথা বলা হচ্ছে। তো সেটা নয়, সবার আগে তিনি ব্যক্তিকে ভ্যালুস দিয়েছেন, ব্যক্তির অধিকারগুলোকে ভ্যালুস দিয়েছেন, তার জীবনের অধিকার, সমস্ত ধরনের অধিকারগুলোকে তিনি আগে বলতে পারে এক প্রকার ওখানে মূল্য দিয়েছেন, বেসিক যেগুলো সেগুলো। তারপরে তিনি গুডের আলোচনায় এসেছেন, তাই না? এবং গুডের আলোচনাতে এসে তিনি ডিফারেন্স প্রিন্সিপালস নিয়ে এসেছেন। যাই হোক, তারপরে কি বলেছে এখানে? রিজনস বলেছে অ্যাকর্ডিং টু রলস দ্য লস অফ ফ্রিডম ফর সাম ইজ মেড জাস্ট বাই দ্য গ্রেটার গুড শেয়ার্ড বাই অল। According to Rawls, the loss of freedom for some is made just by greater good shared by. এটা একটা আমার শুনে ঠিকই মনে হচ্ছে যে এটাও তিনি বলেছেন। কি বলছো বলো? আর তুলেছো কোথায় বলো? এটা অপশন বি হবে। এই কোশ্চেনটা পরেও আছে, তো এটা রলস বলেছিলেন, কিন্তু এটা রিজনটাকে জাস্টিফাই করছে না, মানে অপশন বি হবে অ্যানসার। হ্যাঁ, তো এটা এখানে সি তে দেওয়া আছে, এটা কারেক্ট করতে হবে। এখানে এটাই বলছে, দেখো আমরা যেহেতু পড়েছি না, এখানে লাইন শুনলেই এখানে বেরিয়ে আসছে, বোঝা যাচ্ছে এটা ভুল দিয়েছে ওরা, 2021 সালে দিয়েছে। দ্য লস অফ ফ্রিডম ফর সাম
ইজ মেড জাস্ট, যে লস অফ ফ্রিডম ফর সাম, যে কিছু মানুষের যদি স্বাধীনতা সেখানে যদি নষ্ট হয় বা যদি তারা হয়তো তাদের হাতছাড়া হলো, স্বাধীনতা তারা উপভোগ করতে পারবে না, সেটা ন্যায়পূর্ণ। এটাই তো তিনি বলেছেন যে কিছু মানুষকে স্বাধীনতা কেড়ে নিয়ে যদি বড় সংখ্যক মানুষের স্বাধীনতা ইনশিওর করা যায় তাহলে তো ভালো, সেটা ন্যায়পূর্ণ। তো সেটাই তো তার জাস্টিস এন্ড ফেয়ারনেস এর কনসেপ্ট। ওটাই এখানে বোঝাতে চাইছে, বাই দ্য গ্রেটার গুড শেয়ার্ড বাই অল। এই যে সকলের ভালোর জন্য যদি কিছু মানুষের স্বাধীনতা যদি কেড়ে নেওয়া যায় তাহলে সেটা ক্ষতি নয়, সেটা খারাপ নয়, সেটা বরং ভালো। ওই কথাটাই এখানে বোঝাতে চেয়েছে। তো সঠিক উত্তরটি হওয়া উচিত এটা হচ্ছে অপশন বিটা হওয়া উচিত। ঠিক, অপশন বিটা এখানে ঠিক হওয়া উচিত। কি না, দুটোই ঠিক কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন এটা নয়। তো এটা আমি কারেক্ট করে দেবো তোমাদের কিছুক্ষণ পরে, এটা ওয়েবসাইটে, এটা কিছুক্ষণ বাদে আমি কারেক্ট করে দেবো। অপশন নাম্বারটা আমি লিখে রাখি, বুঝলাম না। আচ্ছা, 6 নাম্বার কোয়েশ্চেন মনে করিয়ে দিও কেউ একজন, ঠিক আছে? এটা আমি কারেক্ট করে লিখে রাখি, লিখে রাখি। তো এটা কারেক্ট করে দেবো পরে আমি, ঠিক আছে? এটা গেল। তারপরে কি বলেছে, ধীরে ধীরে পড়বে, বুঝে বুঝে পড়বে, ঠিক আছে? বুঝে বুঝে ধীরে ধীরে পড়বে, তাড়াহুড়োর কিছু নেই। একবার বুঝে গেলে তুমি কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার হয়ে যায় তাহলে দেখবে যাই কোয়েশ্চেন্স করুক না কেন তুমি কমন পাবে। আর এগুলো দেখেছো 21 সালে 22 সালের কোয়েশ্চেন্স, তো এগুলো কিন্তু পরীক্ষায় আসবে কমন, মাথায় রাখো ভালো করে, ডিরেক্ট আসবে এগুলো কমন পাবে। চলে আসবে এরপরে এখানে কি বলেছে, জন রলস আমরা এখানে ডি অপশনে পাচ্ছি। জন রলসে আমরা এখানে কোনটা পাবো? এখানে সঠিক উত্তর বলেছে ইজ পারসন ইজ এন্টাইটেল টু গ্রেটার পসিবল লিবার্টি, ক্যাপাবিলিটির দরকার নেই। The only justifications for restricting individual freedom is to prevent harm for others. এটা তো জন স্টুয়ার্ট মিল বলেছে। এ তে হয়ে যাবে 2, এটা আমরা আগেও সলভ করেছি। এ তে যদি 2 হয় তো এ তে 2, সি আর ডি বেরিয়ে আসছে উত্তর। তারপরে চলে আসো কি বলেছে, তারপরে এখানে বলছে লিবার্টি ইজ অবিডিয়েন্স টু আ ল ওয়ান প্রেসক্রাইব টু ওয়ানসেলফ, while negative liberty is non interference, positive liberty is self mastery। তো এটা পজিটিভ নেগেটিভ লিবার্টি ধারণাটা তো ইজা বার্লিন দিয়েছে, সি তে হয়ে যাবে 4। তো সি তে যদি 4 হয় আর এ তে যদি 2 হয় তাহলে অপশন বেরিয়ে আসছে সি, তাহলে সিটা হবে সঠিক উত্তর। তাহলে সি যদি সঠিক উত্তর হয় তাহলে হবে কি, বিটা হবে 3। বি যদি 3 হয় তাহলে বি হবে লিবার্টি ইজ অবিডিয়েন্স টু আ ল ওয়ান প্রেসক্রাইব টু ওয়ান সেলফ, এটা আমরা রুশো পড়তে গিয়ে পেয়েছি। আর ডি এখানে জন রলস আছে, ডি তে হয়ে যাবে 1। কি, ইজ পারসন ইজ এন্টাইটেল টু দ্য গ্রেটেস্ট পসিবল লিবার্টি কম্প্যাটিবল উইথ আ লাইফ লিবার্টি ফর অল। যে এখানে কি বলা হয়েছে, যে প্রত্যেকটা ব্যক্তিকে কি দেওয়া হবে না, সর্বোচ্চ এখানে তাকে স্বাধীনতা দেওয়া হবে যেগুলো সকলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সকলের স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এই কথাটি তিনি তার শুরুতেই বলেছিলেন, অরিজিনাল পজিশনের কথাই তিনি এই কথাটিই বলেছিলেন যে সকলের সমান অধিকার থাকবে। অর্থাৎ সহজ ভাষায় যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে সকলের সমান লিবার্টি বা সমান অধিকার যাই বলো সেটা থাকবে। তো ইনিশিয়ালি তো তিনি সেটাকেই স্বীকার করেছিলেন, তো ওটাই হচ্ছে এখানে। তাহলে ডি তে বেরিয়ে আসবে 1, তো ডি তে 1 বেরিয়ে আসবে সি উত্তর। এখানে দেখো সি এখানে সঠিক উত্তর দিয়েছে। এই উত্তরটি আমরা আগেও, এই প্রশ্নটি আগেও 2 বার চর্চা করেছি, রুশো পড়তে গিয়ে এবং জন স্টুয়ার্ট মিল পড়তে গিয়ে। এখানে ইজা বার্লিন যখনই আসবে তখনই মাথায় রাখবে তিনি পজিটিভ লিবার্টি এবং নেগেটিভ লিবার্টি ধারণা দিয়েছেন। তো পজিটিভ নেগেটিভ দুটো শব্দই এখানে আছে, তো ইজা বার্লিন হয়ে যাবে এটা সঠিক উত্তর। ঠিক আছে, বারবার এই ধরনেরই কোয়েশ্চেন ইজা বার্লিন থেকে দেয়, কাজে একটু সাবধানে ভালো করে ধ্যান দেবেন। 8 নম্বরে চলে আসো। 8 নম্বর কি বলেছে? 8 নম্বর বলেছে এখানে এটাও অ্যাসারশন রিজন কি বলেছে, রলস অরিজিনাল পজিশন ইজ অ্যান ইনিশিয়াল এগ্রিমেন্ট wherein the participants are placed behind a veil of ignorance to render them incapable of determining principle of justice favorable only to their personal circumstances। এইটা অরিজিনাল পজিশনে তোমাদের কি বলেছিলাম, অরিজিনাল পজিশনে তিনি যে অজ্ঞতার ওড়না একটা তৈরি করলেন। অর্থাৎ অরিজিনাল পজিশন মানে কোন পজিশনটার কথা বলছে? অরিজিনাল পজিশন মানে সেই অবস্থা যেখানে মানুষ কিচ্ছু জানে না তার সম্পর্কে, তার পরিচয় সম্পর্কে সে কিচ্ছু জানে না, নাথিং। তো সেখানে এই পরিচয়টাকে না জানার অবস্থাটা কিভাবে তৈরি হলো? এখানে জন রলস এখানে একটা ওড়না ঢাকা দিলেন তাদের উপর। কিসের ওড়না? অজ্ঞতার ওড়না, জ্ঞানহীন একটা ওড়না তিনি তার উপর ঢাকা দিলেন। এটা দিয়ে তিনি একটা অরিজিনাল পজিশন তৈরি করলেন। এবং এটা কেন করেছিলেন তার কারণ যাতে মানুষ কি না করতে পারে না, তার নিজের মতো করে সে যাতে কি করতে না পারে, নিজের ফেভারে যাতে সে ডিসক্রিমিনেশন না করতে পারে, বৈষম্য না করতে পারে, ইনইকুয়ালিটি না করতে পারে। এটা অর্থাৎ তাকে যখন কেক কাটার সুযোগ দেওয়া হলো যে তুমি কেকটা কাটো, হ্যাঁ, বার্থডে একটা কেক যখন তাকে দেওয়া হলো তখন তাকে কেকটা দেওয়া হলো এবং তাকে এটাও বলে দেওয়া হলো, এই ধরনের একটা আইডিয়া দিয়ে, বলতে পারো অজ্ঞতা দিয়ে তাকে বলে দেওয়া হলো যে তুমি জানো না তুমি কোন কেকটি পাবে, কেকটা কাটো ভালো কিন্তু তুমি জানো না তুমি কোন পিসটি পাবে।
কাজে তুমি যখন জানো না কোন পিসটি পাবে, মানে অর্থাৎ ওই ব্যক্তি যখন জানে না সে কোন পিসটি পাবে, তখন সে কি হবে, তো তখন সে অ্যাটলিস্ট এটা ইনশিওর করবে যাতে আমি অ্যাটলিস্ট কম না পাই, সবার কারো থেকে বেশি না পেলেও যাতে কম না পাই। তো এইরকম ভাবে সে কি করবে না, সে নিজের প্রতি একটা ফেভার করবে না, নিজের প্রতি সে পক্ষপাতিত্ব করবে না, সে ইকুয়ালিটি এখানে নিয়ে আসবে। অরিজিনাল পজিশনের কথা এখানেই পাচ্ছি আমরা, ভেল অফ ইগনোরেন্সের কথা এখানেই পাচ্ছি, এখানেই আমরা কিন্তু ইকুয়ালিটি প্রিন্সিপালসটা পাচ্ছি, যেটা ইনিশিয়াল লেভেলে তিনি বলেছিলেন। রিজনে কি বলার চেষ্টা করলেন, দ্য মেইন কনসার্ন অফ রলস থিওরি অফ জাস্টিস ইজ টু কারেক্ট দ্য ইনজাস্ট ডিফারেন্সেস অ্যামং আনইকুয়াল স্টার্টিং প্লেসেস ইন আ লিবারাল ক্যাপিটালিস্ট সোসাইটি। ভালো করে বুঝতে হবে, দ্য মেইন কনসার্ন অফ রলস থিওরি অফ জাস্টিস, যে রলসের যে ন্যায় বিচারের যে তত্ত্ব, তার প্রধান উদ্বেগটা কি, তার প্রধান উদ্বেগটা হচ্ছে ইজ টু কারেক্ট দ্য আনজাস্ট ডিফারেন্সেস। আনজাস্ট মানে অন্যায়পূর্ণ বলতে পারো, অন্যায়পূর্ণ যে পার্থক্যগুলো তৈরি হয়েছে সমাজে, অন্যায়পূর্ণ পার্থক্য, সেই পার্থক্যগুলোকে কি করা, সংশোধন করা। কারেক্ট, কারেক্ট দেখো শব্দটি ব্যবহার করেছে, যে অন্যায়পূর্ণ যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলোকে সংশোধন করা, এমন আনইকুয়াল স্টার্টিং প্লেসেস ইন আ লিবারাল ক্যাপিটালিস্ট সোসাইটি। কোথায় না, উদারনৈতিক পুঁজিবাদী সমাজে শুরুতে বা জায়গাতে বা অবস্থাতে বলতে পারো, যে অন্যায়পূর্ণ যে পার্থক্যগুলো তৈরি হয়েছে সেই পার্থক্যগুলোকে সংশোধন করাটাই হচ্ছে কি রলসের ন্যায় বিচারের প্রধান বা মূল কিন্তু উদ্বেগ, ঠিক আছে, বা কনসার্ন বলতে পারো। তো এটা তিনি বোঝানোর চেষ্টা করলেন। তো এটা তো আমরা ঠিকই দেখতে পাবো, এটা আমরা দেখতে পাবো রিজনসটাও এই কারণে জাস্টিফাই করছে, এই কারণে সঠিক উত্তর হয়ে গেছে এখানে এ। বোঝা গেল? 9 নম্বর প্রশ্ন কি বলেছে? 9 নম্বর প্রশ্ন বলেছে এখানে অ্যান্টোনিও গ্রামশি, হানা আরেন্ট, ফ্রান্স ফানন, জন রলস। এই প্রশ্নটি আমরা গ্রামশি পড়তে গিয়েও পেয়েছি, ফ্রান্স ফানন পড়তে গিয়েও পেয়েছি, আমরা আজকে জন রলস পড়তে গিয়েও পাবো। কি জন রলসে কি বলেছে? আমরা আগে কি পেয়েছিলাম? গ্রামশি পড়তে গিয়ে পেয়েছিলাম গ্রামশির প্রিজন নোটবুক। ফ্রান্স ফানন পড়তে গিয়ে আমরা পেয়েছিলাম ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, তার লেখা বই, গ্রামশির লেখাও এটা বই। আর জন রলস পড়তে গিয়ে আজকে আমরা পাচ্ছি কি, জন রলস পড়তে গিয়ে পাচ্ছি আমরা পলিটিক্যাল লিবারালিজম। গতকাল তোমাদের গত ক্লাসে আমি তোমাদের বইয়ের তার একটা লিস্ট দিয়েছিলাম, তাই আপডেটেড ভার্সন ফাইলটাও তোমাদের শেয়ার করলাম, তো সেখানেই তোমাদের এটা কিন্তু বলেছিলাম পলিটিক্যাল লিবারালিজমের কথা। পলিটিক্যাল লিবারালিজমটা হচ্ছে তার লেখা, এটা তার, এবং তার বইয়ের নামগুলো সিকোয়েন্সেও মনে রাখবে, সিকোয়েন্সেও কিন্তু জানতে চাই তার বইয়ের নামগুলো। বারবার বলছি, প্রত্যেকটা রাইটারের বইগুলো সিকোয়েন্সে মনে রাখবে, ঠিক আছে, যে কত সালে প্রকাশিত হচ্ছে তার একদম পুরো সিকোয়েন্স। হ্যাঁ, তো এটা আমরা দেখতে পাবো জন রলস পলিটিক্যাল লিবারালিজমের ধারণার সঙ্গে জড়িত। আর হানা আরেন্ট হচ্ছে দ্য হিউম্যান কন্ডিশনস বা বই, এটা তাদের লেখা বই এগুলো। তো হানা আরেন্ট হিউম্যান কন্ডিশনস বইটি লিখেছিলেন, এগুলো আমরা জানি, একাধিকবার জিজ্ঞেস করেছে। 10 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, এটা আজকে লাস্ট কোয়েশ্চেন সলভ করাবো, আর আজকে বেশি করাবো না। Who among the following did constitute society as a cooperative venture for mutual advantage? সোসাইটিকে কিভাবে দেখেছেন তিনি? মিউচুয়াল অ্যাডভান্টেজ মানে পারস্পরিক এখানে সুবিধার জন্য একটা সহযোগিতামূলক একটা বলতে পারো একটা গ্রুপ, একটা অবস্থা হিসেবে দেখেছেন। মোর অর লেস সেলফ সাফিসিয়েন্ট অ্যান্ড নেসেসারি গভর্নড বাই রুলস, যে কম হোক বা বেশি হোক এখানে আইন দ্বারা পরিচালিত হবে, এই ধরনের একটা অবস্থা। তো এটা কে করতে পারে? রবার্ট নজিক, জন রলস তারা কে করবে? যে সোসাইটিকে এখানে কোঅপারেটিভ ভেঞ্চার হিসেবে দেখেছে, মিউচুয়াল ভেঞ্চার হিসেবে দেখেছে, মিউচুয়াল অ্যাডভান্টেজ হিসেবে দেখেছে। যে সোসাইটিকে এরকম সকলের জন্য দেখেছে, যে সোসাইটি সকলে মিলে থাকতে হবে, সকলে মিলে ভালো থাকতে হবে, সকলে মিলে এখানে থাকলে যাতে ন্যায় প্রতিষ্ঠা হয় সেই ধরনের একটা অবস্থা তৈরি করতে হবে। তো এই কথাগুলো কে বলেছে? জন রলস ছাড়া কেই বা বলবে? তো এগুলো আমরা এখানে পাচ্ছি। আর দুটো এখানে বলে দিই তোমাদের, কি বলেছে? হু অ্যামং দ্য ফলোইং ইজ নট আ কমিউনিটারিয়ান ক্রিটিক অফ রলস। তো রলসের কমিউনিটারিয়ান ক্রিটিক্স এখানে যিনি নন, তিনি হচ্ছেন রবার্ট নজিক। কিছুক্ষণ আগেই তোমাদের বললাম রবার্ট নজিক হচ্ছে লিবার্টারিয়ান থিঙ্কার্স। রবার্ট নজিক লিবার্টারিয়ান থিঙ্কার্স। কোথায় এসেছে এটা? 2023 সালে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট জানুয়ারিতে এসেছে, অর্থাৎ গত বছর জানুয়ারি মাসে এসেছে ওয়েস্ট বেঙ্গলেরই আমাদের সেটের কোয়েশ্চেন্স। তো লিবারাল, ইনি হচ্ছেন লিবার্টারিয়ান থিঙ্কার্স বলা হয় রবার্ট নজিককে, বা নিও লিবারাল থিঙ্কার্স বলা হয়, কমিউনিটারিয়ান থিঙ্কার্স বলা হয় না। কমিউনিটারিয়ান থিঙ্কার্স কারা তাহলে? এরা তিনজন কমিউনিটারিয়ান থিঙ্কার্স, মাইকেল স্যান্ডেল, মাইকেল ওয়ালজার, চার্লস টেইলর। ভালো করে মনে রাখো, পরীক্ষায় বারবার এই কোয়েশ্চেন্সটি জিজ্ঞেস করে। তো মাইকেল স্যান্ডেল, মাইকেল ওয়ালজার, চার্লস টেইলর এরা হচ্ছে কমিউনিটারিয়ান থিঙ্কার্স। এখানে রবার্ট নজিককে আমরা পেয়ে যাচ্ছি লিবার্টারিয়ান থিঙ্কার্স হিসেবে। আমি এগুলো আগামীকাল তোমাদের আপডেট দিয়ে দেবো, সময় পাইনি দেখে আজকে, ঝিলিকের সঙ্গে যেতে হলো দেখে আজকে আর সময় করে এটা আপডেট দিতে পারলাম না তোমাদের এখানে, কিন্তু আগামীকাল তোমাদের এগুলো দিয়ে দেবো। লাস্ট কোয়েশ্চেন দেখো আজকে কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট
ফ্রম দ্য জন রলস থিওরি অফ জাস্টিস, জন রলসের থিওরি অফ জাস্টিস থেকে কোনটা নয়। তো এখানে দেখো জাস্টিস অ্যাজ দ্য ফার্স্ট ভার্চু অফ দ্য সোশ্যাল ইনস্টিটিউশনস, এটা তো আমরা গত ক্লাসেই তোমাদের আমি বলেছিলাম যে এটা তিনি বলেছিলেন। প্লেটো কি বলেছিলেন? প্লেটো বলেছিলেন জাস্টিস ইজ দ্য ফোর্থ ভার্চু অফ দ্য সোসাইটি। তিনি তাই বলেছিলেন, ফোর্থ, যে তিনটে ক্লাস যদি তাদের ভার্চু অনুসারে কাজ করে, তাদের নিজেদের ডিউটি পালন করে, যেটাকে তিনি ভার্চু বলেছেন, তো সেই ভার্চু যদি তারা নিজেরা পালন করে তাহলে সোসাইটিতে অটোমেটিক্যালি ফোর্থ ভার্চু জেনারেট হবে, যেটাকে তিনি বলেছিলেন জাস্টিস। প্লেটো এই কথাটি বলেছিলেন। জন রলস এসে তিনি সেটা ফোর্থে রাখলেন না, জন রলস এসে তিনি শুরুতেই বললেন যে সোসাইটির ফার্স্ট ভার্চু হচ্ছে কি, সেখানে জাস্টিস থাকবে, ন্যায় বিচার থাকবে, ন্যায় সেখানে একটা প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে, ন্যায়পূর্ণ সমাজ হবে, সেই কথাটি তিনি বলেছিলেন। তো এটা আমরা দেখতে পাবো ফার্স্ট ভার্চু তিনি বলেছিলেন, প্লেটো বলেছিলেন ফোর্থ, আর এখানে জন রলস বলেছিলেন ফার্স্ট। এটা তো আমরা পাই। তাহলে জাস্টিস এন্ড ফেয়ারনেস এটাও তো আমরা পেয়ে গেলাম তার, তাই না, তার থিওরি অফ জাস্টিসের আলোচনায়। এখানে আমরা আইডিয়া অফ অরিজিনাল পজিশনসটাও আমরা পাই। প্রাথমিকতার ধারণা যেটা বলতে পারো, যে একেবারে আদিম সাম্যবাদী সমাজের অবস্থা যেটা আমরা পড়েছিলাম, যেটা ওই লক করতে গিয়ে পেলাম আমরা, রুশো করতে গিয়ে পেলাম। তো সেই অরিজিনাল পজিশনের কথা, ঠিক আছে, উনি মাথায় রাখবে অরিজিনাল পজিশন যখন বলা হচ্ছে তখন তিনি লক আর রুশোকে তিনি এখানে এবং কান্টকে তিনি এখানে কিন্তু অ্যাডপ্ট করেছেন, তিনি হবসকে কিন্তু করেননি। কেন? কারণ হবস কিন্তু হিউম্যান নেচারকে নেগেটিভলি দেখিয়েছিলেন, যে শুরুতেই তিনি বলেছিলেন যে মানুষ নাকি কলহপূর্ণ, মানুষের জীবন ব্রুটিশ, শর্ট, নেস্টি, এই কথাগুলো তিনি বলেছিলেন। কিন্তু তিনি তো একজন লিবারাল থিঙ্কার্সটা ব্যক্তিকে সবসময় পজিটিভলি দেখে। তো জন লকের আলোচনা থেকে যেহেতু ব্যক্তিকে পজিটিভলি দেখার আলোচনা শুরু হলো, তো সেই কারণে তিনি জন লক এবং রুশোকে নিয়েছিলেন। রুশো ঠিক একই কথা বলেছিলেন, কি বলেছিলেন, যে ব্যক্তির শুরুর দিকে নাকি স্বর্গে বাস করতো, পরে ধীরে ধীরে সে নরকে সেটা পরিণত হতে শুরু করলো। তো শুরুর দিকে প্রকৃতির রাজ্য স্বর্গ ছিল, তারপরে সেটা নরকে পরিণত হয়, এই কথাটি বলেছিলেন। তো সেই কারণে তিনি, তাহলে এক প্রকার দেখতেই পাচ্ছ যে শুরুতে একেবারে স্বর্গের কথা বলা হয়েছে, মানে এক প্রকার ইকুয়ালিটির কথা বলা হয়েছে, সেখানে কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই, পার্থক্য নেই, মানুষের মধ্যে কোনো বিভেদ নেই কোনো রকমের, এই কথাগুলো। তো সেই অরিজিনাল পজিশনের কথা এখানে বলা আছে, কিন্তু এটা আমরা কোথাও পাইনি। মোরালিটি ইজ পার্ট অফ জাস্টিস, এই কথাগুলো তিনি কোথাও বলেননি। তিনি এত বড় মাপের নৈতিক ফিলোসফার তিনি ছিলেন না, এত বড় মাপের এখানে ছিলেন না। বাট হ্যাঁ, মোরালিটিকে তিনি প্র্যাকটিস করেছিলেন, তিনি পলিটিক্যাল থিওরিকে রিভাইভ করারও কাজ করেছিলেন। আমি পলিটিক্যাল থিওরি পড়াতে গিয়ে তোমাদের রিভাইভাল অফ পলিটিক্যাল থিওরি এবং তার ডিবেটগুলো যখন পড়াবো তখন বলবো। বাট এই কথাটি তিনি বলেননি, এটা তার থিওরি অফ জাস্টিসের সঙ্গে আমরা পাই না। তার আলোচনাতে আমরা এই তিনটে পাই, এ, বি আর ডি নাম্বারটা পাই, আমরা কোনো রকম ভাবে সি নাম্বারটা এখানে পাই না, ঠিক আছে, সি নাম্বারটা আমরা পাই না। তো এই গেল আজকের আলোচনা। অলরেডি 9টা বাজতে চলেছে, 6 মিনিট বাকি আছে। আর আজকে আর আমি তোমাদের কিছু বলছি না, যদি তোমাদের যতটা আমি বোঝালাম 12টা কোয়েশ্চেন্স, যদি তোমাদের ডাউটস থাকে বলো, বাকি কোয়েশ্চেন্স গুলো আগামীকাল আমাদের সলভ হবে, ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে, চিন্তা নেই, শুরুতে কারণ আর কিছু থাকবে না। আজকে তোমাদের কিছু বলার ছিল তাই এটা দেরি হয়ে গেল, বাকি কালকে আমাদের সলভ হবে। আর দুটো ক্লাস হবে আমাদের, মেইনলি হার্ডলি দুটো ক্লাস হলে আমাদের ওয়েস্টার্ন পলিটিক্যাল থট শেষ হয়ে যাবে। তারপরে আমরা চলে আসবো কিসের আলোচনায়, তারপরে আমরা চলে আসবো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আলোচনায়, ঠিক আছে, এবং ওটা ছোট্ট টপিক কিন্তু কমন পাওয়া যায়। তো চেষ্টা করা হবে, যদি পারি আমি 15 তারিখের মধ্যে যদি অনেকগুলো সলভ করে দেওয়া যায়, তাহলে তোমরা অনেকে যারা আবার স্লেট পরীক্ষাটা দেবে, যেটা 15-17 নাগাদ আছে, অনেকটা হেল্প হয়ে যাবে তোমার, কারণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রচুর কোয়েশ্চেন সেখানে জিজ্ঞেস করে, ঠিক আছে। বলো এবার যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, বোঝার থাকে, মন খুলে করতে পারো। স্যার 6টা বলবেন, 6 নাম্বারটা আরেকবার বলবেন। আচ্ছা, 6 নাম্বারটা ফলস হলো, সরি ফলস বলছি, এটা দুটোই ঠিক হলো। কেন ঠিক হলো দীপিকা বলো শুনি, দীপিকা আসো। In Rawls' theory of justice, the right is prior to the good. যে জাস্টিসকে তিনি এখানে, রাইটসকে তিনি, অধিকারকে তিনি সবার আগে গুরুত্ব দিয়েছেন, ইকুয়ালিটি প্রিন্সিপালসে তিনি গুরুত্ব দিয়েছেন। তাহলে সমাজের জন্য যেটা ভালো হবে, যেটাকে গুড বলছেন, সেটা পরে, আগে ব্যক্তিকে আগে ভ্যালুস দিলেন, ব্যক্তিকে। এবার ব্যক্তিকে তিনি ভ্যালুস দিলেন, ব্যক্তিকে ছেড়েও দিলেন যে ব্যক্তি নিজের মতো করে প্রোগ্রেস করুক। কিন্তু দেখা যাচ্ছে প্রোগ্রেস করতে গিয়ে কেউ এগিয়ে যাচ্ছে, কেউ পিছিয়ে যাচ্ছে, তখন কি হলো, তখন তিনি বললেন যে না, এবার গুড ইনশিওর করতে হবে। তাহলে কি করতে হবে, যে এগিয়ে যাচ্ছে তার একটু গতিটাকে রোধ করতে হবে, তার কাছ থেকে কিছু নিয়ে যারা পিছিয়ে যাচ্ছে তাদেরকে এখানে কিন্তু বেসিক কতগুলো সুযোগ সুবিধা দিতে হবে।
তো এই কথাটি তিনি বলেছিলেন। তো এখানে সবার আগে এই কারণে তিনি রাইটস কে ভ্যালুস দিয়েছিলেন, রাইটস, যেটা তোমাদের বললাম যে এম এন রয়ের আলোচনাতেও এই জিনিসটা আমরা পাই। এটা কেন বি নাম্বারটা এখানে বলেছে ফলস, কিন্তু ফলস নয়, এটা ঠিক। কেন? অ্যাকর্ডিং টু রলস দ্য লস অফ ফ্রিডম ফর সাম ইজ মেড জাস্ট। জাস্ট মানে শুধুমাত্র নয়, জাস্ট মানে হচ্ছে ন্যায়, মাথায় রাখবে, জাস্ট মানে ন্যায়। বাই দ্য গ্রেটার গুড শেয়ার্ড বাই অল, যে সকলের এখানে ভালো হবে, সকলের এখানে সর্বোচ্চ ভালো হবে, এই ভাবনাটাকে আমাকে ইনশিওর করার জন্য কি করতে হবে, কিছু মানুষের স্বাধীনতা, কিছু, ওই যে দেখো সাম অফ, কি বলছে, দ্য লস অফ ফ্রিডম ফর সাম, যে কিছু মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া, কিছু মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়াটা এখানে এক প্রকার ন্যায়পূর্ণ হবে। কেন? কারণ আমি সমাজের সার্বিক এখানে উন্নতি করতে চাইছি, সমাজের সার্বিক উন্নতি করতে চাইছি। তো কিছু মানুষের যদি স্বাধীনতা কেড়ে নেওয়া হয় সেটা অন্যায়ের কিছু নয়, সেটাই কিন্তু ন্যায়। এইরকম ভাবে তিনি একটা আমাদের আইডিয়া এখানে দেওয়ার চেষ্টা করছেন। বোঝা গেছে? এটা আমরা এখানে দেখতে পাবো। আর বলো, আর কারো কিছু কোনো আইডিয়া থাকলে, কোনো ডাউট থাকলে? ওকে, নেই। তাহলে আমি একটু জিজ্ঞেস করি তোমাদের, বোঝা গেছে কিনা, ঠিক আছে? কোথাও কোনো ডাউট? তোমাদের নতুন যারা স্টুডেন্ট আছে তাদেরকেই মেইনলি জিজ্ঞেস করি, কারণ তোমরা তো ক্লাসটা করোই, তারপরও কি মনে হলো, যে কঠিন করে পড়িয়েছি আমি? শ্রীতমা চ্যাটার্জি, বলো দেখি কি মনে হলো তোমার, কঠিন করে পড়াই? না স্যার, বুঝতে কোনো অসুবিধা হয়নি এই কোয়েশ্চেন গুলোর ইয়েতে। আমি ক্লাসটাকে শুনে যদি কালকে কোনো ডাউট থাকে আমি আপনাকে আবার জিজ্ঞাসা করে নেব। ওকে, তুমি তোমার মোড কি, মানে ইংলিশ নাকি বেঙ্গলি? ইংলিশ। ইংলিশ, আচ্ছা। আমি তো বাংলায় বলে যাচ্ছি পিওরলি, বাংলা মানে ইংরেজি যদি না, সেটা অসুবিধা হচ্ছে না, কিন্তু যদি টার্মিনোলজি গুলো আপনি ইংলিশেই বলছেন তো ওটা অসুবিধা হচ্ছে না, হলে আমি বলবো যে টার্মস গুলোকে। ওকে। আর আরেকজন কে ছিলে তোমরা, বেরিয়ে গেছো? আচ্ছা, কুতুবুদ্দিনের তো বাংলায় আছে। হ্যাঁ স্যার। অনুষ্কা, হ্যাঁ অনুষ্কা ছিলে। তোমারও বাংলা নাকি ইংলিশ? না স্যার, আমারও ইংলিশ। ইংলিশ অসুবিধা হচ্ছে? না না স্যার, ঠিক আছে, মানে ওই টার্মস গুলো বুঝতে পারছি, ইংলিশে অসুবিধা হচ্ছে। তাহলেই হবে। মেজরিটি অফ বেঙ্গলি, ঠিক আছে, মেজরিটি স্টুডেন্ট বেঙ্গলি থেকে, তো এখানে এই কারণে আমি চেষ্টা এই কারণে এটাই করি যাতে টার্মিনোলজিস গুলো অ্যাটলিস্ট ইংলিশে বলি, তোমরা ধরতে পারো। অসুবিধা হবে না, অসুবিধা হলে বলবে, ঠিক আছে? বিশেষ কোনো অসুবিধা হবে? ঠিক আছে। তাহলে কুতুবুদ্দিনেরও কি অসুবিধা আছে, বোঝা গেল? আজকে তো প্রথম ক্লাস করলে তোমরা তিনজনই। হ্যাঁ স্যার, এমনি বুঝতে পেরেছি টার্মিনোলজি গুলো ঠিক আছে, মানে আমার তো মোডটা বাংলা, হ্যাঁ, মানে ওই টার্মিনোলজি গুলাই তো আমার মানে মেইন, মানে ওগুলাই তো মনে রাখার বিষয়, ওগুলো আসবে ইংরেজিতে, তো আমাকে নেট তো আমাকে ইংরেজিতে দিতে হবে, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে। আর কারো কিছু বলার আছে? বোঝা যাচ্ছে যে ইপসিতা কিছু বলছিলে, কি বলছিলে ইপসিতা তখন? আমার ওই তোমার ওয়েবসাইটটাতে প্রবলেম হচ্ছে, কিছুতেই খুলছে না। ঠিক আছে, ক্লাসের শেষে তুই আমাকে তাহলে, সবাই বেরিয়ে গেলে তুই থাকিস। আর কার অসুবিধা হচ্ছে বললো? আর বোধহয় না, দেবপ্রিয়া আছো? দেবপ্রিয়া আছে? আচ্ছা, আর কার অসুবিধা হচ্ছে? দেবপ্রিয়া নেই, আমি ঠিক করে দেবো। বলো তাহলে, আর কারো কিছু জানার নেই আজকে? তাহলে আজকে আপাতত এখানেই থাক, বিকজ আই এম টায়ার্ড। বলো কুতুবুদ্দিন। হ্যাঁ স্যার, বলছি ওই আমাদেরকে তো আপনি সেই বাংলা মেটেরিয়ালসটা দিয়েছেন, এটা খুব সহজ। হ্যাঁ, যদি দু একটা ইংলিশ মেটেরিয়ালস দিতে পারতেন, মানে আমি তো একটাই মেটেরিয়ালস পেয়েছি জন রলসের। না দিয়েছি, আমি শেয়ার করে দেবো। তোমরা আজকে তো সকালে জয়েন করেছো, ও আচ্ছা আচ্ছা, দুদিন জয়েন হয়ে তোমাদের। আজকে আসলে যে ছেলেটা পড়ে তারা সে আজকে আসেনি, ফলে তোমাদেরকে ফোনও সে করতে পারিনি এবং মেটেরিয়ালস গুলো পাঠাতে পারিনি। ঠিক আছে, ও আচ্ছা, ওগুলো অসুবিধা হবে না। ঠিক আছে, ইংলিশ বাংলা দুটো গ্রুপে দেওয়া হয়েছে, আমি আবার রিফরওয়ার্ড করছি তোমাদের, ওটা দেখে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আজকে এখানেই থাক। আগামীকাল বাকিগুলো আমাদের সলভ হবে, আর দুটো ক্লাস বললাম যেমন আছে, তারপরে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চলে আসবো। ঠিক আছে, চলো, গুড নাইট। গুড নাইট স্যার।